আপনারা থাকে থাকে darai ini dari kita अरे नो नॉट जब तक मीटिंग नहीं होता मैं कोई We can only slow this. नॉट जब तक मीटिंग नहीं होता मैं कोई ভারতীয় জনতা পার্টি আপনারা সবাই জানেন বিভাজনের রাজনীতিতে তারা বিশ্বাসী। মানুষের বিরুদ্ধে মানুষকে লড়িয়ে দিতে তারা ওস্তাদ। এরকমই একটি ঘটনা আমাদের রাজ্যে আমরা লক্ষ্য করছি। জনজাতি সুরক্ষা মঞ্চের নামে কাদের ইশারায়, কাদের চিন্তা ভাবনায়, কারা এর পেছনে রয়েছে, তাদেরকে মদত যোগাচ্ছে, আমরা সবটাই জানি, এ রাজ্যের মানুষ সবটাই জানে। কিন্তু আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করছি এ রাজ্যে যারা খ্রিস্টানরা রয়েছে, বিশেষ করে আদিবাসীদের মধ্যে, তাদের একটা দাবি হচ্ছে তাদের এসটি স্ট্যাটাসটাকে কেড়ে নেওয়া, which is the demand itself is unconstitutional. The demand itself is illegal. The demand itself is provocative. এটা হচ্ছে ওই বিভাজনের রাজনীতির চিন্তাধারার একটা বহিঃপ্রকাশ। গ্রাম পাহাড়ে বিশেষ করে যারা আদিবাসীরা যে সমস্ত এলাকায় থাকেন, ওখানে উন্নয়নের কথা কেউ ভাবে না। ওখানে নানা সমস্যায় ঝুঁকছে আদিবাসীরা, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, বিদ্যুৎ, কাজকর্ম নেই, খাদ্যের অভাব, ওই দিকগুলোতে কেউ নজর দিচ্ছে না। এখন নতুন একটা ডিমান্ড নিয়ে, যেটা আনকনস্টিটিউশনাল, সেরকম একটা ডিমান্ড নিয়ে একটা জনজাতি সুরক্ষা মঞ্চ ওই বিভাজনের রাজনীতিকে মদত দেওয়ার জন্য এই স্লোগান নিয়ে মাঠে তারা নেমেছে।
এর পেছনে, এবং আমরা আশ্চর্য হয়ে গেছি, বিভিন্ন রাজনৈতিক দল তার প্রতিক্রিয়া দিতে শুরু করেছে। শাসক গোষ্ঠী এখন পর্যন্ত চুপ, সরকার এই ব্যাপারে চুপ। আমরা জানতে চাই শাসক গোষ্ঠীর এই যে ডিমান্ড, তাদের প্রতিক্রিয়া কি, সরকারের কি স্ট্যান্ড, এটা কংগ্রেস দল জানতে চায়। 25 তারিখ আপনারা জানেন, এটা শুধু খ্রিস্টানদের না, সকল মানুষের একটা উৎসব, বড়দিন, ক্রিসমাস ডে। সেদিনকে তারা নাকি একটা বড় জমায়েত করে এই ডিমান্ডের পক্ষের, অর্থাৎ খ্রিস্টানদের এসটি কেড়ে নেওয়ার যে ডিমান্ড, এটা নিয়ে রাজধানীতে একটা বড় মিছিল তারা করবে। আমার জানা নেই সরকার পারমিশন দিয়েছে কিনা। যদি দিয়ে থাকে আমি বলবো এটা ক্যান্সেল করার জন্য, সিন্স ইট ইজ আনকনস্টিটিউশনাল, প্রভোকেটিভ। আমরা চাই না মানুষ মানুষের বিরুদ্ধে লড়াই করাতে। আমরা চাই না এটা নিয়ে একটা পাহাড়ি এলাকায় একটা আবার একটা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠুক, আইন শৃঙ্খলার অবনতি ঘটুক, সেটা আমরা চাই না। যদি পারমিশন দিয়ে থেকে, আমি রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রীকে, শাসক দলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে টু ইমিডিয়েটলি ক্যান্সেল দ্য পারমিশন ইফ অ্যাকর্ডেড। আর আমি এটাও বলবো মুখ্যমন্ত্রীর কাছে, শাসক দলের তরফ থেকে তাদের কি স্ট্যান্ড এই ডিমান্ডের প্রেক্ষিতে, তারা যেন এটা খোলাসা করে। কংগ্রেস দল মনে করেন এই ডিমান্ড is to provocate, is to disturb the peace-loving citizen of the state of Tripura. This demand is unconstitutional. এটা কোনোদিন তারা সার্থকতা অর্জন করতে পারবে না, শুধু একটা টেনশন প্রিভেল করবে, এবং এই যে মিউচুয়াল কোএক্সিস্টেন্সের যে আমাদের চিন্তাভাবনা, সে পরিস্থিতিকে উত্তপ্ত করবে। উই স্ট্রংলি কন্ডেম এই চিন্তা ভাবনা যারা করছে। আমি বলবো, তাদের কাছে অনুরোধ করব, এর থেকে সরে আসুন। লেট আস ফোকাস অন দ্য মেইন ইস্যুস, কোর ইস্যুস বিং ফেসড বাই দ্য আদিবাসী। এখানে হোম সেক্রেটারির তরফে, হোম মিনিস্টারের তরফ থেকে মিস্টার AK মিশ্রা উনি রাজ্যে এসছেন। সরকার যদি সত্যি আন্তরিক হতো, সমস্ত দলের সঙ্গে মিস্টার মিশ্রার একটা সাক্ষাৎ যেন হয়, সেটা সুনিশ্চিত করতে পারতেন। যাই হোক, আমাদের দলের লং স্ট্যান্ডিং ডিমান্ড, যেটা কংগ্রেস দল শুরু করেছিল, 125তম সংশোধনী বিল, যেটা দীর্ঘদিন পেন্ডিং পড়ে রয়েছে, পার্লামেন্টের মধ্যে পড়ে রয়েছে, যেটা রাজ্য সরকার যে ড্রাফট বিলের মধ্যে কমেন্ট করে পাঠিয়েছে, তার মধ্যে ডাইরেক্ট ফান্ডিং এর কোনো ব্যবস্থাপনা নেই। আমাদের দাবি থাকবে এই বিলটা পার্লামেন্টে পাস হোক উইথ এ সংশোধন, উইথ এন অ্যামেন্ডমেন্ট, উইথ এ প্রভিশন ফর ডাইরেক্ট ফান্ডিং টু দ্য TTADC। কনসোলিডেটেড ফান্ড অফ ত্রিপুরা না হয়ে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে ওই আর্টিকেল 275, 280 মোতাবেক টাকার শেয়ার যেন TTADC পেয়ে থাকে। এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল খুব দ্রুততার সঙ্গে যেন পার্লামেন্টে পাস করা হয়। কংগ্রেস দলের তরফ থেকে আমাদের ডিমান্ড আমরা করে আসছি। একটা এথিক্স কমিটি বলে একটা কমিটি রয়েছে বিধানসভায়, এবং আমরা লোকসভাতেও সেই এথিক্স কমিটির নাম শুনেছি, যেখানে এথিক্স কমিটিতে মহুয়া মৈত্রের একটা বিষয় মানে খুব চটজলদি উঠলো, এবং সেখানে ওরা ডিসিশন নিয়ে ওনার সাংসদ পদ খারিজের আবেদন জানিয়েছেন। কিন্তু আমাদের রাজ্যে একটা ঘটনা ঘটেছিল বিধানসভায়, কিন্তু সেই ঘটনাটাকেও এথিক্স কমিটিতে পাঠানো হয়।
আমাদের রাজ্য বিধানসভার এথিক্স কমিটি কি করছেন, মানে কি পদক্ষেপ নিল এখনো পর্যন্ত যাদবলাল নাথ ইস্যুতে? এরা আনএথিক্যাল বলে এথিক্স নেই, এরা আনএথিক্যাল ক্রিয়াকর্মে মদত যোগায়। কাজেই এই আইন আমাদের জন্য প্রযোজ্য না, বিরোধীদের জন্য প্রযোজ্য। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স বিরোধীদের জন্য প্রযোজ্য, শাসক গোষ্ঠীর জন্য প্রযোজ্য না। কাজেই এদের কাছ থেকে এথিক্যাল কথাবার্তা আমরা আশা করব, এই প্রত্যাশা আমরা রাখি না। এভরিথিং ইজ আনএথিক্যাল। Special status to protect the rights in the state. North Eastern বললাম না 371 A B C D E F G H I অব্দি চলে গেছে, 371 K আমরা ত্রিপুরার জন্য আমরা পেতে পারি, তার ব্যবস্থা করা। ককবরক ভাষা, তার লিপি নিয়ে একটা বিতর্ক নতুন করে দানা বেঁধেছে। দেবনাগরী স্ক্রিপ্ট শাসক গোষ্ঠী চাইছে। আমাদের লং স্ট্যান্ডিং আমাদের ডিমান্ড রোমান স্ক্রিপ্ট, এটা যেন তাদের যে লিপি সেটা যেন ফাইনালাইজ করা হয়। আবার আমরা বলবো এই রোমান স্ক্রিপ্টে লিপি যেন ফাইনাল করা হয়, এবং এটা না করেই জাস্ট ফর পলিটিক্যাল গেইনস শাসক গোষ্ঠী সহ অন্যান্য দলগুলো এই শিডিউলে আমাদের অন্তর্ভুক্তি, ককবরক অন্তর্ভুক্তি করতে হবে, আমাদের লিপি ঠিক হলো না, অথচ আমরা দাবি করছি। এটা না করে আমরা দাবি করছি ককবরককে এই শিডিউলে অন্তর্ভুক্ত করার জন্য। এটা করার আগে তো আমার লিপি আবার ঠিক করতে হবে, তো আমাদের ডিমান্ড থাকবে সেদিক থেকে। তো এই ব্যাপার স্যাপার এগুলো হচ্ছে মূল ডিমান্ড। ওয়ান দ্যাট ইজ দেয়ার। এই আদিবাসী এলাকায় ফান্ড ফ্লো আপনারা জানেন, আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে 3/4 অফ দ্য ল্যান্ড, তার ফান্ড ফ্লো আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে কম। 90% যে ফান্ড পেয়ে থাকে, 90% অফ দ্য এই টাকা স্যালারি এবং অ্যালাউয়েন্সে চলে যায়। ডেভেলপমেন্ট হবে কোত্থেকে? আমাদের যে বর্তমান যারা শাসক গোষ্ঠী, তারা প্রায়ই প্রদ্যোৎ কিশোর দেববর্মা সহ অন্যান্য নেতারা, আমরা বিরোধী দলনেতা বলতে আমরা দেখি যে ফান্ড নিয়ে একটা ক্রাইসিস চলছে, ফ্যাক্ট, ঘটনা। So why should they approach the state government with a begging violation every time? That is why we are demanding again and again that let there be a direct funding from the central government for what the central share of taxes, distribution of central share of taxes is concerned. আরেকটা হচ্ছে যে এই যে বিলটা আমরা পাস করতে চাইছি কি কারণে? দেখুন, আমরা অনেক দল, কিছু কিছু দল ভিলেজ কমিটির কথা বলছে। আর এখন যদি ভিলেজ কমিটি উইথাউট অ্যামেন্ডমেন্ট অফ দ্য মানে এই যে সংশোধনী বিল না পাশ করে যদি হয়, সিঙ্গেল টায়ারে হবে। যদি এটা পাশ করা হয় তাহলে 3 টায়ার পঞ্চায়েত ব্যবস্থাপনা হবে। আমাদের যেমন সমতলে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাপনা রয়েছে, ওখানে শুধু সিঙ্গেল টায়ার। তাহলে এটা যদি পাশ হয় তাহলে 3 টায়ার ভিলেজ কমিটি হবে। 3 টায়ার ভিলেজ কমিটি মোর ফান্ড ফ্লো হবে। মোর ফান্ড ফ্লো হবে মানে আর উন্নয়নকে ত্বরান্বিত হবে। তো এইগুলো একটার সঙ্গে একটা কোরিলেটেড। তো আমাদের দলের মূল ডিমান্ড হচ্ছে যে এই যে 125তম সংশোধনী বিল, যেটা পার্লামেন্টে দীর্ঘদিন ধরে পড়েছে, যেটা ইনিশিয়েটিভ নিয়েছিল কংগ্রেস সরকার, যে কংগ্রেস সরকার যে রক্ষা কবচ হিসেবে এডিসি রাজ্যে দিয়েছে, সেই কংগ্রেস 2011 সাল থেকে এটার উপর অ্যামেন্ডমেন্ট আনার জন্য চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু আনফর্চুনেটলি we were disclosed from the central government in the year 2014, but since long this bill is pending before the parliament. We immediately demand, we strongly demand to ensure before the central government to ensure that this 125th amendment bill gets passed in the ensuing parliament session to commence from likely to be commenced from 4th of December. এটা আমাদের প্রত্যাশা থাকবে। তো এই সবটা নিয়ে আজকে আমি ভাবলাম যে এই ব্যাপারে আপনাদের একটু বলি, আমাদের চিন্তা ভাবনার কথা আপনাদের কাছে একটু তুলে ধরি। আমরা স্ট্রংলি তার বিরোধিতা করছি। এই যে ডিমান্ড, যে যারা আদিবাসী, যারা খ্রিস্টান, তাদের এসটি সার্টিফিকেট গুলো ক্যান্সেল করার যে ডিমান্ড, which is unconstitutional, we strongly
উই স্ট্রংলি কন্ডেম দিস মুভ। আর আপনারা জানেন কারা এদের পেছনে, কাদের চিন্তা ভাবনার পেছনে রয়েছে। সর্বোপরি আমি বলবো সরকারের স্ট্যান্ড কি এবং শাসক গোষ্ঠীর স্ট্যান্ড কি সেটা খোলাসা করার জন্য। ধন্যবাদ সকলকে। আম্বাই সাংবাদিক বন্ধুরা, ভারতীয় জনতা পার্টি আপনারা সবাই জানেন বিভাজনের রাজনীতিতে তারা বিশ্বাসী। মানুষের বিরুদ্ধে মানুষকে লড়িয়ে দিতে তারা ওস্তাদ। এরকমই একটি ঘটনা আমাদের রাজ্যে আমরা লক্ষ্য করছি। জনজাতি সুরক্ষা মঞ্চের নামে কাদের ইশারায়, কাদের চিন্তা ভাবনায়, কারা এর পেছনে রয়েছে, তাদেরকে মদত যোগাচ্ছে, আমরা সবটাই জানি। এ রাজ্যের মানুষ সবটাই জানে। কিন্তু আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করছি এ রাজ্যে যারা খ্রিস্টানরা রয়েছে, বিশেষ করে আদিবাসীদের মধ্যে, তাদের একটা দাবি হচ্ছে তাদের এসটি স্ট্যাটাসটাকে কেড়ে নেওয়া, which is the demand itself is unconstitutional. The demand itself is illegal. The demand itself is provocative. এটা হচ্ছে ওই বিভাজনের রাজনীতির চিন্তাধারার একটা বহিঃপ্রকাশ। গ্রাম পাহাড়ে বিশেষ করে যারা আদিবাসীরা যে সমস্ত এলাকায় থাকেন, ওখানে উন্নয়নের কথা কেউ ভাবে না। ওখানে নানা সমস্যায় ঝুঁকছে আদিবাসীরা। শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, বিদ্যুৎ, কাজকর্ম নেই, খাদ্যের অভাব, ওই দিকগুলোতে কেউ নজর দিচ্ছে না। এখন নতুন একটা ডিমান্ড নিয়ে, যেটা আনকনস্টিটিউশনাল, সেরকম একটা ডিমান্ড নিয়ে একটা জনজাতি সুরক্ষা মঞ্চ ওই বিভাজনের রাজনীতিকে মদত দেওয়ার জন্য এই স্লোগান নিয়ে মাঠে তারা নেমেছে। এর পেছনে, এবং আমরা আশ্চর্য হয়ে গেছি, বিভিন্ন রাজনৈতিক দল তার প্রতিক্রিয়া দিতে শুরু করেছে। শাসক গোষ্ঠী এখন পর্যন্ত চুপ, সরকার এই ব্যাপারে চুপ। আমরা জানতে চাই শাসক গোষ্ঠীর এই যে ডিমান্ড, তাদের প্রতিক্রিয়া কি, সরকারের কি স্ট্যান্ড, এটা কংগ্রেস দল জানতে চায়। 25 তারিখ আপনারা জানেন, এটা শুধু খ্রিস্টানদের না, সকল মানুষের একটা উৎসব, বড়দিন, ক্রিসমাস ডে। সেদিনকে তারা নাকি একটা বড় জমায়েত করে এই ডিমান্ডের পক্ষে, অর্থাৎ খ্রিস্টানদের এসটি কেড়ে নেওয়ার যে ডিমান্ড, এটা নিয়ে রাজধানীতে একটা বড় মিছিল তারা করবে। আমার জানা নেই সরকার পারমিশন দিয়েছে কিনা। যদি দিয়ে থাকে আমি বলবো এটা ক্যান্সেল করার জন্য, সিন্স ইট ইজ আনকনস্টিটিউশনাল, প্রভোকেটিভ। আমরা চাই না মানুষ মানুষের বিরুদ্ধে লড়াই করাতে। আমরা চাই না এটা নিয়ে একটা পাহাড়ি এলাকায় একটা আবার একটা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠুক, আইন শৃঙ্খলার অবনতি ঘটুক, সেটা আমরা চাই না। যদি পারমিশন দিয়ে থেকে, আমি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে, শাসক দলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে টু ইমিডিয়েটলি ক্যান্সেল দ্য পারমিশন ইফ অ্যাকর্ডেড। আর আমি এটাও বলবো মুখ্যমন্ত্রীর কাছে, শাসক দলের তরফ থেকে তাদের কি স্ট্যান্ড এই ডিমান্ডের প্রেক্ষিতে,
তারা যেন এটা খোলাসা করে। কংগ্রেস দল মনে করে এই ডিমান্ড is to propagate, is to disturb the peace-loving citizen of the state of Tripura. This demand is unconstitutional. এটা কোনোদিন তারা সার্থকতা অর্জন করতে পারবে না, শুধু একটা টেনশন প্রিভেল করবে এবং এই যে মিউচুয়াল কোএক্সিস্টেন্সের যে আমাদের চিন্তাভাবনা সে পরিস্থিতিকে উত্তপ্ত করবে। উই স্ট্রংলি কন্ডেম এই চিন্তা ভাবনা যারা করছে, আমি বলবো তাদের কাছে অনুরোধ করব এর থেকে সরে আসুন। লেট আস ফোকাস অন দ্য মেইন ইস্যুস, কোর ইস্যুস বিং ফেসড বাই দ্য আদিবাসী। এখানে হোম সেক্রেটারির তরফে, হোম মিনিস্টারের তরফ থেকে মিস্টার A.K. মিশ্রা উনি রাজ্যে এসছেন। সরকার যদি সত্যি আন্তরিক হতো, সমস্ত দলের সঙ্গে মিস্টার মিশ্রার একটা সাক্ষাৎ যেন হয় সেটা সুনিশ্চিত করতে পারতেন। যাই হোক, আমাদের দলের লং স্ট্যান্ডিং ডিমান্ড, যেটা কংগ্রেস দল শুরু করেছিল, 125তম সংশোধনী বিল, যেটা দীর্ঘদিন পেন্ডিং পড়ে রয়েছে, পার্লামেন্টের মধ্যে পড়ে রয়েছে, যেটা রাজ্য সরকার যে ড্রাফট বিলের মধ্যে কমেন্ট করে পাঠিয়েছে, তার মধ্যে ডাইরেক্ট ফান্ডিং এর কোনো ব্যবস্থাপনা নেই। আমাদের দাবি থাকবে এই বিলটা পার্লামেন্টে পাস হোক উইথ এ সংশোধন, উইথ এন অ্যামেন্ডমেন্ট, উইথ এ প্রভিশন ফর ডাইরেক্ট ফান্ডিং টু দ্য TTADC। কনসোলিডেটেড ফান্ড অফ ত্রিপুরা না হয়ে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে ওই আর্টিকেল 275, 280 মোতাবেক টাকার শেয়ার যেন TTADC পেয়ে থাকে, এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল খুব দ্রুততার সঙ্গে যেন পার্লামেন্টে পাস করা হয়। কংগ্রেস দলের তরফ থেকে আমাদের ডিমান্ড আমরা করে আসছি। একটা এথিক্স কমিটি বলে একটা কমিটি রয়েছে বিধানসভায়, এবং আমরা লোকসভাতেও সেই এথিক্স কমিটির নাম শুনেছি, যেখানে এথিক্স কমিটিতে মহুয়া মৈত্রের একটা বিষয় মানে খুব চটজলদি উঠলো এবং সেখানে ওরা ডিসিশন নিয়ে ওনার সাংসদ পদ খারিজের আবেদন জানিয়েছেন। কিন্তু আমাদের রাজ্যে একটা ঘটনা ঘটেছিল বিধানসভায়, কিন্তু সেই ঘটনাটাকেও এথিক্স কমিটিতে পাঠানো হয়। আমাদের রাজ্য বিধানসভার এথিক্স কমিটি কি করছেন, মানে কি পদক্ষেপ নিল এখনো পর্যন্ত যাদবলাল নাথ ইস্যুতে? এরা আনএথিক্যাল বলে এথিক্স নেই, এরা আনএথিক্যাল ক্রিয়াকর্মে মদত যোগায়। কাজে এই আইন আমাদের জন্য প্রযোজ্য না, বিরোধীদের জন্য প্রযোজ্য। ইডি, CBI, ইনকাম ট্যাক্স বিরোধীদের জন্য প্রযোজ্য, শাসক গোষ্ঠীর জন্য প্রযোজ্য না। কাজেই এদের কাছ থেকে এথিক্যাল কথাবার্তা আমরা আশা করব, এই প্রত্যাশা আমরা রাখি না। এভরিথিং ইজ আনএথিক্যাল। Special status to protect the rights in the state. North Eastern বললাম না 371 A B C D E F G H I অব্দি চলে যাচ্ছে, 371K আমরা ত্রিপুরার জন্য আমরা পেতে পারি, তার ব্যবস্থা করা। ককবরক ভাষা, তার লিপি নিয়ে একটা বিতর্ক নতুন করে দানা বেঁধেছে। দেবনাগরী স্ক্রিপ্ট শাসক গোষ্ঠী চাইছে। আমাদের লং স্ট্যান্ডিং আমাদের ডিমান্ড রোমান স্ক্রিপ্ট, এটা যেন তাদের যে লিপি সেটা যেন ফাইনালাইজ করা হয়। আবার আমরা বলবো এই রোমান স্ক্রিপ্টে লিপি যেন ফাইনাল করা হয়, এবং এটা না করেই জাস্ট ফর পলিটিক্যাল গেইনস শাসক গোষ্ঠী সহ অন্যান্য দলগুলো এই শিডিউলে আমাদের অন্তর্ভুক্তি, ককবরকে অন্তর্ভুক্তি করতে হবে, আমাদের লিপি ঠিক হলো না, তো আমরা দাবি করছি। এটা না করে আমরা দাবি করছি ককবরকে এই শিডিউলে অন্তর্ভুক্ত করার জন্য। এটা করার আগে তো আমার লিপি আবার ঠিক করতে হবে, তো আমাদের ডিমান্ড থাকবে সেদিক থেকে। তো এই ব্যাপার স্যাপার এগুলো হচ্ছে মূল ডিমান্ড। ওয়ান দ্যাট ইজ দেয়ার। এই আদিবাসী এলাকায় ফান্ড ফ্লো আপনারা জানেন, আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে 3/4 অফ দ্য ল্যান্ড, তার ফান্ড ফ্লো আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকেও কম।
90% যে ফান্ড পেয়ে থাকে 90% অফ দ্য এই টাকা স্যালারি এবং অ্যালাউয়েন্সে চলে যায়। ডেভেলপমেন্ট হবে কোত্থেকে? আমাদের যে বর্তমান যারা শাসক গোষ্ঠী তারা প্রায়ই প্রদ্যোৎ কিশোর দেববর্মা সহ অন্যান্য নেতারা, আমরা বিরোধী দলনেতা বলতে আমরা দেখি যে ফান্ড নিয়ে একটা ক্রাইসিস চলছে, ফ্যাক্ট, ঘটনা। So why should they approach the state government with a begging bowl each and every time? That is why we are demanding again and again that let there be a direct funding from the central government so far as the central share of taxes, distribution of central share of taxes is concerned. আরেকটা হচ্ছে যে এই যে বিলটা আমরা পাস করতে চাইছি কি কারণে? দেখুন, আমরা অনেক দল, কিছু কিছু দল ভিলেজ কমিটির কথা বলছে। আর এখন যদি ভিলেজ কমিটি উইথাউট অ্যামেন্ডমেন্ট অফ দ্য মানে এই যে সংশোধনী বিল না পাস করে যদি হয়, সিঙ্গেল টায়ারে হবে। যদি এটা পাস করা হয় তাহলে 3 টায়ার পঞ্চায়েত ব্যবস্থাপনা হবে। আমাদের যেমন সমতলে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাপনা রয়েছে, ওখানে শুধু সিঙ্গেল টায়ার। তাহলে এটা যদি পাস হয় তাহলে 3 টায়ার ভিলেজ কমিটি হবে, 3 টায়ার ভিলেজ কমিটি মানে মোর ফান্ড ফ্লো হবে মানে আর উন্নয়নকে ত্বরান্বিত হবে। তো এইগুলো একটার সঙ্গে একটা কোরিলেটেড। তো আমাদের দলের মূল ডিমান্ড হচ্ছে যে এই যে 125তম সংশোধনী বিল যেটা পার্লামেন্টে দীর্ঘদিন ধরে পড়েছে, যেটা ইনিশিয়েটিভ নিয়েছিল কংগ্রেস সরকার, যে কংগ্রেস সরকার যে রক্ষা কবচ হিসাবে এডিসি রাজ্যে দিয়েছে, সেই কংগ্রেস 2011 সাল থেকে এটার উপর অ্যামেন্ডমেন্ট আনার জন্য চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আনফর্চুনেটলি we were dislodged from the central government in the year 2014. But since long, this bill is pending before the parliament. We immediately demand, we strongly demand to ensure before the central government to ensure that this 125th amendment bill gets passed in the ensuing parliament session to commence బండి 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 గల్లా బండి బండ్ల ముంగర పోనండి ముంగర పంపకండి బండి సంజయన్న బండి దండు కొట్టాలి బండి ముంగర పోనండి సంచలు దంచుకోవాలి భారతు మాతకు సమ్ముదా కదిలింది కాయ బండి సమ్ముదా గల్లా ముంగర కన్ను ఓనేది బండి కాయ బండి సమ్ముదా Organ Theatre. अरे बस्ती में कमाल बोलती है, इधर देख रहे हिंदू टाइगर संजू खान बंदी संजय बंदी 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 संजय बोले वाले रे और टांगा टैंकर देखेंगे बालू मंगर किसको प्रसाद रे संजू भाई संजू भाई आता की मंजू चले मंजू से टाइगर के हिंदुस्तान में कामन करे एक प्रभु के वजह से संजू भाई
బండ్లు ముంగడు తీసుకోవాలి గ్యాప్ వస్తుంది గ్యాప్ రానియదు బండ్లు ముంగడు తీసుకోవాలి संजू 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 बाई बंदी बंदी संजू बाई देसी संजू बाई राजा संजू 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 बाई बंदी बंदी संजू बाई देसी संजू बाई राजा संजू 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 बाई बंदी बंदी संजू बाई देसी संजू बाई राजा గ్యాప్ ముంగడు వస్తుంది గ్యాప్ రానియకండి హైదరాబాద్ ఎవడప్ప తాగిరుడಬೇಕು మాట పసి పాకిస్తాన్ చేసి రామలేకు ఇదల్ల పాలనలో హైదరాబాద్ ఉండే ప్రతిభవంతులు ముఖ్యమంత్రి బందే ఇది రాజ్యం ఇది సుందర రాజ్యం ప్రభుత్వం పాలన పట్టిదే ముఖ్యమంత్రి పాటల కాళీ జగత్తుల కలిసి ప్రభుత్వాన్ని గెలిచేందుకు సమయం వచ్చేది సంజు 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 బాయ్ బండి బండి సంజు బాయ్ దేవి సంజు బాయ్ రాజాయ సంజు 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 బాయ్ బండి బండి సంజు బాయ్ దేవి సంజు బాయ్ రాజాయ से बोले हिंदी वाले आजाया सही कर देंगे బండ్లు స్టార్ట్ చేయండి ముంగడు తీసుకోండి పేరు వింటే మనసుక పట్టాలి పెడతాము అరే మేలుకుంటాము హైదరాబాదు ఆటో తీసుకోండి సంజు సంజు బండ్లు స్టార్ట్ చేయండి సంజు బాయ్ సంజు 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 బాయ్ బండి బండి సంజు బాయ్ దేసి సంజు బాయ్ బండ్లకు ముంగడు బండ్లకు మనకి గ్యాప్ వచ్చింది కొంచెం ఎందుకోండి ముంగడికి అపరషన్ కొంచెం గ్యాప్ అపరషన్ संजू 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 बाय संजू 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 बाय संजू संजू बाय संजू संजू बाय आता तीरू मंजू ముంగడు పంపి అపరషన్ ముంగడు పంపించండి గాలి బండి ఇక్కడ ఆగదు బండి ఎక్కండి అందరూ సైడ్ కవర్ ఆగదు संजू 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 बाय संजू 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 बाय संजू संजू बाय संजू సోని ముంగడు బండ్లకు మనకు గ్యాప్ వచ్చింది ముంగడు పోవాలి ముంగడు బండ్లకు మన గ్యాప్ संजू संजू बाय बंदी बंदी संजू बाय देसी संजू बाय राजाया संजू 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 बाय बंदी बंदी संजू बाय देसी संजू बाय राजाया उनसे बोले हिंदी वाले रे राजाया सही कर देंगे A song by Organ Shaker. గాడి బండి ముంగడు ముంగడు जागरण
కాదు, ధర్మానికి సిద్ధం చేయాలి. ఏదైనా తెగించి కొట్టాలనే ఆలోచన కల్పించే పార్టీ భారతీయ జనతా పార్టీ. బందకడి మీరు సాయి మొదటి తీసుకో, సాయి మొదటి తీసుకో ఇంకా మొదలు దండు కట్టాలి, సంఖ్యలు దంచుకోవాలి, మాతము కొట్టాలి. తమ్ముడా చదివింది కాషాయ బండి, ఏదో తమ్ముడా ఇది ప్రేమలు కల్లా పేదల బండి. తమ్ముడా చదివింది కాషాయ బండి, ఏదో తమ్ముడా ఇది ప్రేమలు కల్లా పేదల బండి. దండు కట్టాలి, బండి తండ్రి అన్న జెండ పట్టాలి, వాళ్ళతో సంఖ్యలు దంచుకోవాలి, భారత మాతము కొట్టాలి. తమ్ముడా చదివింది కాషాయ బండి, ఏదో తమ్ముడా ఇది ప్రేమలు కల్లా పేదల బండి. తమ్ముడా చదివింది కాషాయ బండి, ఏదో తమ్ముడా ఇది ప్రేమలు కల్లా పేదల బండి. అయ్యో అరే బంబో వయ్యో చెప్పండి చూడగడిన పాలన, చూపిడుల్ల పాలన, దైవ కుంట పాలన, కంపు పాలన. ముంగడు
దైదు బిడ్డల బండి ఉద్యమాల సింగి దై ఉదయించిన బండి ఉద్యమాల సింగి దై ఉదయించిన బండి అంతా అవతరించిన బండి పలిసిన బొమ్మాచుగాళ్ళ పలుపు తీసే బండి పలిసిన బొమ్మాచుగాళ్ళ పలుపు తీసే బండి ధర్మారక్ష స్థాపనకై దండు గట్టిన బండి దళిత బహుజనుల కొరకు చెందాలెత్తిన బండి రావుల సౌదాలు చేసి గెలిచినది బండి తెలంగాణ యుద్ధ భూమి దత్తాలిచ్చే బండి 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 ఇది భారత మాతా బండి 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 ఇది భారత మాతా బండి ధర్మంగల్లా బండి ఇది బండి సంజయన్న బండి ధర్మంగల్లా బండి ఇది బండి సంజయన్న బండి బండి దండు 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 పెట్టాలి బండి సంజయన్న జెండ పట్టాలి మానుక సంఖ్యలు చెప్పుకోవాలి భారత మాతకు కొట్టాలి రాను తమ్ముడా కదిలింది కాషాయ బండి ఏదో తమ్ముడా ఇది గుట్టాలన్నీ తిన్నరు గుట్టెలు మొత్తం దృష్టిలో మామూలు బండిలో నిలువెత్తు రూపుని కర్తైన బండి నిలువెల్లా హిందుత్వం నింపుకున్న బండి నిలువెల్లా హిందుత్వం నింపుకున్న కొరకే జీవితమైన బండి ప్రజల సేవగా పరుగు తీసే బండి ప్రజల సేవ తానైగా పరుగు తీసే బండి జనజాతర జైత్రయాత్ర సాగుతున్న బండి తెలంగాణ పుట్టు తిరిగి వస్తూ పెట్టిన బండి బీజేపీ కందువను గుండెల కసి బండి కాషాయం జెండాలకి కదులుతుంది బండి 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 ఇది భారత మాతా బండి 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 ఇది భారత మాతా బండి ధర్మంగల్లా బండి ఇది బండి సంజయన్న బండి ధర్మంగల్లా బండి ఇది బండి సంజయన్న బండి బండి దండు 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 కట్టాలి బండి సంజయన్న జెండ పట్టాలి మానుక సంఖ్యలు దంచుకోవాలి భారత మాతకు కొట్టాలి రాను తమ్ముడా కదిలింది కాషాయ బండి ఏదో తమ్ముడా ఇది ప్రేమలు గల్లా పేదల బండి రాను తమ్ముడా కదిలింది కాషాయ బండి ఏదో తమ్ముడా బాబు టైం ఇది నువ్వు ఫాస్ట్ పోవాలి ఫాస్ట్ అరే ఫాస్ట్ పాలన కాషాయ బండి ఏదో తమ్ముడా ఇది ప్రేమలు కల్లా పేదల బండి ఏదో తమ్ముడా పేదల బండి A song by अरे बच्चे ने सवाल गोवैसी थे इधर देख रहे हिंदू बंदी संख्या बंदी 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 इनसे बोले हैं बोले रे आशाया तय करते ड्राइवर साहब के धोनी खबरदार रे ड्राइवर के धोनी साहब आता तीरू मंडू चंदे मनसी दूसरे टाइगर सिंगे साहब थोड़ी साहब संजू संजू माई संजू 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 माई संजू 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 माई संजू संजू हैदराबाद तेलंगाना मुझको वो वैसी गाडू अपरस्तर घटनी जगतने संजू 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 बाई बंदी बंदी संजू बाई संजू बाई संजू 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 बाई बंदी बंदी संजू बाई संजू बाई संजू 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 बाई बंदी बंदी संजू बाई संजू बाई
স্টক থাকবে এবং গত 22 সালে আমাদের 2022 সালে তার কাজ শুরু হয়। প্রায় 500 কোটি টাকার উপরের প্রজেক্ট এবং প্রায় 85 একর এরিয়ার মধ্যে সেই প্রজেক্টটা তৈরি হচ্ছে। এটা যখন সম্পন্ন হবে আমাদের রাজ্যে বর্তমানে যেটা ধর্মনগরে সেখানে ডিপোটা রয়েছে, সেই ডিপোটা আমাদের এখানে শিফট হবে শেখরকোটে এবং আমরা এই ডিজেল, পেট্রোল, কেরোসিন এই সমস্ত ক্ষেত্রে যে মজুদ, সেই মজুদটা আমরা সঠিকভাবে করতে পারবো এবং আইওসিএলের এমন একটা ইচ্ছা রয়েছে যে আগামী দিনে পার্শ্ববর্তী বাংলাদেশেও যেন আমরা সেটাকে এক্সপোর্ট করতে পারি। তো সেটা মাথায় রেখে কাজ শুরু হয়েছে, প্রায় 30% উপর কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু কিছু সমস্যা রয়েছে রাস্তাঘাট নিয়ে, ল্যান্ড অ্যাকুইজিশন, রাস্তার নতুন তৈরি করা, পিডব্লিউডি কে বলা হয়েছে তৈরি করার জন্য, ফিনান্সিয়াল ব্যাপার নিয়ে কিছু সমস্যার ব্যাপার রয়েছে। সেই বিষয়গুলো নিয়ে এবং কত তাড়াতাড়ি এই প্রজেক্টটাকে সম্পূর্ণ করা যায়, যাতে আমাদের বিভিন্ন সময় আপনারা দেখেন যে বর্ষার সিজনে বিশেষ করে আমাদের রাস্তাঘাটের যে প্রাকৃতিক যে গোলযোগ হয় তাতে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং তার জন্যে সঠিক সময়ে পেট্রোল, ডিজেল এই জিনিসগুলো আসতে অসুবিধা হয় এবং এতে করে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি হয়, মানুষের মধ্যে একটা হয়রানির মানুষকে শিকার হতে হয়। তো তার থেকে মানুষকে, রাজ্যের জনগণকে দূর করার জন্যে আমাদের এখানে এই যে ডিপোটা তৈরি হচ্ছে, সাফিসিয়েন্ট স্টক থাকবে এবং মানুষের যে হয়রানি সেটাও দূর করা যাবে। তো এই বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা হয়েছে, আমার কাজ ফুলগত চলছে পুরো মাত্রায়। অফিসিয়ালরা সেখানে সরজমিনে প্রদর্শন করবেন এবং আগামী দিনে আমরা মুখ্যমন্ত্রী লেভেলে এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রক, পেট্রোলিয়াম মন্ত্রকের যৌথ সহযোগিতায় আমাদের এই প্রজেক্টটাকে আমরা সম্পন্ন করব। যে সমস্ত ড্রব্যাকসগুলো বা আমাদের শর্টফলগুলো রয়েছে, সেই শর্টফলগুলো আমরা অচিরেই দূর করে আগামী 25 সালের মধ্যে এই প্রজেক্টটা সম্পূর্ণ হবে। যদিও আইওসিএল চাইছে 25-এর আগেই এই প্রজেক্টটাকে সম্পূর্ণ করতে। তো আমরা আশাবাদী এই প্রজেক্টটা সঠিক সময়ে সম্পন্ন হবে এবং এতে করে ডিজেল, পেট্রোল, কেরোসিন যে মজুদ, সেই ক্ষেত্রে রাজ্যের মানুষ একটা বিশাল উপকৃত। কর্পোরেশন তাদের অফিসিয়াল, হাই অফিসিয়াল এখানে এসেছে। আমাদের শেখরকোটে যে ইন্ডিয়ান অয়েলের একটা বড় প্রজেক্ট হচ্ছে, যেখানে পেট্রোল, ডিজেল এবং কেরোসিনের স্টক থাকবে এবং গত 22 সালে আমাদের 2022 সালে তার কাজ শুরু হয়। প্রায় 500 কোটি টাকার উপরের প্রজেক্ট এবং প্রায় 85 একর এরিয়ার মধ্যে সেই প্রজেক্টটা তৈরি হচ্ছে। এটা যখন সম্পন্ন হবে আমাদের রাজ্যে বর্তমানে যেটা ধর্মনগরে সেখানে ডিপোটা রয়েছে, সেই ডিপোটা আমাদের এখানে শিফট হবে শেখরকোটে এবং আমরা এই ডিজেল, পেট্রোল, কেরোসিন এই সমস্ত ক্ষেত্রে যে মজুদ, সেই মজুদটা আমরা সঠিকভাবে করতে পারবো এবং আইওসিএলের এমন একটা ইচ্ছা রয়েছে যে আগামী দিনে পার্শ্ববর্তী বাংলাদেশেও যেন আমরা সেটাকে এক্সপোর্ট করতে পারি। তো সেটা মাথায় রেখে কাজ শুরু হয়েছে, প্রায় 30% উপর কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু কিছু সমস্যা রয়েছে রাস্তাঘাট নিয়ে, ল্যান্ড অ্যাকুইজিশন, রাস্তার নতুন তৈরি করা, পিডব্লিউডি কে বলা হয়েছে তৈরি করার জন্য, ফিনান্সিয়াল ব্যাপার নিয়ে কিছু সমস্যার ব্যাপার রয়েছে। সেই বিষয়গুলো নিয়ে এবং কত তাড়াতাড়ি এই প্রজেক্টটাকে সম্পূর্ণ করা যায়, যাতে আমাদের বিভিন্ন সময় আপনারা দেখেন যে বর্ষার সিজনে বিশেষ করে আমাদের রাস্তাঘাটের যে প্রাকৃতিক যে গোলযোগ হয় তাতে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং তার জন্যে সঠিক সময়ে পেট্রোল, ডিজেল এই জিনিসগুলো আসতে অসুবিধা হয় এবং এতে করে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি হয়, মানুষের মধ্যে একটা হয়রানির মানুষকে শিকার হতে হয়। তো তার থেকে মানুষকে, রাজ্যের জনগণকে দূর করার জন্যে আমাদের এখানে এই যে ডিপোটা তৈরি হচ্ছে, সাফিসিয়েন্ট স্টক থাকবে এবং মানুষের যে হয়রানি সেটাও দূর করা যাবে। তো এই বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা হয়েছে, আমাদের কাজ ফুলগতিতে চলছে পুরো মাত্রায়। অফিসিয়ালরা সেখানে সরজমিনে পরিদর্শন করবেন এবং আগামী দিনে আমরা মুখ্যমন্ত্রী লেভেলে এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রক, পেট্রোলিয়াম মন্ত্রকের যৌথ সহযোগিতায় আমাদের এই প্রজেক্টটাকে আমরা সম্পন্ন করব। যে সমস্ত ড্রব্যাকসগুলো বা আমাদের শর্টফলগুলো রয়েছে, সেই শর্টফলগুলো আমরা অচিরেই দূর করে আগামী 25 সালের মধ্যে এই প্রজেক্টটা সম্পূর্ণ হবে। যদিও আইওসিএল চাইছে 25-এর আগেই এই প্রজেক্টটাকে সম্পূর্ণ করতে। তো আমরা আশাবাদী এই প্রজেক্টটা সঠিক সময়ে সম্পন্ন হবে এবং এতে করে ডিজেল, পেট্রোল, কেরোসিন যে মজুদ, সেই ক্ষেত্রে রাজ্যের মানুষ একটা বিশাল উপকৃত হবে। থ্যাংক ইউ। মিটিং আমাদের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তাদের অফিসিয়াল, হাই অফিসিয়াল এখানে এসছে। আমাদের শেখরকোটে যে ইন্ডিয়ান অয়েলের একটা বড় প্রজেক্ট হচ্ছে,
যেখানে পেট্রোল, ডিজেল এবং কেরোসিনের স্টক থাকবে। এবং গত 22 সালে আমাদের 2022 সালে তার কাজ শুরু হয়। প্রায় 500 কোটি টাকার উপরের প্রজেক্ট এবং প্রায় 85 একর এরিয়ার মধ্যে সেই প্রজেক্টটা তৈরি হচ্ছে। এটা যখন সম্পন্ন হবে, আমাদের রাজ্যে বর্তমানে যেটা ধর্মনগরে সেখানে ডিপোটা রয়েছে, সেই ডিপোটা আমাদের এখানে শিফট হবে শেখরকোটে। এবং আমরা এই ডিজেল, পেট্রোল, কেরোসিন এই সমস্ত ক্ষেত্রে যে মজুদ, সেই মজুদটা আমরা সঠিকভাবে করতে পারবো। এবং আইওসিএলের এমন একটা ইচ্ছা রয়েছে যে আগামী দিনে পার্শ্ববর্তী বাংলাদেশেও যেন আমরা সেটাকে এক্সপোর্ট করতে পারি। তো সেটা মাথায় রেখে কাজ শুরু হয়েছে। প্রায় 30% কর্পোরেশন এই যে বিভৎস একটা আগুনের যে তাণ্ডব, এটা তো আমি কল্পনাও করছি না যে এইভাবে একটা অগ্নিকাণ্ড এখানে হবে। বটতলা মার্কেটের সাথে কিন্তু আমি অনিমেষ দেববর্মা আমার একটা বিশেষ ভালোবাসা এই বাজারের প্রতি আমার আছে। আমার মনে আছে এই বাজার থেকে আমি ক্যালকুলেটর কিনে ইঞ্জিনিয়ার হলাম। ওয়াকম্যানের সময় আমি এই বাজার থেকে ওয়াকম্যান কিনেছি। এই বাজার থেকে 15 টাকা দামের যে ডিজিটাল গড়ি, এটাই দিয়ে আমি মেট্রিক পাস করলাম। এই বাজারের সাথে আমার কিন্তু ভালো যোগাযোগ। এখন এই বাজারের জ্যাকেট পরে আমরা বড় হই। তো এই বাজারটা যে এইভাবে ধ্বংস হবে, আমি সত্যি দুঃখিত এবং মর্মাহত। যাদের ক্ষতি হয়েছে তাদের পাশে আসে। এই কারণে আজকে এখানে এলাম। সরকারের কাছে আমার একটা দাবি থাকবে, মৌখিক না, লিখিতভাবে আমি দাবি জানাচ্ছি আজকে, যে এই অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, রাফলি 140 to 155 শপকিপার্স ডাইরেক্টলি ওনাদের ক্ষতি হয়েছে। এবং আপনারাও দেখেছেন, টোটালি ইট হ্যাজ বিন গাটেড টু ফায়ার। এটাকে পুনরুদ্ধারের আর কোনো ব্যবস্থা নেই, নিউ কনস্ট্রাকশন। তবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে বটতলা বাজার ত্রিপুরা রাজ্যের সবচেয়ে ব্যস্ত এবং বড় বাজার বলে আমি মনে করি। এই বাজারটাকে কিন্তু সাইন্টিফিকভাবে যদি আমরা না করি, এটা সাইন্টিফিক না। আপনারা ওনাদের কাছে শুনেছেন যে ফায়ার সার্ভিসের গাড়িটা ঢুকতে পারছে, ইট ইজ নট সাইন্টিফিক। সরকারের কাছে আমি বলবো এই সেই মহারাজা বীর বিক্রমের যে শ্মশান ঘাটটা, এইটাও যেন রিনোভেট করা হোক। কারণ এই বাজারের সাথে সাথে ওইটাও যেন একটা আকর্ষণীয়ভাবে সরকার এটাকে রিনোভেট করে, এটাও আমি দাবি জানাচ্ছি। কারণ বাজারটা সাইন্টিফিক হতে হবে, ওই ঘাটটাও যেন সংস্কার করা হয় ভালোভাবে। আমরা অনেক জায়গায় দেখি ইন্দিরা গান্ধীজির বা মহাত্মা গান্ধীজির আধুনিক ত্রিপুরার যিনি রূপকার, ওনারও হোক। এটা বটতলা বাজারের সাথে কিন্তু ওই ব্যাপারটাও যুক্ত, এবং মানুষ এটাকে দেখতেও যেন আসে। এই ধরনের ব্যবস্থা যে সরকার, এই যে বিভৎস একটা আগুনের যে তাণ্ডব, এটা তো আমি কল্পনাও করছি না যে এইভাবে একটা অগ্নিকাণ্ড এখানে হবে। বটতলা মার্কেটের সাথে কিন্তু আমি অনিমেষ দেববর্মা আমার একটা বিশেষ ভালোবাসা এই বাজারের প্রতি আমার আছে। আমার মনে আছে এই বাজার থেকে আমি ক্যালকুলেটর কিনে ইঞ্জিনিয়ার হলাম। ওয়াকম্যানের সময় আমি এই বাজার থেকে ওয়াকম্যান কিনেছি। এই বাজার থেকে 15 টাকা দামের যে ডিজিটাল গড়ি, এটাই দিয়ে আমি মেট্রিক পাস করলাম। এই বাজারের সাথে আমার কিন্তু ভালো যোগাযোগ। এখন এই বাজারের জ্যাকেট পরে আমরা বড় হই। তো এই বাজারটা যে এইভাবে ধ্বংস হবে, আমি সত্যি দুঃখিত এবং মর্মাহত। যাদের ক্ষতি হয়েছে তাদের পাশে আসে। এই কারণে আজকে এখানে এলাম। সরকারের কাছে আমার একটা দাবি থাকবে, মৌখিক না,
লিখিতভাবে আমি দাবি জানাচ্ছি আজকে যে এই অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন রাফলি 140 to 155 শপকিপার্স ডাইরেক্টলি ওনাদের ক্ষতি হয়েছে এবং আপনারাও দেখেছেন টোটালি ইট হ্যাজ বিন গাটেড টু ফায়ার। এটাকে পুনরুদ্ধারের আর কোনো ব্যবস্থা নেই, নিউ কনস্ট্রাকশন। তবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে বটতলা বাজার ত্রিপুরা রাজ্যের সবচেয়ে ব্যস্ত এবং বড় বাজার বলে আমি মনে করি। এই বাজারটাকে কিন্তু সাইন্টিফিকভাবে যদি আমরা না করি, এটা সাইন্টিফিক না। আপনারা ওনাদের কাছে শুনেছেন যে ফায়ার সার্ভিসের গাড়িটা ঢুকতে পারছে, ইট ইজ নট সাইন্টিফিক। সরকারের কাছে আমি বলবো এই বাজারটাকে সাইন্টিফিকভাবে বিল্ড করা হোক এবং যাদের ক্ষতি হয়েছে তাদের জন্য একটা রিহ্যাবিলিটেশন প্যাকেজ, আমি বলছি রিহ্যাবিলিটেশন প্যাকেজ ঘোষণা করা হোক। ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি হয়, ভূকম্পে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের 2 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা, ট্রেন অ্যাক্সিডেন্টে যারা মারা যায় তাদের যেমন একটা প্যাকেজ দেওয়া হয়, সরকার অতি দ্রুত এই রিহ্যাবিলিটেশন প্যাকেজ যেন ঘোষণা করে তার দাবি আমি করছি। এবং আগামী দিন এই বাজারটাকে কিভাবে বৈজ্ঞানিক বিজ্ঞানসম্মতভাবে এই বাজারটাকে যেন গড়ে তুলে তারও আমি দাবি জানাবো। অ্যাজ এ লিডার অফ অপোজিশন সরকারকে আমি এটাও দাবি জানাবো যে আপনারা যখন ডিজাইনটা করবেন দয়া করে বিরোধীদের সাথে নিয়ে এটা করবেন, কারণ এই বাজার আমাদের সবার বাজার। এই বাজারটা যেন রক্ষা হয়, ভালো হয়, আরও যেন ভালো হয়, এটার দাবি আমার থাকবে। এবং বাজারের যিনি সেক্রেটারি এখানে আছেন প্রেসিডেন্ট, আমি ওনাকেও বললাম যে লিখিত কপি আমি মুখ্যমন্ত্রীকে দেব ওনাদেরকেও আমি সেই কপি, এবং প্রয়োজনে যদি বিধানসভার অধিবেশনের আগে কোনো ধরনের প্যাকেজ যদি ঘোষণা না হয়, এটা বিধানসভায় আমরা উত্থাপন করব এবং আলোচনা করব, এইটুকু বলতে পারি। অ্যান্ড উই আর উইথ দ্যাট। এই যে ছোট ব্যবসায়ীরা যারা আলু বিক্রি করে খায়, যারা চাল কুমড়া বিক্রি করে খায়, এদের অবস্থা কি হবে? এদের তো পথে নেমে যাবে। অনলি গভর্নমেন্ট ক্যান সেভ। এবং সরকারের এই খাতে অনেক টাকা আছে, সরকার দিতে পারে। সো এইটুকু দাবি রেখেই আমি ওনাদের সাথে যোগাযোগে থাকব। এটা কোনো পার্টির ব্যাপার না, এটা কোনো জাতির ব্যাপার না, এটা হচ্ছে আমার ত্রিপুরার বাজারকে রক্ষা করতে। এই কারণে আমরা এখানে গতকাল উদয়পুরে এই ধরনের একটা অগ্নিকাণ্ডের ঘটনা আমি শুনেছি। বাজারে যে সমস্ত জায়গায় পাওয়ার ডিপার্টমেন্টের লেখনা আছে, সমস্ত বাজারে ত্রিপুরা যে জায়গাটাতে ব্যবসা বাণিজ্য হয়, সমস্ত বাজারে যেন টাইম টু টাইম পাওয়ার ডিপার্টমেন্টের লোক এসে এইগুলো চেক করে, তারও দাবি জানাচ্ছি। থ্যাংক ইউ। সেই মহারাজা বীর বিক্রমের যে শ্মশান ঘাটটা, এইটাও যেন রিনোভেট করা হোক, কারণ এই বাজারের সাথে সাথে ওইটাও যেন একটা আকর্ষণীয়ভাবে সরকার এটাকে রিনোভেট করে, এটাও আমি দাবি জানাচ্ছি। কারণ বাজারটা সাইন্টিফিক হতে হবে, ওই ঘাটটাও যেন সংস্কার করা হয় ভালোভাবে। আমরা অনেক জায়গায় দেখি ইন্দিরা গান্ধীজির বা মহাত্মা গান্ধীজির আধুনিক ত্রিপুরার যিনি উপকার, ওনারও হোক, এটা বটতলা বাজারের সাথে কিন্তু ওই ব্যাপারটাও যুক্ত, এবং মানুষ এটাকে দেখতেও যেন আসে, এই ধরনের ব্যবস্থা দিয়ে সরকার। এই যে বিভৎস একটা আগুনের যে তাণ্ডব, এটা তো আমি কল্পনাও করছি না যে এইভাবে একটা অগ্নিকাণ্ড এখানে হবে। বটতলা মার্কেটের সাথে কিন্তু আমি অনিমেষ দেববর্মা আমার একটা বিশেষ ভালোবাসা এই বাজারের প্রতি আমার আছে। আমার মনে আছে এই বাজার থেকে আমি ক্যালকুলেটর কিনে ইঞ্জিনিয়ার হলাম। ওয়াকম্যানের সময় আমি এই বাজার থেকে ওয়াকম্যান কিনেছি। এই বাজার থেকে 15 টাকা দামের যে ডিজিটাল গড়ি, এটাই দিয়ে আমি মেট্রিক পাস করলাম। এই বাজারের সাথে আমার কিন্তু ভালো যোগাযোগ। এখন এই বাজারের জ্যাকেট পরে আমরা বড় হই। তো এই বাজারটা যে এইভাবে ধ্বংস হবে
আমি সত্যি দুঃখিত এবং মর্মাহত যাদের ক্ষতি হয়েছে তাদের পাশে আসে। এই কারণে আজকে এখানে এলাম। সরকারের কাছে আমার একটা দাবি থাকবে, মৌখিক না, লিখিতভাবে আমি দাবি জানাচ্ছি আজকে, যে এই অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, রাফলি 140 to 155 শপকিপার্স ডাইরেক্টলি ওনাদের ক্ষতি হয়েছে এবং আপনারাও দেখেছেন টোটালি ইট হ্যাজ বিন গাটেড টু ফায়ার। এটাকে পুনরুদ্ধারের আর কোনো ব্যবস্থা নেই, নিউ কনস্ট্রাকশন। তবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে বটতলা বাজার ত্রিপুরা রাজ্যের সবচেয়ে ব্যস্ত এবং বড় বাজার বলে আমি মনে করি। এই বাজারটাকে কিন্তু সাইন্টিফিকভাবে যদি আমরা না করি, এটা সাইন্টিফিক না। আপনারা ওনাদের কাছে শুনেছেন যে ফায়ার সার্ভিসের গাড়িটা ঢুকতে পারছে, ইট ইজ নট সাইন্টিফিক। সরকারের কাছে আমি বলবো এই বাজারটাকে সাইন্টিফিকভাবে বিল্ড করা হোক এবং যাদের ক্ষতি হয়েছে তাদের জন্য একটা রিহ্যাবিলিটেশন প্যাকেজ, আমি বলছি রিহ্যাবিলিটেশন প্যাকেজ ঘোষণা করা হোক। ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি হয়, ভূকম্পে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের 2 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা, ট্রেন অ্যাক্সিডেন্টে যারা মারা যায় তাদের যেমন একটা প্যাকেজ দেওয়া হয়, সরকার অতি দ্রুত এই রিহ্যাবিলিটেশন প্যাকেজ যেন ঘোষণা করে তার দাবি আমি করছি। এবং আগামী দিন এই বাজারটাকে কিভাবে বৈজ্ঞানিক বিজ্ঞানসম্মতভাবে এই বাজারটাকে যেন গড়ে তুলে তারও আমি দাবি জানাবো। অ্যাজ এ লিডার অফ অপোজিশন সরকারকে আমি এটাও দাবি জানাবো যে আপনারা যখন ডিজাইনটা করবেন দয়া করে বিরোধীদের সাথে নিয়ে এটা করবেন, কারণ এই বাজার আমাদের সবার বাজার। এই বাজারটা যেন রক্ষা হয়, ভালো হয়, আরও যেন ভালো হয়, এটার দাবি আমার থাকবে। এবং বাজারের যিনি সেক্রেটারি এখানে আছেন প্রেসিডেন্ট, আমি ওনাকেও বললাম যে লিখিত কপি আমি মুখ্যমন্ত্রীকে দেব, ওনাদেরকেও আমি সেই কপি, এবং প্রয়োজনে যদি বিধানসভার অধিবেশনের আগে কোনো ধরনের প্যাকেজ যদি ঘোষণা না হয়, এটা বিধানসভায় আমরা উত্থাপন করব এবং আলোচনা করব, এইটুকু বলতে পারি। এনবিআর বিদ্যা, এই যে ছোট ব্যবসায়ীরা যারা আলু বিক্রি করে খায়, যারা চাল কুমড়া বিক্রি করে খায়, এদের অবস্থা কি হবে? এদের তো পথে নেমে যাবে। অনলি গভর্নমেন্ট ক্যান সেভ। এবং সরকারের এই খাতে অনেক টাকা আছে, সরকার দিতে পারে। সো এইটুকু দাবি রেখেই আমি ওনাদের সাথে যোগাযোগে থাকবো। এটা কোনো পার্টির ব্যাপার না, এটা কোনো জাতির ব্যাপার না, এটা হচ্ছে আমার ত্রিপুরার বাজারকে রক্ষা করতে। এই কারণে আমরা এখানে গতকাল উদয়পুরে এই ধরনের একটা অগ্নিকাণ্ডের ঘটনা আমি শুনেছি। বাজারে যে সমস্ত জায়গায় পাওয়ার ডিপার্টমেন্টের লেকুনা আছে, সমস্ত বাজারে ত্রিপুরা যে জায়গাটাতে ব্যবসা বাণিজ্য হয়, সমস্ত বাজারে যেন টাইম টু টাইম পাওয়ার ডিপার্টমেন্টের লোক এসে এইগুলো চেক করে, তারও দাবি জানাচ্ছি। থ্যাংক ইউ। সেই মহারাজা বীর বিক্রমের যে শ্মশান ঘাটটা, এইটাও যেন রিনোভেট করা হোক, কারণ এই বাজারের সাথে সাথে ওইটাও যেন একটা আকর্ষণীয়ভাবে সরকার এটাকে রিনোভেট করে, এটাও আমি দাবি জানাচ্ছি। কারণ বাজারটা সাইন্টিফিক হতে হবে, ওই ঘাটটাও যেন সংস্কার করা হয় ভালোভাবে। আমরা অনেক জায়গায় দেখি ইন্দিরা গান্ধীজির বা মহাত্মা গান্ধীজির আধুনিক ত্রিপুরার যিনি উপকার, ওনারও হোক, এটা বটতলা বাজারের সাথে কিন্তু ওই ব্যাপারটাও যুক্ত, এবং মানুষ এটাকে দেখতেও যেন আসে, এই ধরনের ব্যবস্থা দিয়ে সরকার। এই যে বিভৎস একটা আগুনের যে তাণ্ডব, এটা তো আমি কল্পনাও করছি না যে এইভাবে একটা অগ্নিকাণ্ড এখানে হবে। বটতলা মার্কেটের সাথে কিন্তু আমি অনিমেষ দেববর্মা একটা বিশেষ ভালোবাসা এই বাজারের প্রতি আমার আছে। আমার মনে আছে এই বাজার থেকে আমি ক্যালকুলেটর কিনে ইঞ্জিনিয়ার হলাম। ওয়াকম্যানের সময় আমি এই বাজার থেকে ওয়াকম্যান কিনেছি।
এই বাজার থেকে 15 টাকা দামের যে ডিজিটাল গড়ি এটাই দিয়ে আমি মেট্রিক পাস করলাম। এই বাজারের সাথে আমার কিন্তু ভালো যোগাযোগ। এখন এই বাজারের জ্যাকেট পরে আমরা বড় হই। তো এই বাজারটা যে এইভাবে ধ্বংস হবে আমি সত্যি দুঃখিত এবং মর্মাহত, যাদের ক্ষতি হয়েছে তাদের পাশে আসে। এই কারণে আজকে এখানে এলাম। সরকারের কাছে আমার একটা দাবি থাকবে, মৌখিক না, লিখিতভাবে আমি দাবি জানাচ্ছি আজকে, যে এই অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, রাফলি 140 to 155 শপকিপার্স ডাইরেক্টলি ওনাদের ক্ষতি হয়েছে এবং আপনারাও দেখেছেন টোটালি ইট হ্যাজ বিন গাটেড টু ফায়ার। এটাকে পুনরুদ্ধারের আর কোনো ব্যবস্থা নেই, নিউ কনস্ট্রাকশন। তবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে বটতলা বাজার ত্রিপুরা রাজ্যের সবচেয়ে ব্যস্ত এবং বড় বাজার বলে আমি মনে করি। এই বাজারটাকে কিন্তু সাইন্টিফিকভাবে যদি আমরা না করি, এটা সাইন্টিফিক না। আপনারা ওনাদের কাছে শুনেছেন যে ফায়ার সার্ভিসের গাড়িটা ঢুকতে পারছে, ইট ইজ নট সাইন্টিফিক। সরকারের কাছে আমি বলবো এই বাজারটাকে সাইন্টিফিকভাবে বিল্ড করা হোক এবং যাদের ক্ষতি হয়েছে তাদের জন্য একটা রিহ্যাবিলিটেশন প্যাকেজ, আমি বলছি রিহ্যাবিলিটেশন প্যাকেজ ঘোষণা করা হোক। ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি হয়, ভূকম্পে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের 2 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা, ট্রেন অ্যাক্সিডেন্টে যারা মারা যায় তাদের যেমন একটা প্যাকেজ দেওয়া হয়, সরকার অতি দ্রুত এই রিহ্যাবিলিটেশন প্যাকেজ যেন ঘোষণা করে তার দাবি আমি করছি। এবং আগামী দিন এই বাজারটাকে কিভাবে বৈজ্ঞানিক বিজ্ঞানসম্মতভাবে এই বাজারটাকে যেন গড়ে তুলে তারও আমি দাবি জানাবো। অ্যাজ এ লিডার অফ অপোজিশন সরকারকে আমি এটাও দাবি জানাবো যে আপনারা যখন ডিজাইনটা করবেন দয়া করে বিরোধীদের সাথে নিয়ে এটা করবেন, কারণ এই বাজার আমাদের সবার বাজার। এই বাজারটা যেন রক্ষা হয়, ভালো হয়, আরও যেন ভালো হয়, এটার দাবি আমার। এবং বাজারের যিনি সেক্রেটারি এখানে আছেন, প্রেসিডেন্ট, আমি ওনাকেও বললাম যে লিখিত কপি আমি মুখ্যমন্ত্রীকে দেব, ওনাদেরকেও আমি সেই কপি, এবং প্রয়োজনে যদি বিধানসভার অধিবেশনের আগে কোনো ধরনের প্যাকেজ যদি ঘোষণা না হয়, এটা বিধানসভায় আমরা উত্থাপন করব এবং আলোচনা করব, এইটুকু বলতে পারি। এনভিআর বিদ্যা, এই যে ছোট ব্যবসায়ীরা যারা আলু বিক্রি করে খায়, যারা চাল কুমড়া বিক্রি করে খায়, এদের অবস্থা কি হবে? এদের তো পথে নেমে যাবে। অনলি গভর্নমেন্ট ক্যান সেভ। এবং সরকারের এই খাতে অনেক টাকা আছে, সরকার দিতে পারে। সো এইটুকু দাবি রেখেই আমি ওনাদের সাথে যোগাযোগে থাকবো। এটা কোনো পার্টির ব্যাপার না, এটা কোনো জাতির ব্যাপার না, এটা হচ্ছে আমার ত্রিপুরার বাজারকে রক্ষা করতে। এই কারণে আমরা এখানে গতকাল উদয়পুরে এই ধরনের একটা অগ্নিকাণ্ডের ঘটনা আমি শুনেছি। বাজারে যে সমস্ত জায়গায় পাওয়ার ডিপার্টমেন্টের লেখনা আছে, সমস্ত বাজারে ত্রিপুরা যে জায়গাটাতে ব্যবসা বাণিজ্য হয়, সমস্ত বাজারে যেন টাইম টু টাইম পাওয়ার ডিপার্টমেন্টের লোক এসে এইগুলো চেক করে, তারও দাবি জানাচ্ছি। থ্যাংক ইউ। সেই মহারাজা বীর বিক্রমের যে শ্মশান ঘাটটা, এইটাও যেন রিনোভেট করা হোক, কারণ এই বাজারের সাথে সাথে ওইটাও যেন একটা আকর্ষণীয়ভাবে সরকার এটাকে রিনোভেট করে, এটাও আমি দাবি জানাচ্ছি। কারণ বাজারটা সাইন্টিফিক হতে হবে, ওই ঘাটটাও যেন সংস্কার করা হয় ভালোভাবে। আমরা অনেক জায়গায় দেখি ইন্দিরা গান্ধীজির বা মহাত্মা গান্ধীজির আধুনিক ত্রিপুরার যিনি রূপকার, ওনারও হোক, এটা বটতলা বাজারের সাথে কিন্তু ওই ব্যাপারটাও যুক্ত, এবং মানুষ সেটাকে দেখতেও যেন আসে, এই ধরনের ব্যবস্থা যে সরকার। এই যে বিভৎস একটা আগুনের যে তাণ্ডব, এটা তো আমি কল্পনাও করছি না যে এইভাবে একটা অগ্নিকাণ্ড এখানে হবে। বটতলা মার্কেটের সাথে কিন্তু আমি অনিমেষ দেবমা একটা বিশেষ
ভালোবাসা এই বাজারের প্রতি আমার আছে। আমার মনে আছে এই বাজার থেকে আমি ক্যালকুলেটর কিনে ইঞ্জিনিয়ার হলাম। ওয়াকম্যানের সময় আমি এই বাজার থেকে ওয়াকম্যান কিনেছি। এই বাজার থেকে 15 টাকা দামের যে ডিজিটাল ঘড়ি, এটাই দিয়ে আমি মেট্রিক পাস করলাম। এই বাজারের সাথে আমার কিন্তু ভালো যোগাযোগ। এখন এই বাজারের জ্যাকেট পরে আমরা বড় হই। তো এই বাজারটা যে এভাবে ধ্বংস হবে, আমি সত্যি দুঃখিত এবং মর্মাহত। যাদের ক্ষতি হয়েছে তাদের পাশে আসে। এই কারণে আজকে এখানে এলাম। সরকারের কাছে আমার একটা দাবি থাকবে, মৌখিক না, লিখিতভাবে আমি দাবি জানাচ্ছি আজকে, যে এই অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, রাফলি 140 to 155 শপকিপার্স ডাইরেক্টলি ওনাদের ক্ষতি হয়েছে এবং আপনারাও দেখেছেন টোটালি ইট হ্যাজ বিন গাটেড টু ফায়ার। এটাকে পুনরুদ্ধারের আর কোনো ব্যবস্থা নেই, নিউ কনস্ট্রাকশন। তবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে বটতলা বাজার ত্রিপুরা রাজ্যের সবচেয়ে ব্যস্ত এবং বড় বাজার বলে আমি মনে করি। এই বাজারটাকে কিন্তু সাইন্টিফিকভাবে যদি আমরা না করি, এটা সাইন্টিফিক না। আপনারা ওনাদের কাছে শুনেছেন যে ফায়ার সার্ভিসের গাড়িটা ঢুকতে পারছে, ইট ইজ নট সাইন্টিফিক। সরকারের কাছে আমি বলবো এই বাজারটাকে সাইন্টিফিকভাবে বিল্ড করা হোক এবং যাদের ক্ষতি হয়েছে তাদের জন্য একটা রিহ্যাবিলিটেশন প্যাকেজ, আমি বলছি রিহ্যাবিলিটেশন প্যাকেজ ঘোষণা করা হোক। ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি হয়, ভূকম্পে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের 2 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা, ট্রেন অ্যাক্সিডেন্টে যারা মারা যায় তাদের যেমন একটা প্যাকেজ দেওয়া হয়, সরকার অতি দ্রুত এই রিহ্যাবিলিটেশন প্যাকেজ যেন ঘোষণা করে তার দাবি আমি করছি। এবং আগামী দিন এই বাজারটাকে কিভাবে বৈজ্ঞানিক বিজ্ঞানসম্মতভাবে এই বাজারটাকে যেন গড়ে তুলে তারও আমি দাবি জানাবো। অ্যাজ এ লিডার অফ অপোজিশন সরকারকে আমি এটাও দাবি জানাবো যে আপনারা যখন ডিজাইনটা করবেন দয়া করে বিরোধীদের সাথে নিয়ে এটা করবেন, কারণ এই বাজার আমাদের সবার বাজার। এই বাজারটা যেন রক্ষা হয়, ভালো হয়, আরও যেন ভালো হয়, এটার দাবি আমার থাকবে। এবং বাজারের যিনি সেক্রেটারি এখানে আছেন, প্রেসিডেন্ট, আমি ওনাকেও বললাম যে লিখিত কপি আমি মুখ্যমন্ত্রীকে দেব, ওনাদেরকেও আমি সেই কপি, এবং প্রয়োজনে যদি বিধানসভার অধিবেশনের আগে কোনো ধরনের প্যাকেজ যদি ঘোষণা না হয়, এটা বিধানসভায় আমরা উত্থাপন করব এবং আলোচনা করব, এইটুকু বলতে পারি। এনবিআর বিদ্যা, এই যে ছোট ব্যবসায়ীরা যারা আলু বিক্রি করে খায়, যারা চাল কুমড়া বিক্রি করে খায়, এদের অবস্থা কি হবে? এদের তো পথে নেমে যাবে। অনলি গভর্নমেন্ট ক্যান সেভ। এবং সরকারের এই খাতে অনেক টাকা আছে, সরকার দিতে পারে। সো এইটুকু দাবি রেখেই আমি ওনাদের সাথে যোগাযোগে থাকব। এটা কোনো পার্টির ব্যাপার না, এটা কোনো জাতির ব্যাপার না, এটা হচ্ছে আমার ত্রিপুরার বাজারকে রক্ষা করতে। এই কারণে আমরা এখানে গতকাল উদয়পুরে এই ধরনের একটা অগ্নিকাণ্ডের ঘটনা আমি শুনেছি। বাজারে যে সমস্ত জায়গায় পাওয়ার ডিপার্টমেন্টের লেখনা আছে, সমস্ত বাজারে ত্রিপুরা যে জায়গাটাতে ব্যবসা বাণিজ্য হয়, সমস্ত বাজারে যেন টাইম টু টাইম পাওয়ার ডিপার্টমেন্টের লোক এসে এইগুলো চেক করে, তারও দাবি জানাচ্ছি। থ্যাংক ইউ। সেই মহারাজা বীর বিক্রমের যে শ্মশান ঘাটটা, এইটাও যেন রিনোভেট করা হোক, কারণ এই বাজারের সাথে সাথে ওইটাও যেন একটা আকর্ষণীয়ভাবে সরকার এটাকে রিনোভেট করে, এটাও আমি দাবি জানাচ্ছি। কারণ বাজারটা সাইন্টিফিক হতে হবে, ওই ঘাটটাও যেন সংস্কার করা হয় ভালোভাবে। আমরা অনেক জায়গায় দেখি ইন্দিরা গান্ধীজির বা মহাত্মা গান্ধীজির আধুনিক ত্রিপুরার যিনি উপকার, ওনারও হোক, এটা বটতলা বাজারের সাথে কিন্তু ওই ব্যাপারটাও যুক্ত, এবং মানুষ এটাকে দেখতেও যেন আসে, এই ধরনের ব্যবস্থা যে সরকার। এই যে বিভৎস একটা আগুনের যে তাণ্ডব, এটা তো আমার
আমি কল্পনাও করছি না যে এইভাবে একটা অগ্নিকাণ্ড এখানে হবে। বটতলা মার্কেটের সাথে কিন্তু আমি অনিমেষ দেববর্মা আমার একটা বিশেষ ভালোবাসা এই বাজারের প্রতি আমার আছে। আমার মনে আছে এই বাজার থেকে আমি ক্যালকুলেটর কিনে ইঞ্জিনিয়ার হলাম। ওয়াকম্যানের সময় আমি এই বাজার থেকে ওয়াকম্যান কিনেছি। এই বাজার থেকে 15 টাকা দামের যে ডিজিটাল ঘড়ি, এটাই দিয়ে আমি মেট্রিক পাস করলাম। এই বাজারের সাথে আমার কিন্তু ভালো যোগাযোগ। এখন এই বাজারের জ্যাকেট পরে আমরা বড় হলাম। তো এই বাজারটা যে এইভাবে ধ্বংস হবে, আমি সত্যি দুঃখিত এবং মর্মাহত। যাদের ক্ষতি হয়েছে তাদের পাশে আসে। এই কারণে আজকে এখানে এলাম। সরকারের কাছে আমার একটা দাবি থাকবে, মৌখিক না, লিখিতভাবে আমি দাবি জানাচ্ছি আজকে, যে এই অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, রাফলি 140 to 155 শপকিপার্স ডাইরেক্টলি ওনাদের ক্ষতি হয়েছে এবং আপনারাও দেখেছেন টোটালি ইট হ্যাজ বিন গাটেড টু ফায়ার। এটাকে পুনরুদ্ধারের আর কোনো ব্যবস্থা নেই, নিউ কনস্ট্রাকশন। তবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে বটতলা বাজার ত্রিপুরা রাজ্যের সবচেয়ে ব্যস্ত এবং বড় বাজার বলে আমি মনে করি। এই বাজারটাকে কিন্তু সাইন্টিফিকভাবে যদি আমরা না করি, এটা সাইন্টিফিক না। আপনারা ওনাদের কাছে শুনেছেন যে ফায়ার সার্ভিসের গাড়িটা ঢুকতে পারছে, ইট ইজ নট সাইন্টিফিক। সরকারের কাছে আমি বলবো এই বাজারটাকে সাইন্টিফিকভাবে বিল্ড করা হোক এবং যাদের ক্ষতি হয়েছে তাদের জন্য একটা রিহ্যাবিলিটেশন প্যাকেজ, আমি বলছি রিহ্যাবিলিটেশন প্যাকেজ ঘোষণা করা হোক। ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি হয়, ভূকম্পে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের 2 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা, ট্রেন অ্যাক্সিডেন্টে যারা মারা যায় তাদের যেমন একটা প্যাকেজ দেওয়া হয়, সরকার অতি দ্রুত এই রিহ্যাবিলিটেশন প্যাকেজ যেন ঘোষণা করে তার দাবি আমি করছি। এবং আগামী দিন এই বাজারটাকে কিভাবে বৈজ্ঞানিক বিজ্ঞানসম্মতভাবে এই বাজারটাকে যেন গড়ে তুলে তারও আমি দাবি জানাব। অ্যাজ এ লিডার অফ অপোজিশন সরকারকে আমি এটাও দাবি জানাবো যে আপনারা যখন ডিজাইনটা করবেন দয়া করে বিরোধীদের সাথে নিয়ে এটা করবেন, কারণ এই বাজার আমাদের সবার বাজার। এই বাজারটা যেন রক্ষা হয়, ভালো হয়, আরও যেন ভালো হয়, এটার দাবি আমার থাকবে। এবং বাজারের যিনি সেক্রেটারি এখানে আছেন, প্রেসিডেন্ট, আমি ওনাকেও বললাম যে লিখিত কপি আমি মুখ্যমন্ত্রীকে দেব, ওনাদেরকেও আমি সেই কপি, এবং প্রয়োজনে যদি বিধানসভার অধিবেশনের আগে কোনো ধরনের প্যাকেজ যদি ঘোষণা না হয়, এটা বিধানসভায় আমরা উত্থাপন করব এবং আলোচনা করব। এইটুকু বলতে পারি। এনবিআর বিদ্যা, এই যে ছোট ব্যবসায়ীরা যারা আলু বিক্রি করে খায়, যারা চাল কুমড়া বিক্রি করে খায়, এদের অবস্থা কি হবে? এদের তো পথে নেমে যাবে। অনলি গভর্নমেন্ট ক্যান সেভ। এবং সরকারের এই খাতে অনেক টাকা আছে, সরকার দিতে পারে। সো এইটুকু দাবি রেখেই আমি ওনাদের সাথে যোগাযোগে থাকব। এটা কোনো পার্টির ব্যাপার না, এটা কোনো জাতির ব্যাপার না, এটা হচ্ছে আমার ত্রিপুরার বাজারকে রক্ষা করতে। এই কারণে আমরা এখানে গতকাল উদয়পুরে এই ধরনের একটা অগ্নিকাণ্ডের ঘটনা আমি শুনেছি। বাজারে যে সমস্ত জায়গায় পাওয়ার ডিপার্টমেন্টের লেখনা আছে, সমস্ত বাজারে ত্রিপুরা যে জায়গাটাতে ব্যবসা বাণিজ্য হয়, সমস্ত বাজারে যেন টাইম টু টাইম পাওয়ার ডিপার্টমেন্টের লোক এসে এইগুলো চেক করে, তারও দাবি জানাচ্ছি। থ্যাংক ইউ। সেই মহারাজা বীর বিক্রমের যে শ্মশান ঘাটটা, এইটাও যেন রিনোভেট করা হোক, কারণ এই বাজারের সাথে সাথে ওইটাও যেন একটা আকর্ষণীয়ভাবে সরকার এটাকে রিনোভেট করে, এটাও আমি দাবি জানাচ্ছি। কারণ বাজারটা সাইন্টিফিক হতে হবে, ওই ঘাটটাও যেন সংস্কার করা হয় ভালোভাবে। আমরা অনেক জায়গায় দেখি ইন্দিরা গান্ধীজির বা মহাত্মা গান্ধীজির আধুনিক ত্রিপুরার যিনি উপকার, ওনারও হোক, এটা বটতলা বাজারের সাথে কিন্তু ওই ব্যাপারটাও যুক্ত।
এবং মানুষ এটাকে দেখতেও যেন আসে, এই ধরনের ব্যবস্থা যে সরকার। এই যে বিভৎস একটা আগুনের যে তাণ্ডব, এটা তো আমি কল্পনাও করছি না যে এইভাবে একটা অগ্নিকাণ্ড এখানে হবে। বটতলা মার্কেটের সাথে কিন্তু আমি অনিমেষ দেববর্মা আমার একটা বিশেষ ভালোবাসা এই বাজারের প্রতি আমার আছে। আমার মনে আছে এই বাজার থেকে আমি ক্যালকুলেটর কিনে ইঞ্জিনিয়ার হলাম। ওয়াকম্যানের সময় আমি এই বাজার থেকে ওয়াকম্যান কিনেছি। এই বাজার থেকে 15 টাকা দামের যে ডিজিটাল ঘড়ি, এটাই দিয়ে আমি মেট্রিক পাস করলাম। এই বাজারের সাথে আমার কিন্তু ভালো যোগাযোগ। এখন এই বাজারের জ্যাকেট পরে আমরা বড় হই। তো এই বাজারটা যে এইভাবে ধ্বংস হবে, আমি সত্যি দুঃখিত এবং মর্মাহত। যাদের ক্ষতি হয়েছে তাদের পাশে আসে। এই কারণে আজকে এখানে এলাম। সরকারের কাছে আমার একটা দাবি থাকবে, মৌখিক না, লিখিতভাবে আমি দাবি জানাচ্ছি আজকে, যে এই অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, রাফলি 140 to 155 শপকিপার্স ডাইরেক্টলি ওনাদের ক্ষতি হয়েছে এবং আপনারাও দেখেছেন টোটালি ইট হ্যাজ বিন গাটেড টু ফায়ার। এটাকে পুনরুদ্ধারের আর কোনো ব্যবস্থা নেই, নিউ কনস্ট্রাকশন। তবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে বটতলা বাজার ত্রিপুরা রাজ্যের সবচেয়ে ব্যস্ত এবং বড় বাজার বলে আমি মনে করি। এই বাজারটাকে কিন্তু সাইন্টিফিকভাবে যদি আমরা না করি, এটা সাইন্টিফিক না। আপনারা ওনাদের কাছে শুনেছেন যে ফায়ার সার্ভিসের গাড়িটা ঢুকতে পারছে, ইট ইজ নট সাইন্টিফিক। সরকারের কাছে আমি বলবো এই বাজারটাকে সাইন্টিফিকভাবে বিল্ড করা হোক এবং যাদের ক্ষতি হয়েছে তাদের জন্য একটা রিহ্যাবিলিটেশন প্যাকেজ, আমি বলছি রিহ্যাবিলিটেশন প্যাকেজ ঘোষণা করা হোক। ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি হয়, ভূকম্পে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের 2 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা, ট্রেন অ্যাক্সিডেন্টে যারা মারা যায় তাদের যেমন একটা প্যাকেজ দেওয়া হয়, সরকার অতি দ্রুত এই রিহ্যাবিলিটেশন প্যাকেজ যেন ঘোষণা করে তার দাবি আমি করছি। এবং আগামী দিন এই বাজারটাকে কিভাবে বৈজ্ঞানিক বিজ্ঞানসম্মতভাবে এই বাজারটাকে যেন গড়ে তুলে তারও আমি দাবি জানাব। অ্যাজ এ লিডার অফ অপোজিশন সরকারকে আমি এটাও দাবি জানাবো যে আপনারা যখন ডিজাইনটা করবেন দয়া করে বিরোধীদের সাথে নিয়ে এটা করবেন, কারণ এই বাজার আমাদের সবার বাজার। এই বাজারটা যেন রক্ষা হয়, ভালো হয়, আরও যেন ভালো হয়, এটার দাবি আমার। এবং বাজারের যিনি সেক্রেটারি এখানে আছেন, প্রেসিডেন্ট, আমি ওনাকেও বললাম যে লিখিত কপি আমি মুখ্যমন্ত্রীকে দেব, ওনাদেরকেও আমি সেই কপি দেব। এবং প্রয়োজনে যদি বিধানসভার অধিবেশনের আগে কোনো ধরনের প্যাকেজ যদি ঘোষণা না হয়, এটা বিধানসভায় আমরা উত্থাপন করব এবং আলোচনা করব, এইটুকু বলতে পারি। এনবিআর বিদ্যা, এই যে ছোট ব্যবসায়ীরা যারা আলু বিক্রি করে খায়, যারা চাল কুমড়া বিক্রি করে খায়, এদের অবস্থা কি হবে? এদের তো পথে নেমে যাবে। অনলি গভর্নমেন্ট ক্যান সেভ। এবং সরকারের এই খাতে অনেক টাকা আছে, সরকার দিতে পারে। সো এইটুকু দাবি রেখেই আমি ওনাদের সাথে যোগাযোগে থাকব। এটা কোনো পার্টির ব্যাপার না, এটা কোনো জাতির ব্যাপার না, এটা হচ্ছে আমার ত্রিপুরার বাজারকে রক্ষা করতে। এই কারণে আমরা এখানে গতকাল উদয়পুরে এই ধরনের একটা অগ্নিকাণ্ডের ঘটনা আমি শুনেছি। বাজারে যে সমস্ত জায়গায় পাওয়ার ডিপার্টমেন্টের লেখনা আছে, সমস্ত বাজারে ত্রিপুরা যে জায়গাটাতে ব্যবসা বাণিজ্য হয়, সমস্ত বাজারে যেন টাইম টু টাইম পাওয়ার ডিপার্টমেন্টের লোক এসে এইগুলো চেক করে, তারও দাবি জানাচ্ছি। থ্যাংক ইউ। সেই মহারাজা বীর বিক্রমের যে শ্মশান ঘাটটা, এইটাও যেন রিনোভেট করা হোক, কারণ এই বাজারের সাথে সাথে ওইটাও যেন একটা আকর্ষণীয়ভাবে সরকার এটাকে রিনোভেট করে, এটাও আমি দাবি জানাচ্ছি। কারণ বাজারটা সাইন্টিফিক হতে হবে, ওই ঘাটটাও যেন সংস্কার করা হয় ভালোভাবে।
আমরা অনেক জায়গায় দেখি ইন্দিরা গান্ধীজির বা মহাত্মা গান্ধীজির আধুনিক ত্রিপুরার যিনি রূপকার ওনারও হোক, এটা বটতলা বাজারের সাথে কিন্তু ওই ব্যাপারটাও যুক্ত এবং মানুষ এটাকে দেখতেও যেন আসে, এই ধরনের ব্যবস্থা যে সরকার। এই যে বিভৎস একটা আগুনের যে তাণ্ডব, এটা তো আমি কল্পনাও করছি না যে এইভাবে একটা অগ্নিকাণ্ড এখানে হবে। বটতলা মার্কেটের সাথে কিন্তু আমি অনিমেষ দেবমামা একটা বিশেষ ভালোবাসা এই বাজারের প্রতি আমার আছে। আমার মনে আছে এই বাজার থেকে আমি ক্যালকুলেটর কিনে ইঞ্জিনিয়ার হলাম। ওয়াকম্যানের সময় আমি এই বাজার থেকে ওয়াকম্যান কিনেছি। এই বাজার থেকে 15 টাকা দামের যে ডিজিটাল ঘড়ি, এটাই দিয়ে আমি মেট্রিক পাস করলাম। এই বাজারের সাথে আমার কিন্তু ভালো যোগাযোগ। এখন এই বাজারের জ্যাকেট পরে আমরা বড় হই। তো এই বাজারটা যে এইভাবে ধ্বংস হবে, আমি সত্যি দুঃখিত এবং মর্মাহত। যাদের ক্ষতি হয়েছে তাদের পাশে আসে, এই কারণে আজকে এখানে এলাম। সরকারের কাছে আমার একটা দাবি থাকবে, মৌখিক না, লিখিতভাবে আমি দাবি জানাচ্ছি আজকে, যে এই অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, রাফলি 140 to 155 শপকিপার্স ডাইরেক্টলি ওনাদের ক্ষতি হয়েছে এবং আপনারাও দেখেছেন টোটালি ইট হ্যাজ বিন গাটেড টু ফায়ার। এটাকে পুনরুদ্ধারের আর কোনো ব্যবস্থা নেই, নিউ কনস্ট্রাকশন। তবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে বটতলা বাজার ত্রিপুরা রাজ্যের সবচেয়ে ব্যস্ত এবং বড় বাজার বলে আমি মনে করি। এই বাজারটাকে কিন্তু সাইন্টিফিকভাবে যদি আমরা না করি, এটা সাইন্টিফিক না। আপনারা ওনাদের কাছে শুনেছেন যে ফায়ার সার্ভিসের গাড়িটা ঢুকতে পারছে, ইট ইজ নট সাইন্টিফিক। সরকারের কাছে আমি বলবো এই বাজারটাকে সাইন্টিফিকভাবে বিল্ড করা হোক এবং যাদের ক্ষতি হয়েছে তাদের জন্য একটা রিহ্যাবিলিটেশন প্যাকেজ, আমি বলছি রিহ্যাবিলিটেশন প্যাকেজ ঘোষণা করা হোক। ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে কী হয়, ভূকম্পে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের 2 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা, ট্রেন অ্যাক্সিডেন্টে যারা মারা যায় তাদের যেমন একটা প্যাকেজ দেওয়া হয়, সরকার অতি দ্রুত এই রিহ্যাবিলিটেশন প্যাকেজ যেন ঘোষণা করে তার দাবি আমি করছি। এবং আগামী দিন এই বাজারটাকে কীভাবে বৈজ্ঞানিক বিজ্ঞানসম্মতভাবে এই বাজারটাকে যেন গড়ে তুলে তারও আমি দাবি জানাই। অ্যাজ এ লিডার অফ অপোজিশন সরকারকে আমি এটাও দাবি জানাবো যে আপনারা যখন ডিজাইনটা করবেন দয়া করে বিরোধীদের সাথে নিয়ে এটা করবেন, কারণ এই বাজার আমাদের সবার বাজার। এই বাজারটা যেন রক্ষা হয়, ভালো হয়, আরও যেন ভালো হয়, এটার দাবি আমার থাকবে। এবং বাজারের যিনি সেক্রেটারি এখানে আছেন, প্রেসিডেন্ট, আমি ওনাকেও বললাম যে লিখিত কপি আমি মুখ্যমন্ত্রীকে দেব, ওনাদেরকেও আমি সেই কপি, এবং প্রয়োজনে যদি বিধানসভার অধিবেশনের আগে কোনো ধরনের প্যাকেজ যদি ঘোষণা না হয়, এটা বিধানসভায় আমরা উত্থাপন করব এবং আলোচনা করব, এইটুকু বলতে পারি। অ্যান্ড উই আর উইথ দ্যাট। এই যে ছোট ব্যবসায়ীরা যারা আলু বিক্রি করে খায়, যারা চাল কুমড়া বিক্রি করে খায়, এদের অবস্থা কি হবে? এদের তো পথে নেমে যাবে। অনলি গভর্নমেন্ট ক্যান সেভ। এবং সরকারের এই খাতে অনেক টাকা আছে, সরকার দিতে পারে। সো এইটুকু দাবি রেখেই আমি ওনাদের সাথে যোগাযোগে থাকবো। এটা কোনো পার্টির ব্যাপার না, এটা কোনো জাতির ব্যাপার না, এটা হচ্ছে আমার ত্রিপুরার বাজারকে রক্ষা করতে। এই কারণে আমরা এখানে গতকাল উদয়পুরে এই ধরনের একটা অগ্নিকাণ্ডের ঘটনা আমি শুনেছি। বাজারে যে সমস্ত জায়গায় পাওয়ার ডিপার্টমেন্টের লেকুনা আছে, সমস্ত বাজারে ত্রিপুরা যে জায়গাটাতে ব্যবসা বাণিজ্য হয়, সমস্ত বাজারে যেন টাইম টু টাইম পাওয়ার ডিপার্টমেন্টের লোক এসে এইগুলো চেক করে, তারও দাবি জানাচ্ছি। থ্যাংক ইউ। সেই মহারাজা বীর বিক্রমের যে শ্মশান ঘাটটা, এইটাও যেন রিনোভেট করা হোক, কারণ এই বাজারের সাথে সাথে
ওইটাও যেন একটা আকর্ষণীয়ভাবে সরকার এটাকে রিনোভেট করে, এটাও আমি দাবি জানাচ্ছি। কারণ বাজারটা সাইন্টিফিক হতে হবে, ওই ঘাটটাও যেন সংস্কার করা হয় ভালোভাবে। আমরা অনেক জায়গায় দেখি ইন্দিরা গান্ধীজির বা মহাত্মা গান্ধীজির আধুনিক ত্রিপুরার যিনি রূপকার, ওনারও হোক, এটা বটতলা বাজারের সাথে কিন্তু ওই ব্যাপারটাও যুক্ত, এবং মানুষ সেটাকে দেখতেও যেন আসে, এই ধরনের ব্যবস্থা যে সরকার। এই যে বিভৎস একটা আগুনের যে তাণ্ডব, এটা তো আমি কল্পনাও করছি না যে এইভাবে একটা অগ্নিকাণ্ড এখানে হবে। বটতলা মার্কেটের সাথে কিন্তু আমি অনিমেষ দেববর্মা আমার একটা বিশেষ ভালোবাসা এই বাজারের প্রতি আমার আছে। আমার মনে আছে এই বাজার থেকে আমি ক্যালকুলেটর কিনে ইঞ্জিনিয়ার হলাম। ওয়াকম্যানের সময় আমি এই বাজার থেকে ওয়াকম্যান কিনেছি। এই বাজার থেকে 15 টাকা দামের যে ডিজিটাল ঘড়ি, এটাই দিয়ে আমি মেট্রিক পাস করলাম। এই বাজারের সাথে আমার কিন্তু ভালো যোগাযোগ। এখন এই বাজারের জ্যাকেট পরে আমরা বড় হলাম। তো এই বাজারটা যে এইভাবে ধ্বংস হবে, আমি সত্যি দুঃখিত এবং মর্মাহত। যাদের ক্ষতি হয়েছে তাদের পাশে আসে, এই কারণে আজকে এখানে এলাম। সরকারের কাছে আমার একটা দাবি থাকবে, মৌখিক না, লিখিতভাবে আমি দাবি জানাচ্ছি আজকে, যে এই অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, রাফলি 140 to 155 শপকিপার্স ডাইরেক্টলি ওনাদের ক্ষতি হয়েছে, এবং আপনারাও দেখেছেন টোটালি ইট হ্যাজ বিন গাটেড টু ফায়ার। এটাকে পুনরুদ্ধারের আর কোনো ব্যবস্থা নেই, নিউ কনস্ট্রাকশন। তবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে বটতলা বাজার ত্রিপুরা রাজ্যের సబ్చే ব্যস্ত এবং ఈరోజు సాగునీరు కాలువలు అయినాయా మనకు? బునియాది కానీ పిలాయిపల్లి ధర్మారెడ్డి కాలువలు కాంగ్రెస్ హయాంలో అయినాయి, కానీ అవి పైల శేఖర్ రెడ్డి ఇంద్రియాల దగ్గర. జై బోలో తెలంగాణ, జై బోలో, జై కాంగ్రెస్, జై ప్రియాంకజీ, నమస్తే. ఇప్పుడు మనందరి కోసం మన అమ్మ ప్రియాంక గాంధీ గారు మీ భువనగిరి జిల్లా భువనగిరి గడ్డ మీదకి వచ్చినారు కాబట్టి ఐ రిక్వెస్ట్ మేడం ప్రియాంక గాంధీజీ టు అడ్రస్ ది భువనగిరి క్రౌడ్ అండ్ ద పబ్లిక్ అండ్ అవర్ సిస్టర్స్ అండ్ బ్రదర్స్. మేడం. జై బోలో తెలంగాణ, జై బోలో తెలంగాణ, జై బోలో తెలంగాణ. श्री कुंभमणिल रेड्डी जी, श्री संजीव रेड्डी जी, श्री शिवराज तंगड़ी जी, श्री नरसिम्हलू जी, श्री पवन मलट जी, श्री विष्णुनाथ जी, कांग्रेस के महासचिव श्री ठाकरे जी, आप सबका और कांग्रेस के सभी नेताओं पदाधिकारियों का इस सभा में स्वागत. కాంగ్రెస్ పార్టీకి సంబంధించినటువంటి సీనియర్ నాయకులు శ్రీ మణికం ఠాకరే గారు, విశ్వనాథ్ గారు, స్థానిక నాయకులు, కౌన్సిలర్లు, కార్పొరేటర్లు, మీ అందరికీ మేడం ప్రియాంక గాంధీ గారు మీ అందరికీ అభివాదం చేస్తా ఉన్నారు, ధన్యవాదాలు తెలుపుతా ఉన్నారు. आप सब बहुत देर से यहाँ खड़े हैं, मेरा इंतजार कर रहे हैं. धूप भी है, फिर भी आप यहाँ चुपचाप से खड़े हैं मेरी बातों को सुनने के लिए. इसके लिए मैं आपकी बहुत बहुत आभारी हूँ. మీరంతా ఇంతటి ఎండలో చాలా సేపటి నుంచి నా కోసం మీరంతా ఇక్కడ నిలబడి ఉండి నా కోసం వేచి ఉన్నందుకు మీ అందరికీ ధన్యవాదాలు తెలియజేస్తా ఉన్నానని చెప్తా ఉన్నాను. चुनाव का समय है, चुनाव का समय है. ये वो समय है जब आपको सोचना पड़ता है कि आपके पिछले 5 साल में सरकार ने आपके लिए क्या किया और आगे 5 सालों में आप क्या चाहते हैं. ఇప్పుడు ఇది ఎలక్షన్ల సమయము. పోయిన గత 10 సంవత్సరాలు ఈ బీఆర్ఎస్ పార్టీ ప్రజలకు ఏం చేసిందో మీకు తెలుసు, మీ గడ్డకి ఏం చేసిందో తెలుసు. రాబోయే 5 సంవత్సరాలు మీరు ఎవరిని ఎంచుకోవాలి, మీ జీవితాలు ఎలా బాగుపరుచుకోవాలి అనే విషయాన్ని మీరే ఆలోచన చేసి నిర్ణయం తీసుకోవాల్సిందిగా మనం చేస్తా ఉన్నాము. हिसाब किताब का समय होता है जब आपको सरकार से पूछना पड़ता है कि सरकार ने आपके लिए क्या किया. మీరు ప్రతిసారి
ఆలోచించుకోవాలి. ఈ ప్రభుత్వం మీకు ఏం చేసింది అనే విషయాన్ని 10 సార్లు ఆలోచించుకొని నిర్ణయం తీసుకోవాలని చెప్తా ఉన్నాము. देखिए, आपके जीवन जो है संघर्ष से भरे हुए हैं. संकटों का सामना आप रोज रोज करते हैं. चाहे ये जो यहाँ आसपास की ये जो दुकानें हैं, ये रामा गिफ्ट कॉर्नर, इलेक्ट्रॉनिक्स, मोबाइल शॉप, ये स्वीट हाउस, ये छोटे छोटे जो कारोबार हैं, छोटे बिजनेस हैं, इनको रोज संघर्ष करना पड़ता है, सामना करना पड़ता है अपनी समस्याओं का. जिस तरह से ये अपनी समस्याओं का सामना करते हैं, उस तरह से आप सब भी जो खेती करता है वो, जो नौजवान है वो, जो मेरी बहनें हैं, आप सब अपनी अपनी समस्याओं का सामना करती हैं और सबके जीवन में संघर्ष है. ప్రతి ఒక్కరి జీవితంలో చాలా కష్టాలు ఉన్నాయి. ఇక్కడ ఉన్నటువంటి స్వీట్ షాప్ కానివ్వండి, ఇక్కడ ఉన్నటువంటి మొబైల్ సెంటర్ కానివ్వండి, ఇక్కడ ఉన్నటువంటి రెస్టారెంట్ కానివ్వండి, చిన్న చిన్న హోటల్ కానివ్వండి, మీరు కానివ్వండి, రైతులు, విద్యార్థులు, చిన్నటువంటి వృత్తులు చేసుకునే వాళ్ళు ప్రతిరోజు ఎంతో కష్టం పడతా ఉన్నారు. ఎంతో కష్టం చేసి ఎంతో శ్రమిస్తా ఉన్నారు. ఈ విషయం నాకు తెలుసు అని చెప్తా ఉన్నారు. तो ये जो आपका जीवन है, जिसमें रोज रोज आपको किसी संघर्ष का सामना करना पड़ता है, इसमें आप अपनी सरकार से क्या आशा रखते हैं, क्या उम्मीद रखते हैं? మీరు జీవితంలో, దైనందిన జీవితంలో, ప్రతిరోజు జరిగేటువంటి జీవితంలో పడేటువంటి కష్టాలను మీరు ప్రభుత్వం నుంచి ఏం ఆశిస్తున్నారో అవి మీకు వస్తున్నాయా అని అడుగుతా ఉన్నారు. सरकार से कोई आशा नहीं है. సర్కార్ మీద ఎటువంటి ఆశైనా ఉందా? नहीं, क्योंकि 10 सालों से सरकार ने आपको दिखा दिया कि जो आपके संघर्ष हैं, आपके संकट हैं, आपकी समस्याएं हैं, उनसे उनका कोई मतलब नहीं है. ఈ 10 సంవత్సరాల్లో ఈ బీఆర్ఎస్ ప్రభుత్వానికి మీ సమస్యల పట్ల అవగాహన లేదు. మీకేం కావాలి, మీకేం చేయాలి అనేటువంటి ఆలోచన లేదు. మీకు సహాయం చేయాలి అనేటువంటి మనసు కూడా వారికి లేదు అనే విషయాన్ని చెప్తా ఉన్నారు. सच्चाई ये है कि सरकार से आपको उम्मीद करनी चाहिए, आपकी आशा होनी चाहिए कि ये जितने सारे आपके संकट हैं, जितनी समस्याएं हैं, इनका सामना करने के लिए सरकार आपकी मदद करे. మీ అందరికీ ఈ ప్రభుత్వం ఏదో ఒక రకంగా సహాయం చేయాలి. కానీ అటువంటి ఆలోచన గాని, అటువంటి కోరిక గాని, అటువంటి సమయం గాని ఈ ప్రభుత్వం దగ్గర లేదు అనే విషయాన్ని తెలియజేస్తా ఉన్నాము. जो छोटे दुकानदार हैं, जो छोटे बिजनेस चलाते हैं, माध्यम साइज के बिजनेस चलाते हैं, आपको उम्मीद होनी चाहिए थी. नोटबंदी में सबसे बड़ा संकट आप पर आया. उसके बाद कोरोना आया और मुश्किलें बढ़ी. उसके बाद जीएसटी आया और मुश्किलें आपकी सरकार ने बढ़ाई. आपकी समस्याओं को, आपकी सहायता करने के लिए सरकार ने मदद नहीं की. నోట్ల రద్దు సమయంలో కానివ్వండి చాలా కష్టాలు వచ్చినాయి. ఏటీఎంల దగ్గర నిలబడి పైసలు తీసుకోవాలని చాలా కష్టాలు పడ్డారు. తర్వాత కరోనా సమయం వచ్చింది. మీరందరూ ఎన్నో ఇబ్బందులు ఫేస్ చేశారు, ఎన్నో ఇబ్బందులు పడ్డారు. తర్వాత జీఎస్టీ వచ్చింది. దానివల్ల కూడా మీరు ఎన్నో ఇబ్బందులు పడ్డారు. కానీ ప్రభుత్వం ఎక్కడ కూడా మీ ఇబ్బందుల్లో మీతో నిలబడలేదు. మీకు ఎక్కడ కూడా మీ ఇబ్బందుల్లో సహాయం చేయలేదు అనే విషయాన్ని మీకు తెలియజేస్తా ఉన్నాము. उसी तरह से मेरे नौजवान भाई बहन जो यहाँ खड़े हैं, आपको उम्मीद रखनी चाहिए थी कि आपको रोजगार मिले. ఇక్కడ ఉన్నటువంటి యువ సోదరులందరూ మీకు ఉద్యోగాలు కావాలి అనేటువంటి ఆశ, కోరిక ఉందా అని అడుగుతా ఉన్నారు. लेकिन आपके सपने तोड़े गए. కానీ మీ కల నెరవేరలేదు కదా అని అడుగుతా ఉన్నారు. मेरी बहनों पर रोज रोज अत्याचार होता है, रोज रोज. మా అక్క చెల్లెళ్ళ మీద చాలా రకాలైనటువంటి ఇబ్బందులు ఫేస్ చేస్తా ఉన్నారు. మా అక్క చెల్లెళ్ళ ఇబ్బందులన్నీ మాకు తెలుసు అని చెప్తా ఉన్నారు. और महंगाई इतनी बढ़ चुकी है कि मुझे मालूम है कि सबसे ज्यादा मुश्किल आपको होती है बहनों. మా అక్క చెల్లెళ్లకు తెలుసు ఇంట్లో నిత్యావసర వస్తువుల ధరలు ఆకాశాన్ని అంటాయి. వాటి వల్ల చాలా ఇబ్బందులు పడుతున్నారనే విషయాన్ని కూడా నేను చెప్తా ఉన్నాను. आप घर पे भी मेहनत करती हो, बाहर खेती में भी करती हो, जिसकी नौकरी है नौकरी में भी करती हो, आप बच्चों की परवरिश करती हो, दिन रात आपकी मेहनत नहीं बंद होती. आप तब सोती हो जब परिवार के सारे सदस्य सो चुके होते हैं. మహిళల గురించి మేడం ఏమంటున్నారంటే
అమ్మా మీరు పొలాల్లో పనిచేస్తా ఉన్నారు, ఇండ్లలో పనిచేసుకుంటున్నారు, చిన్న చిన్న వృత్తులు చేసుకుంటున్నారు, మీకు ఎన్నో సమస్యలు ఉన్నాయి. ఆ సమస్యలు చెప్పుకోవడానికి కూడా ఈ ప్రభుత్వం దగ్గర సమయం లేదు, ఈ ప్రభుత్వం వినడానికి కూడా సమయం లేదని చెప్తా ఉన్నారు. लेकिन आपकी सरकार ने आपको मदद करने के लिए, अपने पैरों पे खड़े होने के लिए या महंगाई का सामना करने के लिए कुछ नहीं किया. కానీ ఈ ధరల విషయంలో కానీ మీకున్నటువంటి చిన్న చిన్న ఇబ్బందుల విషయంలో కానీ ఎక్కడ కూడా ఈ ప్రభుత్వం మీకు చేయూతను అందించడానికి ముందుకు రాలేదు అనే విషయం తెలియజేస్తా ఉన్నారు. मेरे किसान भाइयों को मदद नहीं मिलती, सहायता नहीं मिलती, चाहे खाद हो, बिजली हो, चाहे ट्रैक्टर हो, कुछ भी हो, सब महंगा है, बहुत मुश्किलें हैं, खेती से कमाई नहीं हो पाती, ऊपर से सरकार ने आपके कर्ज माफ नहीं किए तो आत्महत्याएं भी बढ़ रही हैं किसानों की, और सरकार फिर भी आंख मूंद के बैठी है. ఈ ప్రభుత్వము కళ్ళు మూసుకొని నిద్రపోతా ఉంది. వ్యవసాయం చేసుకునేటువంటి రైతన్నలకు లోన్లు రావు, ట్రాక్టర్లు ఇయ్యరు, పనిముట్ల సహాయం చేయరు, రైతు రుణమాఫీ రాదు. చిన్న చిన్న సమస్యలను కూడా ఈ ప్రభుత్వం పట్టించుకునే పరిస్థితుల్లో లేదు అని చెప్తా ఉన్నారు. तेलंगाना के बड़े बड़े नेता अपने महलों में, अपने फार्म हाउस में बैठकर सरकारें चला रहे हैं. తెలంగాణలో ఉన్నటువంటి తెలంగాణకు సంబంధించినటువంటి తెరాస నాయకులు పెద్ద పెద్ద ఫామ్ హౌస్ల్లో, పెద్ద పెద్ద ఇండ్లలో విలాసవంతమైనటువంటి జీవితం జీవిస్తున్నారు, కానీ మీ సమస్యలను పట్టించుకోలేదు అనే విషయాన్ని తెలియజేస్తా ఉన్నాను. उनसे ही सीखा आपके विधायक ने, जो आपके बीच आते नहीं हैं और जब जब आपकी समस्याएं होती हैं तो अपना मुंह नहीं खोलते. మీరు ఎప్పుడైనా సమస్యలు ఉన్నప్పుడు మీ ఎమ్మెల్యే గారి దగ్గరికి వెళ్తే ఆయన ఇక్కడ నోరు కూడా తెలియదు అనే విషయాన్ని కూడా తెలియజేస్తా ఉన్నాము. आपकी यहाँ पे भी बड़ी बड़ी समस्याएं हैं. जो आरआरआर का प्रोजेक्ट है उसमें कितना भ्रष्टाचार हुआ है. మీ సమస్యలున్నాయి, స్థానిక సమస్యలకు సంబంధించి ఆర్ఆర్ ప్రాజెక్టు గురించి చెప్తా ఉన్నారు. ఆర్ఆర్ ప్రాజెక్టుకి సంబంధించి చాలా పెద్ద సమస్య ఉన్నది అనే విషయాన్ని చెప్తా ఉన్నారు. यहाँ कितने लोग उसी प्रोजेक्ट से पीड़ित हैं और विस्थापित हुए उसकी वजह से. अनिल रेड्डी जी आपके साथ खड़े हुए, लेकिन आपके विधायक ने मुंह नहीं खोला. అనిల్ రెడ్డి గారు మీకు త్రిబుల్ ఆర్ ప్రాజెక్ట్ లో వచ్చిన ఇబ్బందులకు మీతో నిలబడి ప్రభుత్వం మీద పోరాటం చేశారు కదా అని చెప్తా ఉన్నారు. यहाँ मेरे बुनकर भाइयों की समस्याएं हैं. बहुत सारे वादे किए गए थे आपसे, रखे नहीं गए, आपकी कोई मदद नहीं होती. మీకు ఎన్నో ఇబ్బందులున్నా, మీరు ఎన్ని ధర్నాలు చేసినా మీకు ఎక్కడ గాని ఇంతంత సహాయం కూడా జరగలేదు అని చెప్తా ఉన్నారు. 10 सालों से बीआरएस की सरकार चल रही है तेलंगाना में. इनके सारे नेता बड़े बड़े महलों में बैठे हैं. इनकी जितनी भी नीतियां हैं सब बड़े बड़े उद्योगपतियों के लिए हैं. ये छोटे दुकानदार, छोटे बिजनेस वालों, मिडिल क्लास, गरीबों, किसानों, आदिवासियों, दलितों के लिए कुछ नहीं है. ఆదివాసీల కోసం కానివ్వండి, బీసీ బిడ్డల కోసం కానివ్వండి, ఎస్సీ ఎస్టీ బిడ్డల కోసం కానివ్వండి, ఈ ప్రభుత్వం ఎక్కడ కూడా వారికి ఏ రకమైనటువంటి సహాయ సహకారాలు అందించలేదు. చిన్న చిన్న కుటుంబాలు అయితే చాలా వరకు చితికిపోతా ఉన్నాయని చెప్తా ఉన్నారు. तेलंगाना का नौजवान इस प्रदेश के लिए लड़ा. सैकड़ों नौजवानों ने अपनी जान दी. उनका खून आपकी भूमि में मिला हुआ है. ఇక్కడ ఈ గడ్డకు సంబంధించిన ఎంతో మంది చదువుకున్న యువకులు, విద్యార్థులు తెలంగాణ పోరాటంలో వాళ్ళ రక్తాన్ని ఈ గడ్డ కోసం కార్చారు. ఈ గడ్డలో రక్తాన్ని కవి ప్రత్యేక తెలంగాణను సృష్టించుకున్నారు అనే విషయం చెప్తా ఉన్నారు. और आज बीआरएस के 10 सालों के राज के बाद उनके भाई बहन रो रहे हैं, पढ़ाई करते हैं, मेहनत करते हैं, उनके माँ बाप फीस भरने के लिए दिन रात कड़ी मेहनत करते हैं, पेपर देते हैं, भर के लिए पेपर लीक हो जाते हैं. ఎంతో మంది యువకులు, విద్యార్థులు, నిరుద్యోగులు ఉద్యోగ కోసం ఎంతో కష్టపడి చదివి పరీక్షలు రాస్తే ఈ ప్రభుత్వం ఆ పరీక్షా పత్రాలను లీక్ చేసినటువంటి సంగతి అందరికీ తెలిసిన విషయం జరుగుతా ఉన్నా. कितनी भी मेहनत करते हैं, कितनी मेहनत करते हैं, कितना संघर्ष करते हैं, फिर भी जैसे आप सबने कहा कोई रोजगार की उम्मीद भी नहीं रख सके. మీరు ఎంత కష్టపడి చదివినా
మీకు ఇక్కడ కూడా ఉపాధి రాలేదు. ఇప్పుడు మీరందరూ చెప్తా ఉన్నాడు మీకు ఇక్కడ కూడా ఎటువంటి సదుపాయం కానీ ఎటువంటి ఉపాధి కూడా కలగలేదు. నిరుద్యోగ ప్రత్యేకంగా ఉన్నారు. अब सब तेलंगाना के लिए लड़े, इसलिए लड़े कि आपकी सारी आशाएं, आपके सारे अपने तोड़े जाए और आपका भविष्य अंधकार में हो. మీరందరూ తెలంగాణ కోసం మీ ప్రాణాలను అందించింది ఇందుకేనా? మీకు ఉద్యోగాలు రానందున మీ జీవితంలో ఏం లాభం జరిగింది? ఎందుకోసం తెలంగాణ కోసం పోరాటం చేశాము అనే విషయం ఒక్కసారి మనం ఆలోచించుకోవాలని చెప్తా ఉన్నాం. ऊपर से नीचे हर स्तर पर भ्रष्टाचार है. పై నుంచి కింది దాకా మొత్తం ఎక్కడ చూసినా అవినీతిమయమై ఉన్నది అనే తెలియజేస్తా ఉన్నారు. कोई प्रोजेक्ट पूरा नहीं हुआ, कालेश्वरा महाराज कोई प्रोजेक्ट पूरा नहीं हुआ, लेकिन उसमें कमीशन बहुतों ने खाया. RR RRR విషయంలో కానివ్వండి, కాళేశ్వర ప్రాజెక్టు విషయంలో ఎంత అవినీతి జరిగిందో మీ అందరికీ తెలుసు. అయినా కూడా మళ్ళీ మీసారి మీ దృష్టి తీసుకొస్తా ఉన్నారని చెప్తున్నారు. तेलंगाना का गरीब और भी गरीब होता चला गया और BRS पार्टी अमीर होती चली गई. BRS పార్టీలో ఉన్నటువంటి నాయకులు బాగా రోజుకి ధనవులయ్యారు. మీరు మాత్రం రోజుకి పేదలయ్యారనే విషయాన్ని చెప్తా ఉన్నారు. चाहे बीजेपी हो चाहे BRS हो, इनकी नीतियां सिर्फ सत्ता में रहने के लिए है, ताकि सत्ता में रहकर इनकी पार्टियां अमीर बने, इनके नेता अमीर बने. బీజేపీ BRS పార్టీల యొక్క ముఖ్య ఉద్దేశం ఎప్పుడు కూడా వారు అధికారంలో ఉండడం కోసం మాత్రమే, కానీ మిమ్మల్ని పట్టుకొని మీ ఇబ్బందులు వాళ్ళకి సహాయం చేయాలనేటువంటి దృక్పథం ఆడగాని కోరికని వారికి లేవనే విషయాన్ని మీకు తెలియజేస్తున్నాను అని చెప్తా ఉన్నారు. चुनाव के समय पोल मैनेजमेंट का काम शुरू करते हैं. ఎన్నికల సమయంలో పోల్ మేనేజ్మెంట్ మాత్రం బాగా చేస్తారు అనే విషయాన్ని తెలియజేస్తా ఉన్నారు. लेकिन आपको इन सिखाना पड़ेगा कि तेलंगाना की जनता बिकेगी नहीं. तेलंगाना की जनता अपने अधिकारों के लिए पहले भी लड़ी है, आज भी लड़ी. తెలంగాణ కోసం, తెలంగాణలో కాంగ్రెస్ ప్రభుత్వాన్ని తేవడం కోసం మీ హక్కును అకోరు, మీరు అమ్మనికి కారు అమ్మకానికి లేదనే విషయాన్ని మీరు బల్లకు తెలియజేయాల్సిన ఇప్పుడు సమయంలో ఎన్నికల సమయం అయింది అని చెప్తారు. आप दिखाना पड़ेगा कि तेलंगाना की जनता बहुत समझदार है. మీరందరూ ఈసారి ఈ ఎన్నికలో BRS పార్టీకి ప్రభుత్వానికి చెప్పి మీ అంతా తెలివి కలవాళ్ళు ఇంకా అమ్ముడు పోరు విషయాన్ని మీరు తెలియాలని చెప్తా ఉన్నారు. 10 सालों से दिख रही है, 10 सालों से देख रही है, ये एक ऐसी सरकार चल रही है जनता के लिए ही काम करती. 10 సంవత్సరాల నుంచి ప్రభుత్వం ప్రజల కోసం గాని చిన్న చిన్న కుటుంబాల కోసం గాని ఏమీ చేయలేదు. కాబట్టి ఇప్పుడు బుద్ధి చెప్పాల్సిన సమయం ఉంది అని చెప్తా ఉన్నారు. आपको समझाना पड़ेगा, दिखाना पड़ेगा कि आप जानते हैं कि अगर BRS की सरकार 5 सालों के लिए आई तो फार्म हाउस से चलेगी सरकार. మీరు ఒక విషయాన్ని గుర్తుపెట్టుకోవాలి. 10 సంవత్సరాలు మనం పరిపాలన ఏమని వాళ్ళకి ఇస్తే వాళ్ళు ఫామ్ హౌస్ లో పండున్నారు. కాబట్టి ఈ 5 సంవత్సరాలు మీరు ఆలోచనతో నిర్ణయం తీసుకోవాలి అనే విషయాన్ని చెప్తా ఉన్నారు. आपको दिखाना पड़ेगा कि आप जानते हैं कि अगर BRS आई तो लैंड लेकर माफिया राज करेंगे. మళ్ళీ కనుక BRS పార్టీ వస్తే మొత్తం భూమాఫియా మళ్ళీ లేస్తుంది, మళ్ళీ తరగతులు మళ్ళీ ప్రకలింపజేసి భూములలా ఉంటుంది అనే విషయాన్ని చెప్తా ఉన్నారు. अगर BRS वापस आई तो रोजगार नहीं मिलेंगे. మళ్ళీ BRS పార్టీ కనుక వస్తే మీకు ఉద్యోగాలు రావు అనే విషయాన్ని చెప్తా ఉన్నారు. अगर BRS वापस आई तो पेपर लीक होते चले जाएंगे. మళ్ళీ కనుక BRS పార్టీ వస్తే మీ ప్రశ్న పత్రాలు మళ్ళీ లీక్ అయితానే ఉంటాయి అనేవి చెప్తా ఉన్నారు. अगर BRS आई तो भ्रष्टाचार बढ़ेगा. మళ్ళీ BRS పార్టీ కనుక వస్తే అవినీతి ఆకాశాన్ని అంటుంది అని చెప్తా ఉన్నారు. अगर BRS आई तो पक्के घर नहीं बनेंगे. మళ్ళీ BRS పార్టీ కనుక వస్తే మీకు ఇందిరా పక్కా ఇళ్లు రావు, మీ డబుల్ బెడ్రూమ్లు కూడా రావు అని చెప్తా ఉన్నారు. अगर BRS आई तो धर्म पोर्टल द्वारा
आप जमीनें लूट आएंगी। మళ్ళీ బీఆర్ఎస్ పార్టీ కనుక వస్తే మీ ఇండ్లు వాకిళ్ళు మీ భూములు మళ్ళీ ధరణి పోర్టల్ పేరుతో ఆక్కుంటారు అని కానీ చెప్తా ఉన్నారు. अगर बीआरएस वापस आई तो महिलाओं और अत्याचार नहीं रुकेगा। మళ్ళీ కనుక బీఆర్ఎస్ పార్టీ వస్తే మా అక్క చెల్లెళ్ళ మీద అత్యాచారాలు ఆగవు అట్లానే నస్తాయి అని చెప్తా ఉన్నాను. अगर बीआरएस वापस आई तेलंगाना शराब में डूबा चले जाएगा। మళ్ళీ కనుక బీఆర్ పార్టీ కనుక ప్రభుత్వంలోకి వస్తే తెలంగాణ అనేటువంటి ప్రదేశం రోజు రోజు కిందికి దిగజారుతుంది, మన జీవితాలు దిగజారుతాయి అనే విషయాన్ని చెప్తా ఉన్నారు. अगर बीआरएस वापस आई तेलंगाना का कर्ज बढ़ता चले जाएगा। మళ్ళీ బీఆర్ఎస్ పార్టీ ప్రభుత్వంలోకి వస్తే ఇప్పుడు ఉన్నటువంటి అప్పు ఇంకా 10 పెరుగుతుంది అనే విషయం చెప్తా ఉన్నారు. अगर बीआरएस वापस आई तो दलितों और आदिवासी भाई बहनों को अपना हक नहीं मिलेगा। మళ్ళీ బీఆర్ఎస్ పార్టీ కనుక వస్తే దళిత ఆదివాసి మీ హక్కు మీకు ఉండవు, మీ హక్కు మొత్తం గుంజుకోరు అని చెప్తా ఉన్నారు. दोराला तेलंगाना मजबूत होगा, మళ్ళీ రైతు और प्रजा कमजोर होंगी। మళ్ళీ తెలంగాణ ప్రభుత్వం వస్తే త్వరలో తెలంగాణ అవుతుంది తప్పితే ప్రజల తెలంగాణ కాదని చెప్తా ఉన్నారు. और कांग्रेस आई तो प्रजापालना बन से सरकार चलेगी। కాంగ్రెస్ పార్టీ వస్తే ప్రజాప్రభుత్వం వస్తుంది, ప్రజలకు సంబంధించినటువంటి ప్రభుత్వం వస్తుంది అని చెప్తా ఉన్నాను. कांग्रेस आई तो जिस तरह से हमने राजस्थान और छत्तीसगढ़ में रोजगार दिलवाए हैं उस तरह से आपको यहाँ भी रोजगार दिलवाएंगे। రాజస్థాన్ లో ఎలాగైతే ఉద్యోగ కల్పన చేశామో, నిరుద్యోగులకు ఉద్యోగాలు ఇచ్చామో, అదే విధంగా తెలంగాణ కూడా కాంగ్రెస్ పార్టీ రాగానే కొత్త ఉద్యోగాలు ఇస్తాము అని తెలియజేస్తా ఉన్నారు. अगर कांग्रेस पार्टी आई तो आपका पैसा आपके जेब में वापस आ जाएगा। మళ్ళీ కాంగ్రెస్ పార్టీ కనుక మళ్ళీ మీ అందరి జీవితాల్లో వెలుగుంపుతుంది, మళ్ళీ మన జీవితాలు సుఖ సంతోషమయంగా అని చెప్తా ఉన్నారు. आपको जमीन के पट्टे लेंगे, आपको घर बनाने के लिए पैसे मिलेंगे। మీరు ఇల్లు కట్టుకోవడానికి, మీరు భూమి మీద మీ సొంత హక్కు, మీకు ఇల్లు కట్టుకోవడానికి లోన్లు కూడా వస్తాయి చెప్తా ఉన్నారు. अगर कांग्रेस आई तो मेरी बहनों आपको 25 रुपए हर महीने मिलेंगे। అక్క చెల్లెళ్లకు కాంగ్రెస్ ప్రభుత్వం ప్రతి నెల 2500 రూపాయలు వస్తాయి చెప్తా ఉన్నారు. आप पूरे तेलंगाना में जब भी जाना चाहें आपकी बस यात्रा फ्री होगी। మీరు తెలంగాణలో ఎక్కడికి వెళ్ళాలన్నా ఉచిత బస్సు ప్రయాణం కల్పిస్తున్నాం చెప్తా ఉన్నారు. రైతు ताकत मिलेगी, धान पे 500 रुपए प्रति क्विंटल बोनस मिलेगा। ప్రతి ఒక్కరికి ప్రతి ఎకరానికి 500 రూపాయలు ఎక్స్ట్రా బోనస్ వ్యవసాయదారులకు, రైతన్నలకు వస్తాయి అని చెప్తా ఉన్నారు. 24 घंटे बिजली दिलवाएंगे और 200 यूनिट बिजली फ्री मिलेगी। కాంగ్రెస్ పార్టీ ప్రభుత్వంలోకి రానే ప్రతి ఇంటికి 200 యూనిట్ల కరెంటు ఉచితంగా లభిస్తుంది అనే విషయం చెప్తా ఉన్నారు. और किसानों को फसल का सही दाम मिलेगा, एमएसपी गारंटी होगी। రైతులకు రైతుల మాఫీతో పాటు మేము వరి పంట మద్దతు ధరను అని చెప్తాము. बुजुर्गों को 1000 रुपए मिलेंगे पेंशन के लिए और प्रजा तेलंगाना मजबूत बनेगा। కాంగ్రెస్ పార్టీ రాగానే తెలంగాణ ప్రజా ప్రభుత్వం వస్తుంది, పేదలకు ప్రతి నెల 4000 రూపాయల చేయూత పెన్షన్ వస్తుంది అంటా ఉన్నారు. देखो बहनों और भाइयों, सीधी सी बात है। आपको इंदिरम्मा याद है? మీ అందరికీ ఇందిరమ్మ గుర్తుందా? ఇందిరమ్మ గుర్తా? सोनिया से प्यार करता हो? सोनिया करते हैं? మీ అందరూ సోనియా గాంధీ గారిని ప్రేమిస్తారని అడుగుతాను. क्यों करते हो? మీరు సోనియా గాంధీ గారు ఎందుకు అభిమానిస్తారు అని అడుగుతా ఉంది తెలంగాణ. क्योंकि उन्होंने आपकी सेवा की, जब आप संकट में आपकी आवाज सुनी, उनकी जो सरकारें थी उनका जितना भी काम था वो आपके पक्ष में किया गया।
ఏంటంటే సోనియా గాంధీ గారు ఎప్పుడు ప్రజల పక్షాన మీ పక్షాన నిలబడింది, మీకోసం ఆలోచన చేసింది, మీకోసం కష్టపడి ఇప్పుడు మీ గురించి ఆలోచన చేసి మీ తెలంగాణలో ఉన్న ప్రతి బిడ్డ బాగోలేనటువంటి ఆలోచన చేసింది అని చెప్తారు. सीधी सी बात है, एक तरह की राजनीति, एक तरह की सरकार जनता के लिए चलती है, जनता के हित में चलती है, और दूसरे तरह की राजनीति, दूसरे तरह की सरकार सिर्फ अपने हित में चलती है, सिर्फ अपने नेताओं के महलों को बनाने के लिए, भ्रष्टाचार करने के लिए और सत्ता में रहने के लिए चलती है. ఒక పక్క బీఆర్ఎస్ ప్రభుత్వాలు వస్తే పెద్ద పెద్ద రామహెల్లు కట్టుకుంటారు, ఫార్ములు కట్టుకుంటారు, ధనవంతులు, కానీ మీ గురించి ఆలోచనరు. కాంగ్రెస్ పార్టీ వస్తే ప్రతి మహిళ నుంచి, ప్రతి యువకుడి గురించి, ప్రతి అన్న చెల్లె అక్క గురించి ఆలోచన చేస్తుంది అని తెలియజేస్తాను. आप 10 सालों से केंद्र में बीजेपी का राज दे रहे हैं, 10 साल से यहाँ पे केसीआर जी राज देख रहे हैं. ये दोनों साथ साथ चलते हैं. बीआरएस बीजेपी की मदद करते हैं, बीजेपी बीआरएस की मदद करती है. మీరు 10 సంవత్సరాలుగా చూస్తా ఉన్నాం, అక్కడ బీజేపీ ప్రభుత్వం, ఇక్కడ బీఆర్ఎస్ ప్రభుత్వం అన్నదాల్లా పనిచేస్తాయని ఎప్పుడు మీ గురించి ఆలోచన చేయాలనే విషయాన్ని చెప్తారు. और इनका तीसरा साथी एमआईएम, जो तेलंगाना में सिर्फ बीआरएस और बीजेपी की मदद के लिए आए हैं. వీళ్ళ చిన్న తమ్ముడు ఎంఐఎం ఎప్పుడు కానీ బీజేపీ మద్దతు చేయడానికి ఎప్పుడు సన్నద్ధంగా ఉండే వాళ్ళ చిన్న తమ్ముడు ఎంఐఎం పార్టీ అంటా ఉన్నారు. ओवैसी जी सबसे बड़ा आगमन राहुल गांधी पे करते हैं. राहुल गांधी जी वो शख्स है जो कन्याकुमारी से कश्मीर चले, इस देश को एक आवाज एक करके लिए. రాహుల్ గాంధీ గారి మీద ఓవైసీ అప్పుడప్పుడు నా తలతి కమ్మలు మాట్లాడుతాడు, అప్పుడు మంచి వ్యాఖ్య చేయరు. కానీ రాహుల్ గాంధీ అనే శక్తి కన్యాకుమారి నుంచి కశ్మీర్ వరకు 150 అడుగులు 3500 కిలోమీటర్ అనే విషయాన్ని చెప్తా ఉన్నాను. और ओवैसी जी हर भाषण में राहुल गांधी पर आक्रमण करते हैं. ఓవైసీ గారు ప్రతి నిమిషం, ప్రతి రోజు రాహుల్ గాంధీ మీద ఏదో రకమైనటువంటి వ్యాఖ్యలు చేస్తా ఉంటారు, చెప్తా ఉన్నారు. अलग अलग प्रदेशों में 40-50 सीटें लड़ रहे हैं, यहाँ आकर 9 सीटें लड़ रहे हैं. వేరే రాష్ట్రాల్లో 40-50 సీట్లలో ఎంఐఎం పార్టీ కాంగ్రెస్ పార్టీ ఆపోజిట్ లో ఎదురుగా పోరాటం చేసి, కానీ తెలంగాణలో మాత్రం 9 సీట్లలోనే పోరాటం చేసి బీఆర్ఎస్ బీజేపీ పార్టీకి మద్దతుగా ఉంటుంది అనే విషయం చెప్తా ఉన్నారు. ये तीनों एक तरफ है. बीजेपी जो पिछले 10 सालों में दुनिया की सबसे अमीर पार्टी हो गई है, जिसे देश की सारी संपत्ति अपने बड़े बड़े उद्योगपति मित्रों को दे दी. बीआरएस जो तेलंगाना की सबसे अमीर पार्टी है, जिसके भ्रष्ट नेता अपने महलों में रहते हैं, जनता से नहीं मिलते, और एमआईएम जिनकी मदद करी है. ये तीनों एक तरफ है, दूसरी तरफ कांग्रेस है. एक तरफ भ्रष्टाचार की राजनीति, दूसरी तरफ सजाई की राजनीति, एक तरफ अपनी सत्ता को बटोर अपने लिए लड़ने की राजनीति, दूसरी तरफ आपको जनता को शक्ति सत्ता देने वाली राजनीति है. ఒక పక్క కాంగ్రెస్ పార్టీ ప్రజాప్రభుత్వం, ఇంకొక పక్క బీఆర్ఎస్ బీజేపీ ఎంఐఎం పార్టీ ప్రభుత్వం. వాళ్ళెప్పుడు కూడా అధికారంలో ఉండాలనే ఆలోచన తప్పితే ప్రజలకు సేవ చేయాలి, మీకు అందుబాటులో ఉండాలి, మీ బాల్లో ఇబ్బందులు నిలబడాలి అనే ఆలోచన లేదు. వాళ్ళు గత 10 సంవత్సరాలుగా పాలిస్తూ బీజేపీ పార్టీ భారతదేశంలోనే కాదు ప్రపంచంలోనే ధనవంతమైనటువంటి పార్టీ తయారైంది. ఇక్కడ ఉన్నటువంటి బీఆర్ఎస్ పార్టీ భారతదేశంలో ఉన్నటువంటి అన్ని పార్టీల కన్నా బాగా ధనవంతులైనటువంటి పార్టీగా ఉంది. కాబట్టి బీజేపీ పార్టీ, బీఆర్ఎస్ పార్టీ, ఎంఐఎం పార్టీ ఒక పక్క, కాంగ్రెస్ పార్టీ మాత్రం ప్రజల పక్కాంచా ఉన్నారు. कांग्रेस पार्टी को 6 गारंटी दे रही है, 6 गारंटी इस आधार पर कि कर्नाटका में हमें गारंटी दी, आज वो गारंटी पूरी हो रही है. छत्तीसगढ़ में हमने गारंटी दी, वहां
छत्तीसगढ़ में पूरी हुई है, राजस्थान में हमने दी, वहां हो रही है। इस आधार पर आज यहाँ खड़े होकर आपको अच्छे गारंटी दे रहे हैं। ఛత్తీస్గఢ్లో కానివ్వండి, రాజస్థాన్లో కానివ్వండి, కాంగ్రెస్ పార్టీ చెప్పిన గ్యారంటీలన్నీ అమలు చేస్తా ఉంది. తెలంగాణకు 6 గ్యారంటీలు చెప్తా ఉన్నాం. కాంగ్రెస్ పార్టీ ప్రభుత్వంలో రాగానే 6 గ్యారంటీలు కూడా అమలు చేసి చూపిస్తామంటా ఉన్నారు. पहली गारंटी महालक्ष्मी योजना, मेरी बहन के लिए 2500 रुपए हर महीने इनके अकाउंट में जाएंगे, 500 रुपए का सिलेंडर मिलेगा और पूरे प्रदेश में घूमने के लिए बस से फ्री पास मिलेगा। మా అర్చనల కోసం, మమ్మల కోసం మొదటి పథకం మహాలక్ష్మి పథకం ప్రతి నెల 2500 రూపాయలు ప్రతి మహిళకు వస్తుంది. 1200 రూపాయలు సిలిండర్ 500కి వస్తుంది. తెలంగాణలో అక్కలు చెల్లెది ఎక్కడికి వెళ్ళారా ఉచిత బస్సు ప్రయాణం వస్తుంది అని చెప్తున్నారు. दूसरी राय को भरोसा, आज आपको प्रति एक 10,000 रुपए मिलते हैं। कांग्रेस पार्टी सालाना प्रति एक आपको 15,000 रुपए देगी और खेत मजदूर को 12,000 रुपए। రైతు భరోసా పథకం కింద ప్రతి సంవత్సరం ప్రతి ఎకరానికి 15,000 రూపాయలు ఇస్తాము. మీకు ఈ పంట మద్దతులకు 500 రూపాయలు బోనస్ ప్రకటిస్తా ఉన్నామంటా ఉన్నారు. 2 लाख रुपए तक फसल का लोन माफ होगा और धान के लिए प्रति क्विंटल आपको 500 रुपए बोनस मिलेगा। 2 లక్షల రూపాయల ఏ కాలంలో రుణమాఫీ వ్యవసాయదారులకు, మా రైతులకు, తర్వాత పంట పండించిన 500 రూపాయలు అదనంగా బోనస్ ప్రకటిస్తా ఉన్నాము. ये हम करके दिखाया है। कर्नाटका में मिलाए फ्री जाती है बसें, राजस्थान और छत्तीसगढ़ में कर माफ हुए किसानों के। కర్ణాటకలో మహిళలు, మహిళలు ఉచిత బస్ ప్రయాణం చేస్తున్నారు. ఆల్రెడీ ప్రగతిలో నడుస్తా ఉంది అంటా ఉన్నాము. అట్లనే ఇతర రాష్ట్రాల్లో కూడా వ్యవసాయదారు రుణమాఫీ కూడా చేశాము. ఇక్కడ కూడా ప్రభుత్వంలోకి రాగానే 2 లక్షల రూపాయల ఏకకాల రుణం చేస్తామని చెప్తున్నారు. तीसरी गारंटी गृह होती, 200 यूनिट बिजली फ्री और 24 घंटा आपको बिजली लेगी। 24 గంటల నాణ్యమైన విద్యుత్తు, ప్రతి ఇంటికి 200 గంటల ఉచిత యూనిట్లు, ఉచిత కరెంట్ ఇస్తామని చెప్తా ఉన్నాము. चौथी गारंटी इंदिरा इंड्लू स्कीम, आप घर बनाना चाहेंगे तो घर की आपको जमीन फ्री मिलेगी और 5 लाख रुपए आपको पैसे मिलेंगे घर बनाने के लिए। ఇందిరమ్మ ఇండ్ల పథకం కింద ఇల్లు కట్టుకోవాలనే వారికి ఉచిత స్థలం, ఇల్లు కట్టుకోవడానికి 5 లక్షల రూపాయల సహాయం ఇస్తాము అని చెప్తాము. 5वीं गारंटी राज्य आरोग्यश्री, इसमें बुजुर्गों को 4,000 रुपए प्रति माह मिलेंगे, 10 लाख रुपए का आपको हेल्थ इंश्योरेंस मिलेगा ताकि 10 लाख रुपए तो आपका इलाज फ्री होगा। এবারে কারিকুলাম একটু অন্য কারিকুলাম থেকে ভিন্ন। এবারে যে আমাদের মত সেটা হচ্ছে আমরা চাই আমাদের যুব সমাজকে আত্মনির্ভর মানসিকতায়। তার জন্য দেখবেন বাইরে স্টলগুলো লাগানো হয়েছে এসএসজি গ্রুপে বা আমাদের এখানকার যারা হস্ততাঁত শিল্প বা অন্যান্য যারা গ্রুপ তৈরি করে বিভিন্ন সামগ্রী সেগুলোকেও প্রদর্শিত করা হয়েছে। কারণ প্রধানমন্ত্রীজি আমরা সবাই এখানে জানি যারা উপস্থিত রয়েছে যে স্বাধীনতা 75 বছর পূর্তি উপলক্ষে দেশবাসীর জন্য তিনি একটা বক্তব্য রেখেছিলেন 2020-তে যে ভারতের 100 বছর যখন পূর্তি হবে তখন ভারতকে আমরা বিশ্বগুরু রূপে দেখতে চাই। আমাদের ভারতেরই একজন কবি লিখেছিলেন যে ভারত আমার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে, সেটা আমরা আজ সেই রূপে রূপান্তরিত হতে আমরা দেখছি। আজকের যে আমাদের যুব সমাজ বা আমরা যারা এখানে উপস্থিত, আমরা যদি আমাদের চারপাশটাকে দেখি, আমরা যদি আমাদের ভারতটাকে দেখি, তাহলে সেই লক্ষ্য কবি যে বলছিলেন ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে, সেই রাস্তাতে ভারত এগোচ্ছে। আর সেটা সম্ভব তখনই সবাই যখন এখানে যারা আজ যুব যারা ছাত্র ছাত্রী সবাই যখন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্যের জন্য, দেশের জন্য নিজেদেরকে সামিল করবো, তখনই সেটা সম্ভব হবে।
প্রধানমন্ত্রী সেই বক্তব্যের মধ্যে বলেছিলেন আমাদের কাছে যে সমস্ত সম্পদ রয়েছে, প্রাকৃতিক সম্পদ রয়েছে বা আমাদের মানব সম্পদ, এই যে আমাদের জনসংখ্যা, এটা একটা সময় ভারতবর্ষের মানুষ বলতো এটাই আমাদের সমস্যার কারণ, কিন্তু প্রধানমন্ত্রী তার বিপরীত দিকে বলেছে এটাই আমাদের মূল শক্তি। কারণ এই জনসংখ্যার কারণে আমাদের যে বিশাল চাহিদা, বিশাল বড় বাজার, এটাকে আমাদের অর্থনৈতিক পরিবর্তন আনতে পারে। আমাদের এই জনশক্তি, যুব ভারত, আমরা ইয়ং ইন্ডিয়া বলছি, নবভারত বলছি, এই নবভারতের যে যুবরা এত সংখ্যায়, আমরা যদি এই মানব সম্পদটাকে কাজে লাগাতে পারি, আমরা যদি প্রত্যেক যুবকদের হাতে কাজের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে আমাদের ভারতকে বিশ্বগুরু বানাতে আমাদের কোনো অসুবিধা হবে না। তার জন্য কি চাই? তার জন্য ব্যবস্থা পরিবর্তন আমাদের চাই। যে ব্যবস্থা আমরা চলে আসছি, আমাদের যে কাজের পদ্ধতি, তার পরিবর্তন আমাদের এই মুহূর্তে দরকার। সেটা আমাদেরকে বিশ্বগুরু রাস্তায় নিয়ে যেতে পারে। আমাদের বিশাল চাহিদা, নিজেদের প্রতিভা বিকাশ, স্কিল, আমাদের যে আমরা ছেলেমেয়েরা যারা রয়েছে, আমরা আমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে, আপনারা জানেন এই নতুন এডুকেশন পলিসি আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এনেছে, যে আমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে আত্মনির্ভর মানসিকতায় আমরা ছেলেমেয়েদের গড়ে তোলা, এটাও আমাদের আজকে শিক্ষার একটা পার্টে দাঁড়িয়েছে। আমরা যদি আমাদের রাজ্যকে দেখি, ছোট্ট রাজ্য, কিন্তু আমাদের এখানে এত সম্পদে ভরপুর, অথচ আমরা যদি এখানে যুব যারা উপস্থিত, তার একটা বড় অংশের যুবদেরকে যদি আমরা জিজ্ঞাসা করি যে আমরা কি করতে চাই রাজ্যে, তারা অনেকেই আমার সঙ্গে একমত হবে যে মাস্টার ডিগ্রি করা ছেলেটাও চায় একটা পিওনে চাকরি পেলেই জীবনটা বোধহয় সফল হবে। এই জায়গার থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা চাই যেন আমাদের ভারত যে আত্মনির্ভরের কথা বলছে, সেটা যেন আমার মধ্যেও সেই আত্মনির্ভর মানসিকতা আছে, আমি যেন আমাকে নিজের পায়ে দাঁড় করতে পারি, সেই মানসিকতা নিয়ে আজকে আমাদের এগোতে হবে। আমরা আমাদের রাজ্যে যদি প্রাকৃতিক যে চারিদিকটা যদি দেখি, সম্পদটা যদি দেখি, আমাদের রাজ্যে 1 লক্ষ মেট্রিক টন আজকের দিনে রাবার উৎপন্ন হয়, অথচ আমার রাজ্যে অধিক সংখ্যক ছেলেমেয়েরা জানে না তাকে রেডিয়েশন কি করা যেতে পারে। এই 1 লক্ষ যে রাবার তৈরি হয়, যার বাজার মূল্য হয় 1300 কোটি টাকা, সেটাকে শুধুমাত্র রেডিয়েশন করলে, শুধু একটু আপগ্রেড করলে আমরা 200 কোটি টাকা বেশি পেতে পারি। কারণ আজকের দিনে যে বাজার মূল্য 160 থেকে 65 টাকা, আমরা সেই জায়গায় 120 টাকায় বিক্রি করছি। এই যে ডিফারেন্স মানেটা, এটা আমাদের মধ্যে আসতে পারে। তার জন্য আজ আমাদের শিক্ষিত যুব যারা, তারাও কিন্তু সেই কাজে এগোতে হবে। আর শুধু এটা শুধু নয়, আমরা ভারতের যে ব্যবহারিত যে আগরবাতি ব্যবহার করি, সেটা পরিসংখ্যানটা কত যায়? আমাদের 34,000 মেট্রিক টন ভারতে আগরবাতি ব্যবহার করা হয়। দেখুন, আগরবাতি এরকম একটা উৎপাদন যে হিন্দুরা ব্যবহার করে, মুসলমানরা, খ্রিস্টানরা, ইসাই সবাই ব্যবহার করে, জন্মতে ব্যবহার করে, মৃত্যুতে ব্যবহার করে। কোথায় থেকে আছে? ভিয়েতনাম থেকে আসে। কেন আসবে? এটাতে কোনো গবেষণা কেন্দ্র বা রকেট সায়েন্স করে, শুধু ওই মানসিকতা যে আমরা কিছু করতে পারি। আমাদের রাজ্যে এখন আজকের দিনে 3,000 মেট্রিক টন হয়। যদি আমাদের যুবরা সেই কাজে নিজেদেরকে সামিল করে সেটাকে আমরা বাড়াতে পারি, এইভাবে ছোট ছোট কাজে আমি আরো অনেকগুলো অসংখ্য অবহেলিত আমরা আমাদের ভারতকে যদি দেখি, এখানে যারা বয়স্ক যারা রয়েছেন, যারা বহিরাজ্যে পড়াশোনা করেছে, ভাবুন যদি কলকাতাতে যখন আপনারা পড়াশোনা করতেন 80-র দশকে, এই কলকাতাতে মেট্রো রেলটা কোথায় থেকে এসে? জাপান থেকে এসে, জাপানের ইঞ্জিনিয়াররা এসে কলকাতা মেট্রো রেল চালু করেছিল। 2000 সালে দিল্লিতে মেট্রো রেল চালু হয়েছে, জাপান থেকে মেট্রো রেল আনতে হয়েছে আমাদের। আজ কিন্তু আনতে হয়। আজ এই ভারতবর্ষে 20টা শহরে মেট্রো রেল চলছে, দৌড়াচ্ছে। এই মেট্রো ভারতের যুব সমাজ, ভারতের যুব শক্তি, যাদেরকে নিয়ে আমরা বিশ্বগুরু দেখতে চাই, তাদের হাত দিয়ে তৈরি করা। আমাদের ভারতে যে সমস্ত জীবনদায়ী চলে আসছে, এবারে কারিক্রম একটু অন্য কারিক্রম থেকে ভিন্ন। এবারে যে আমাদের মঠো, সেটা হচ্ছে আমরা চাই আমাদের যুব সমাজকে আত্মনির্ভর মানসিকতায়। তার জন্য দেখবেন বাইরের স্টলগুলো লাগানো হয়েছে এসএসজি গ্রুপে বা আমাদের এখানকার যারা হস্ততাঁত শিল্প বা অন্যান্য যারা গ্রুপ তৈরি করে বিভিন্ন সামগ্রী, সেগুলোকেও প্রদর্শিত করা হয়েছে। কারণ প্রধানমন্ত্রীজি, আমরা সবাই এখানে জানি যারা উপস্থিত রয়েছে, যে স্বাধীনতা 75 বছর পূর্তি উপলক্ষে দেশবাসীর জন্য তিনি একটা বক্তব্য রেখেছিলেন 2020-তে, যে ভারতের 100 বছর যখন পূর্তি হবে, তখন ভারতকে আমরা বিশ্বগুরু রূপে দেখতে চাই। আমাদের ভারতেরই একজন কবি লিখেছিলেন যে ভারত আমার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে। সেটা আমরা আজ সেই রূপে রূপান্তরিত হতে আমরা দেখছি। আজকের যে আমাদের যুব সমাজ বা আমরা যারা এখানে উপস্থিত,
আমরা যদি আমাদের চারপাশটাকে দেখি, আমরা যদি আমাদের ভারতটাকে দেখি, তাহলে সেই লক্ষ্য কবি যে বলছিলেন ভারত জগৎ সভার শ্রেষ্ঠ আসন লড়ে সেই রাস্তাতে ভারত এগোচ্ছে। আর সেটা সম্ভব তখনই সবাই যখন এখানে যারা আজ যুব যারা ছাত্র ছাত্রী সবাই যখন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্যের জন্য দেশের জন্য নিজেদেরকে সামিল করব, তখনই সেটা সম্ভব হবে। প্রধানমন্ত্রী সেই বক্তব্যের মধ্যে বলেছিলেন আমাদের কাছে যে সমস্ত সম্পদ রয়েছে, প্রাকৃতিক সম্পদ রয়েছে বা আমাদের মানব সম্পদ, এই যে আমাদের জনসংখ্যা, এটা একটা সময় ভারতবর্ষের মানুষ বলতো এটাই আমাদের সমস্যার কারণ, কিন্তু প্রধানমন্ত্রী তার বিপরীত দিকে বলেছে এটাই আমাদের মূল শক্তি। কারণ এই জনসংখ্যার কারণে আমাদের যে বিশাল চাহিদা, বিশাল বড় বাজার, এটাকে আমাদের অর্থনৈতিক পরিবর্তন আনতে পারে। আমাদের এই জনশক্তি যুব ভারত, আমরা ইয়ং ইন্ডিয়া বলছি, নবভারত বলছি, এই নবভারতের যে যুবরা এত সংখ্যায়, আমরা যদি এই মানব সম্পদটাকে কাজে লাগাতে পারি, আমরা যদি প্রত্যেক যুবকদের হাতে কাজের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে আমাদের ভারতকে বিশ্বগুরু বানাতে আমাদের কোনো অসুবিধা হবে না। তার জন্য কি চাই? তার জন্য ব্যবস্থা পরিবর্তন। আমাদের চাই যে ব্যবস্থা আমরা চলে আসছি, আমাদের যে কাজের পদ্ধতি, তার পরিবর্তন আমাদের এই মুহূর্তে দরকার। সেটা আমাদেরকে বিশ্বগুরু রাস্তায় নিয়ে যেতে পারে। আমাদের বিশাল চাহিদা, নিজেদের প্রতিভা বিকাশ, স্কিল, আমাদের যে আমরা ছেলেমেয়েরা যারা রয়েছে, আমরা আমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে, আপনারা জানেন এই নতুন এডুকেশন পলিসি আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এনেছে, যে আমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে আত্মনির্ভর মানসিকতায় আমরা ছেলেমেয়েদের গড়ে তোলা, এটাও আমাদের আজকে শিক্ষার একটা পার্টে দাঁড়িয়েছে। আমরা যদি আমাদের রাজ্যকে দেখি, ছোট্ট রাজ্য, কিন্তু আমাদের এখানে এত সম্পদে ভরপুর, অথচ আমরা যদি এখানে যুব যারা উপস্থিত, তার একটা বড় অংশের যুবদেরকে যদি আমরা জিজ্ঞাসা করি যে আমরা কি করতে চাই রাজ্যে, তারা অনেকেই আমার সঙ্গে একমত হবে যে মাস্টার যদি করে ছেলেটাও চায় একটা কিভাবে চাকরি পেলেই জীবনটা বোধহয় সফল হবে। এই জায়গার থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা চাই যেন আমাদের ভারত যে আত্মনির্ভরের কথা বলছে, সেটা যেন আমার মধ্যে সেই আত্মনির্ভর মানসিকতা আছে, আমি যেন আমাকে নিজের পায়ে দাঁড় করতে পারি, সেই মানসিকতা নিয়ে আজকে আমাদের এগোতে হবে। আমরা আমাদের রাজ্যের যদি প্রাকৃতিক যে চারিদিকটা যদি দেখি, সম্পদটা যদি দেখি, আমাদের রাজ্যে 1 লক্ষ মেট্রিক টন আজকে দিনে রাবার উৎপন্ন হয়, অথচ আমার রাজ্যে অধিক সংখ্যক ছেলেমেয়েরা জানে না তাকে ভ্যালুয়েশন কি করা যেতে পারে। এই 1 লক্ষ যে রাবার তৈরি হয়, যার বাজার মূল্য হয় 1300 কোটি টাকা, সেটাকে শুধুমাত্র ভ্যালুয়েশন করলে, একটু আপগ্রেড করলে আমরা 200 কোটি টাকা বেশি পেতে পারি। কারণ আজকের দিনে যে বাজার মূল্য 160 থেকে 65 টাকা, আমরা সেই জায়গায় 120 টাকায় বিক্রি করছি। এই যে ডিফারেন্স মানিটা, এটা আমাদের মধ্যে আসতে পারে। তার জন্য আজ আমাদের শিক্ষিত যুব যারা, তারাও কিন্তু সেই কাজে এগোতে হবে। আর শুধু এটা শুধু নয়, আমরা ভারতের যে ব্যবহৃত যে আগরবাতি ব্যবহার করি, সেটা পরিসংখ্যানটা কত যায়? আমাদের 34,000 মেট্রিক টন ভারতে আগরবাতি ব্যবহার করা হয়। দেখুন, আগরবাতি এরকম একটা উৎপাদন যে হিন্দুরা ব্যবহার করে, মুসলমানরা, খ্রিস্টানরা, ইসরায়েল সবাই ব্যবহার করে, জন্মতে ব্যবহার করে, মৃত্যুতে ব্যবহার করে। কোথায় থেকে আসে? ভিয়েতনাম থেকে আসে। কেন আসবে? এখানে কোনো গবেষণা কেন্দ্র বা রকেট সায়েন্স নয়, শুধু ওই মানসিকতা যে আমরা কিছু করতে পারি। আমাদের রাজ্যে এখন আজকের দিনে 3,000 মেট্রিক টন হয়। যদি আমাদের যুবরা সেই কাজে নিজেদেরকে সামিল করে সেটাকে আমরা বাড়াতে পারি, এইভাবে ছোট ছোট কাজে আমি আরো অনেকগুলো অসংখ্য অগণিত, আমরা আমাদের ভারতকে যদি দেখি, এখানে যারা বয়স্ক যারা রয়েছেন, যারা বহিরাজ্যে পড়াশোনা করেছে, ভাবুন তো দেখি কলকাতাতে যখন আপনারা পড়াশোনা করতেন 80-র দশকে, এই কলকাতাতে মেট্রো রেলটা কোথায় থেকে এসে? জাপান থেকে এসে, জাপানের ইঞ্জিনিয়াররা এসে কলকাতা মেট্রো রেল চালু করেছিল। 2000 সালে দিল্লিতে মেট্রো রেল চালু হয়েছে, জাপান থেকে মেট্রো রেল আনতে হয়েছে আমাদের। আজ কিন্তু আনতে হয়। আজ এই ভারতবর্ষে 20টা শহরে মেট্রো রেল চলছে, দৌড়াচ্ছে। এই মেট্রো ভারতের যুব সমাজ, ভারতের যুব শক্তি, যাদেরকে নিয়ে আমরা বিশ্বগুরু দেখতে চাই, তাদের হাত দিয়ে তৈরি করা। আমাদের ভারতে যে সমস্ত জীবনদায়ী চলে আসছে, এবারে কারিক্রম একটু অন্য কারিক্রম থেকে ভিন্ন। এবারে যে আমাদের মন্ত্র, সেটা হচ্ছে আমরা চাই আমাদের যুব সমাজকে আত্মনির্ভর মানসিকতায়। তার জন্য দেখবেন বাইরের স্টলগুলো লাগানো হয়েছে এসএসজি গ্রুপে বা আমাদের এখানকার যারা হস্ততাঁত শিল্প বা অন্যান্য যারা গ্রুপ তৈরি করে বিভিন্ন সামগ্রী, সেগুলোকেও প্রদর্শিত করা হয়েছে। কারণ প্রধানমন্ত্রীজি, আমরা সবাই এখানে জানি যারা উপস্থিত রয়েছে, যে স্বাধীনতা 75 বছর পূর্তি উপলক্ষে দেশবাসীর জন্য
তিনি একটা বক্তব্য রেখেছিলেন 2020-তে, যে ভারতের 100 বছর যখন পূর্তি হবে তখন ভারতকে আমরা বিশ্বগুরু রূপে দেখতে চাই। আমাদের ভারতেরই একজন কবি লিখেছিলেন যে ভারত আমার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে, সেটা আমরা আজ সেই রূপে রূপান্তরিত হতে আমরা দেখছি। আজকের যে আমাদের যুব সমাজ বা আমরা যারা এখানে উপস্থিত, আমরা যদি আমাদের চারপাশটাকে দেখি, আমরা যদি আমাদের ভারতটাকে দেখি, তাহলে সেই লক্ষ্য কবি যে বলছিলেন ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে, সেই রাস্তাতে ভারত এগোচ্ছে। আর সেটা সম্ভব তখনই সবাই যখন এখানে যারা আজ যুব যারা ছাত্র ছাত্রী সবাই যখন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্যের জন্য, দেশের জন্য নিজেদেরকে সামিল করবো, তখনই সেটা সম্ভব হবে। প্রধানমন্ত্রী সেই বক্তব্যের মধ্যে বলেছিলেন আমাদের কাছে যে সমস্ত সম্পদ রয়েছে, প্রাকৃতিক সম্পদ রয়েছে বা আমাদের মানব সম্পদ, এই যে আমাদের জনসংখ্যা, এটা একটা সময় ভারতবর্ষের মানুষ বলতো এটাই আমাদের সমস্যার কারণ, কিন্তু প্রধানমন্ত্রী তার বিপরীত দিকে বলেছে এটাই আমাদের মূল শক্তি। কারণ এই জনসংখ্যার কারণে আমাদের যে বিশাল চাহিদা, বিশাল বড় বাজার, এটাকে আমাদের অর্থনৈতিক পরিবর্তন আনতে পারে। আমাদের এই জনশক্তি, যুব ভারত, আমরা ইয়ং ইন্ডিয়া বলছি, নবভারত বলছি, এই নবভারতের যে যুবরা এত সংখ্যায়, আমরা যদি এই মানব সম্পদটাকে কাজে লাগাতে পারি, আমরা যদি প্রত্যেক যুবকদের হাতে কাজের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে আমাদের ভারতকে বিশ্বগুরু বানাতে আমাদের কোনো অসুবিধা হবে না। তার জন্য কি চাই? তার জন্য ব্যবস্থা পরিবর্তন। আমাদের চাই যে ব্যবস্থা আমরা চলে আসছি, আমাদের যে কাজের পদ্ধতি, তার পরিবর্তন আমাদের এই মুহূর্তে দরকার। সেটা আমাদেরকে বিশ্বগুরু রাস্তায় নিয়ে যেতে পারে। আমাদের বিশাল চাহিদা, নিজেদের প্রতিভা বিকাশ, স্কিল, আমাদের যে আমরা ছেলেমেয়েরা যারা রয়েছে, আমরা আমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে, আপনারা জানেন এই নতুন এডুকেশন পলিসি আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এনেছে, যে আমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে আত্মনির্ভর মানসিকতায় আমরা ছেলেমেয়েদেরকে গড়ে তোলা, এটাও আমাদের আজকের শিক্ষার একটা পার্টে দাঁড়িয়েছে। আমরা যদি আমাদের রাজ্যকে দেখি, ছোট্ট রাজ্য, কিন্তু আমাদের এখানে এত সম্পদে ভরপুর, অথচ আমরা যদি এখানে যুব যারা উপস্থিত, তার একটা বড় অংশের যুবদের দিকে যদি আমরা জিজ্ঞাসা করি যে আমরা কি করতে চাই রাজ্যে, তারা অনেকেই আমার সঙ্গে একমত হবে যে মাস্টার যদি করে ছেলেটাও চায় একটা পিওনের চাকরি পেলেই জীবনটা পুরো সফল হবে। এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা চাই যেন আমাদের ভারত যে আত্মনির্ভরের কথা বলছে, সেটা যেন আমার মধ্যে সেই আত্মনির্ভর মানসিকতা আছে, আমি যেন আমাকে নিজের পায়ে দাঁড় করতে পারি, সেই মানসিকতা নিয়ে আজকে আমাদের এগোতে হবে। আমরা আমাদের রাজ্যে যদি প্রাকৃতিক যে চারিদিকটা যদি দেখি, সম্পদটা যদি দেখি, আমাদের রাজ্যে 1 লক্ষ মেট্রিক টন আজকের দিনে রাবার উৎপন্ন হয়, অথচ আমার রাজ্যে অধিক সংখ্যক ছেলেমেয়েরা জানে না তাকে ভ্যালুয়েশন কি করা যেতে পারে। এই 1 লক্ষ যে রাবার তৈরি হয়, যার বাজার মূল্য হয় 1300 কোটি টাকা, সেটাকে শুধুমাত্র ভ্যালুয়েশন করলে, শুধু একটু আপগ্রেড করলে আমরা 200 কোটি টাকা বেশি পেতে পারি। কারণ আজকের দিনে যে বাজার মূল্য 160 থেকে 65 টাকা, আমরা সেটাকে 100 কোটি টাকায় বিক্রি করছি। এই যে ডিফারেন্স মানেটা, এটা আমাদের মধ্যে আসতে পারে। তার জন্য আজ আমাদের শিক্ষিত যুব যারা, তারাও কিন্তু সেই কাজে এগোতে হবে। আর শুধু এটা শুধু নয়, আমরা ভারতের যে ব্যবহৃত যে আগরবাতি ব্যবহার করি, সেটা পরিসংখ্যানটা কত যায়? আমাদের 34,000 মেট্রিক টন ভারতে আগরবাতি ব্যবহার করা হয়। দেখুন, আগরবাতি এরকম একটা উৎপাদন যে হিন্দুরা ব্যবহার করে, মুসলমানরা, খ্রিস্টানরা, ইসাই সবাই ব্যবহার করে, জন্মতে ব্যবহার করে, মৃত্যুতে ব্যবহার করে। কোথায় থেকে আছে? ভিয়েতনাম থেকে আসে। কেন আসবে? এটাতে কোনো গবেষণা কেন্দ্র বা রকেট সায়েন্স নয়, শুধু ওই মানসিকতা যে আমরা কিছু করতে পারি। আমাদের রাজ্যে এখন আজকের দিনে 3,000 মেট্রিক টন হয়। যদি আমাদের যুবরা সেই কাজে নিজেদেরকে সামিল করে সেটাকে আমরা বাড়াতে পারি, এইভাবে ছোট ছোট কাজে, আমি আরো অনেকগুলো অসংখ্য অবহেলিত, আমরা আমাদের ভারতকে যদি দেখি, এখানে যারা বয়স্ক যারা রয়েছেন, যারা বহিরাজ্যে পড়াশোনা করেছে, ভাবুন যদি কলকাতাতে যখন আপনারা পড়াশোনা করতেন 80-র দশকে, এই কলকাতাতে মেট্রো রেলটা কোথায় থেকে এসেছে? জাপান থেকে এসেছে। জাপানের ইঞ্জিনিয়াররা এসে কলকাতা মেট্রো রেল চালু করেছিল। 2000 সালে দিল্লিতে মেট্রো রেল চালু হয়েছে, জাপান থেকে মেট্রো রেল আনতে হয়েছে আমাদের। আজ কিন্তু আনতে হয়। আজ এই ভারতবর্ষে 20টা শহরে মেট্রো রেল চলছে, দৌড়াচ্ছে। এই মেট্রো ভারতের যুব সমাজ, ভারতের যুব শক্তি, যাদেরকে নিয়ে আমরা বিশ্বগুরু দেখতে চাই, তাদের হাত দিয়ে তৈরি করা। আমাদের ভারতে যে সমস্ত জীবনদায়ী চলে আসছে, এবারে কারিক্রম একটু অন্য কারিক্রম থেকে ভিন্ন। এবারে যে আমাদের মন্ত্র, সেটা হচ্ছে আমরা চাই আমাদের যুব সমাজকে আত্মনির্ভর মানসিকতায়
তার জন্য দেখবেন বাইরের স্টলগুলো লাগানো হয়েছে এসএসজি গ্রুপে বা আমাদের এখানকার যারা হস্ততাঁত শিল্প বা অন্যান্য যারা গ্রুপ তৈরি করে বিভিন্ন সামগ্রী সেগুলোকেও প্রদর্শিত করা হয়েছে। কারণ প্রধানমন্ত্রীজি আমরা সবাই এখানে জানি যারা উপস্থিত রয়েছে যে স্বাধীনতা ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশবাসীর জন্য তিনি একটা বক্তব্য রেখেছিলেন 2020-তে যে ভারতের ১০০ বছর যখন পূর্তি হবে তখন ভারতকে আমরা বিশ্বগুরু রূপে দেখতে চাই। আমাদের ভারতেরই একজন কবি লিখেছিলেন যে ভারত আমার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে, সেটা আমরা আজ সেই রূপে রূপান্তরিত হতে আমরা দেখছি। আজকের যে আমাদের যুব সমাজ বা আমরা যারা এখানে উপস্থিত, আমরা যদি আমাদের চারপাশটাকে দেখি, আমরা যদি আমাদের ভারতটাকে দেখি, তাহলে সেই লক্ষ্য কবি যে বলছিলেন ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে, সেই রাস্তাতে ভারত এগোচ্ছে। আর সেটা সম্ভব তখনই সবাই যখন এখানে যারা যুব যারা ছাত্র ছাত্রী সবাই যখন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্যের জন্য দেশের জন্য নিজেদেরকে সামিল করব, তখনই সেটা সম্ভব হবে। প্রধানমন্ত্রী সেই বক্তব্যের মধ্যে বলেছিলেন আমাদের কাছে যে সমস্ত সম্পদ রয়েছে, প্রাকৃতিক সম্পদ রয়েছে বা আমাদের মানব সম্পদ, এই যে আমাদের জনসংখ্যা, এটা একটা সময় ভারতবর্ষে মানুষ বলতো এটাই আমাদের সমস্যার কারণ, কিন্তু প্রধানমন্ত্রী তার বিপরীত দিকে বলেছে এটাই আমাদের মূল শক্তি। কারণ এই জনসংখ্যার কারণে আমাদের যে বিশাল চাহিদা, বিশাল বড় বাজার, এটাকে আমাদের অর্থনৈতিক পরিবর্তন আনতে পারে। আমাদের এই জনশক্তি যুব ভারত, আমরা ইয়ং ইন্ডিয়া বলছি, নবভারত বলছি, এই নবভারতের যে যুবরা এত সংখ্যায়, আমরা যদি এই মানব সম্পদটাকে কাজে লাগাতে পারি, আমরা যদি প্রত্যেক যুবকদের হাতে কাজের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে আমাদের ভারতকে বিশ্বগুরু বানাতে আমাদের কোনো অসুবিধা হবে না। তার জন্য কি চাই? তার জন্য ব্যবস্থা পরিবর্তন। আমাদের চাই যে ব্যবস্থা আমরা চলে আসছি, আমাদের যে কাজের পদ্ধতি, তার পরিবর্তন আমাদের এই মুহূর্তে দরকার। সেটা আমাদেরকে বিশ্বগুরু রাস্তায় নিয়ে যেতে পারে। আমাদের বিশাল চাহিদা, নিজেদের প্রতিভা বিকাশ, স্কিল, আমাদের যে আমরা ছেলেমেয়েরা যারা রয়েছে, আমরা আমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে আপনারা জানেন এই নতুন এডুকেশন পলিসি আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এনেছে, যে আমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে আত্মনির্ভর মানসিকতায় আমরা ছেলেমেয়েদেরকে গড়ে তোলা, এটাও আমাদের আজকের শিক্ষার একটা পার্টে দাঁড়িয়েছে। আমরা যদি আমাদের রাজ্যকে দেখি, ছোট্ট রাজ্য, কিন্তু আমাদের এখানে এত সম্পদে ভরপুর, অথচ আমরা যদি এখানে যুব যারা উপস্থিত, তার একটা বড় অংশের যুবদের দিকে যদি আমরা জিজ্ঞাসা করি যে আমরা কি করতে চাই রাজ্যে, তারা অনেকেই আমার সঙ্গে একমত হবে যে মাস্টার যদি করে ছেলেটাও চায় একটা পিওনে চাকরি গেলেই জীবনটা পুরো সফল হবে। এই জায়গার থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা চাই যেন আমাদের ভারত যে আত্মনির্ভরের কথা বলছে, সেটা যেন আমার মধ্যে সেই আত্মনির্ভর মানসিকতা আছে, আমি যেন আমাকে নিজের পায়ে দাঁড় করতে পারি, সেই মানসিকতা নিয়ে আজকে আমাদের এগোতে হবে। আমরা আমাদের রাজ্যে যদি প্রাকৃতিক যে চারিদিকটা যদি দেখি, সম্পদটা যদি দেখি, আমাদের রাজ্যে ১ লক্ষ মেট্রিক টন আজকের দিনে রাবার উৎপন্ন হয়, অথচ আমার রাজ্যে অধিক সংখ্যক ছেলেমেয়েরা জানে না তাকে রেডিও এডুকেশন কি করা যেতে পারে। এই ১ লক্ষ যে রাবার তৈরি হয়, যার বাজার মূল্য হয় ১৩০০ কোটি টাকা, সেটাকে শুধুমাত্র রেডিও এডুকেশন করলে, শুধু একটু আপগ্রেড করলে আমরা ২০০ কোটি টাকা বেশি পেতে পারি। কারণ আজকের দিনে যে বাজার মূল্য ১৬০ থেকে ৬৫ টাকা, আমরা সেই জায়গায় ১২০ টাকায় বিক্রি করছি। এই যে ডিফারেন্স মানেটা, এটা আমাদের মধ্যে আসতে পারে। তার জন্য আজ আমাদের শিক্ষিত যুব যারা, তারাও কিন্তু সেই কাজে এগোতে হবে। আর শুধু এটা শুধু নয়, আমরা ভারতের যে ব্যবহারিত যে আগরবাতি ব্যবহার করি, সেটা পরিসংখ্যানটা কত যায়? আমাদের ৩৪,০০০ মেট্রিক টন ভারতের আগরবাতি ব্যবহার করা হয়। দেখুন, আগরবাতি এরকম একটা উৎপাদন যে হিন্দুরা ব্যবহার করে, মুসলমানরা, খ্রিস্টানরা, এসে সবাই ব্যবহার করে, জন্মতে ব্যবহার করে, মৃত্যুতে ব্যবহার করে। কোথায় থেকে আছে? ভিয়েতনাম থেকে আসে। কেন আসবে? এটাতে কোনো গবেষণা কেন্দ্র বা রকেট সায়েন্স করে, শুধু ওই মানসিকতা যে আমরা কিছু করতে পারি। আমাদের রাজ্যে এখন আজকের দিনে ৩,০০০ মেট্রিক টন হয়। যদি আমাদের যুবরা সেই কাজে নিজেদেরকে সামিল করে সেটাকে আমরা বাড়াতে পারি, এইভাবে ছোট ছোট কাজে আমি আরো অনেকগুলো অসংখ্য অবহিত আমরা আমাদের ভারতকে যদি দেখি, এখানে যারা বয়স্ক যারা রয়েছেন, যারা বহিরাজ্যে পড়াশোনা করেছে, ভাবুন যদি কলকাতাতে যখন আপনারা পড়াশোনা করতেন ৮০ দশকে, এই কলকাতাতে মেট্রো রেলটা কোথায় থেকে এসে? জাপান থেকে এসে, জাপানের ইঞ্জিনিয়াররা এসে কলকাতা মেট্রো রেল চালু করেছিল। ২০০০ সালে দিল্লিতে মেট্রো রেল চালু হয়েছে, জাপান থেকে মেট্রো রেল আনতে হয়েছে আমাদের। আজ কিন্তু আজ এই ভারতবর্ষে
20টা শহরে মেট্রো রেল চলছে, দৌড়াচ্ছে। এই মেট্রো ভারতের যুব সমাজ, ভারতের যুব শক্তি, যাদেরকে নিয়ে আমরা বিশ্বগুরু দেখতে চাই, তাদের হাত দিয়ে তৈরি করা। আমাদের ভারতে যে সমস্ত জীবনদায়ী চলে আসছে, এবারে কারিক্রম একটু অন্য কারিক্রম থেকে ভিন্ন। এবারে যে আমাদের মন্ত্র, সেটা হচ্ছে আমরা চাই আমাদের যুব সমাজকে আত্মনির্ভর মানসিকতায়। তার জন্য দেখবেন বাইরের স্টলগুলো লাগানো হয়েছে এসএসজি গ্রুপের বা আমাদের এখানকার যারা হস্ততাঁত শিল্প বা অন্যান্য যারা গ্রুপ তৈরি করে বিভিন্ন সামগ্রী, সেগুলোকেও প্রদর্শিত করা হয়েছে। কারণ প্রধানমন্ত্রীজি আমরা সবাই এখানে জানি, যারা উপস্থিত রয়েছে, যে স্বাধীনতা 75 বছর পূর্তি উপলক্ষে দেশবাসীর জন্য তিনি একটা বক্তব্য রেখেছিলেন 2020-তে, যে ভারতের 100 বছর যখন পূর্তি হবে তখন ভারতকে আমরা বিশ্বগুরু রূপে দেখতে চাই। আমাদের ভারতেরই একজন কবি লিখেছিলেন যে ভারত আমার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে। সেটা আমরা আজ সেই রূপে রূপান্তরিত হতে আমরা দেখছি। আজকে যে আমাদের যুব সমাজ বা আমরা যারা এখানে উপস্থিত, আমরা যদি আমাদের চারপাশটাকে দেখি, আমরা যদি আমাদের ভারতটাকে দেখি, তাহলে সেই লক্ষ্য কবি যে বলছিলেন ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে, সেই রাস্তাতে ভারত এগোচ্ছে। আর সেটা সম্ভব তখনই সবাই যখন এখানে যারা আজ যুব, যারা ছাত্র ছাত্রী, সবাই যখন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্যের জন্য, দেশের জন্য নিজেদেরকে সামিল করব, তখনই সেটা সম্ভব হবে। প্রধানমন্ত্রী সেই বক্তব্যের মধ্যে বলেছিলেন আমাদের কাছে যে সমস্ত সম্পদ রয়েছে, প্রাকৃতিক সম্পদ রয়েছে বা আমাদের মানব সম্পদ, এই যে আমাদের জনসংখ্যা, এটা একটা সময় ভারতবর্ষের মানুষ বলতো এটাই আমাদের সমস্যার কারণ। কিন্তু প্রধানমন্ত্রী তার বিপরীত দিকে বলেছে এটাই আমাদের মূল শক্তি। কারণ এই জনসংখ্যার কারণে আমাদের যে বিশাল চাহিদা, বিশাল বড় বাজার, এটাকে আমাদের অর্থনৈতিক পরিবর্তন আনতে পারে। আমাদের এই জনশক্তি, যুব ভারত, আমরা ইয়ং ইন্ডিয়া বলছি, নবভারত বলছি, এই নবভারতের যে যুবরা এত সংখ্যায়, আমরা যদি এই মানব সম্পদটাকে কাজে লাগাতে পারি, আমরা যদি প্রত্যেক যুবকদের হাতে কাজের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে আমাদের ভারতকে বিশ্বগুরু বানাতে আমাদের কোনো অসুবিধা হবে না। তার জন্য কি চাই? তার জন্য ব্যবস্থা পরিবর্তন। আমাদের চাই যে ব্যবস্থা আমরা চলে আসছি, আমাদের যে কাজের পদ্ধতি, তার পরিবর্তন আমাদের এই মুহূর্তে দরকার। সেটা আমাদেরকে বিশ্বগুরু রাস্তায় নিয়ে যেতে পারে। আমাদের বিশাল চাহিদা, নিজেদের প্রতিভা বিকাশ, স্কিল, আমাদের যে আমরা ছেলেমেয়েরা যারা রয়েছে, আমরা আমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে, আপনারা জানেন এই নতুন এডুকেশন পলিসি আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এনেছে, যে আমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে আত্মনির্ভর মানসিকতায় আমরা ছেলেমেয়েদের গড়ে তোলা, এটাও আমাদের আজকে শিক্ষার একটা পার্টে দাঁড়িয়েছে। আমরা যদি আমাদের রাজ্যকে দেখি, ছোট্ট রাজ্য, কিন্তু আমাদের এখানে এত সম্পদে ভরপুর, অথচ আমরা যদি এখানে যুব যারা উপস্থিত, তার একটা বড় অংশের যুবদেরকে যদি আমরা জিজ্ঞাসা করি যে আমরা কি করতে চাই রাজ্যে, তারা অনেকেই আমার সঙ্গে একমত হবে যে মাস্টার যদি করে ছেলেটাও চায় একটা পিওনে চাকরি পেলেই জীবনটা বোধহয় সফল হবে। এই জায়গার থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা চাই যেন আমাদের ভারত যে আত্মনির্ভরের কথা বলছে, সেটা যেন আমার মধ্যে সেই আত্মনির্ভর মানসিকতা আছে, আমি যেন আমাকে নিজের পায়ে দাঁড় করতে পারি, সেই মানসিকতা নিয়ে আজকে আমাদের এগোতে হবে। আমরা আমাদের রাজ্যে যদি প্রাকৃতিক যে চারিদিকটা যদি দেখি, সম্পদটা যদি দেখি, আমাদের রাজ্যে 1 লক্ষ মেট্রিক টন আজকে যদি রাবার উৎপন্ন হয়, অথচ আমার রাজ্যে অধিক সংখ্যক ছেলেমেয়েরা জানে না তাকে রেলওয়ে স্টেশন কি করা যেতে পারে। এই 1 লক্ষ যে রাবার তৈরি হয়, যার বাজার মূল্য হয় 1300 কোটি টাকা, সেটাকে শুধুমাত্র ভ্যালুয়েশন করলে, শুধু একটু আপগ্রেড করলে আমরা 200 কোটি টাকা বেশি পেতে পারি। কারণ আজকের দিনে যে বাজার মূল্য 160 থেকে 65 টাকা, আমরা সেই জায়গায় 100 কোটি টাকা বিক্রি করছি। এই যে ডিফারেন্স মানিটা, এটা আমাদের মধ্যে আসতে পারে। তার জন্য আজ আমাদের শিক্ষিত যুব যারা, তারাও কিন্তু সেই কাজে এগোতে হবে। আর শুধু এটা শুধু নয়, আমরা ভারতের যে ব্যবহারিত যে আগরবাতি ব্যবহার করি, সেটা পরিসংখ্যানটা কত যায়? আমাদের 34,000 মেট্রিক টন ভারতে আগরবাতি ব্যবহার করা হয়। দেখুন, আগরবাতি এরকম একটা উৎপাদন যে হিন্দুরা ব্যবহার করে, মুসলমানরা, খ্রিস্টানরা, ইসে সবাই ব্যবহার করে, জন্মতে ব্যবহার করে, মৃত্যুতে ব্যবহার করে। কোথায় থেকে আছে? ভিয়েতনাম থেকে আসে। কেন আসবে? এটা তো কোনো গবেষণা কেন্দ্র বা রকেট সায়েন্স না, শুধু ওই মানসিকতা যে আমরা কিছু করতে পারি। আমাদের রাজ্যে এখন আজকের দিনে 3,000 মেট্রিক টন হয়। যদি আমাদের যুবরা সেই কাজে নিজেদেরকে সামিল করে
সেটাকে আমরা বাড়াতে পারি। এইভাবে ছোট ছোট কাজে আমি আরো অনেকগুলো অসংখ্য অগণিত আমরা আমাদের ভারতকে যদি দেখি, এখানে যারা বয়স্ক যারা রয়েছেন, যারা বহিরাজ্যে পড়াশোনা করেছে, ভাবুন যদি কলকাতাতে যখন আপনারা পড়াশোনা করতেন 80-র দশকে, এই কলকাতাতে মেট্রো রেলটা কোথায় থেকে এসে? জাপান থেকে এসে, জাপানের ইঞ্জিনিয়াররা এসে কলকাতা মেট্রো রেল চালু করেছিল। 2000 সালে দিল্লিতে মেট্রো রেল চালু হয়েছে, জাপান থেকে মেট্রো রেল আনতে হয়েছে আমাদের। আজ কিন্তু আনতে হবে। আজ এই ভারতবর্ষে 20টা শহরে মেট্রো রেল চলছে, দৌড়াচ্ছে। এই মেট্রো ভারতের যুব সমাজ, ভারতের যুব শক্তি, যাদেরকে নিয়ে আমরা বিশ্বগুরু দেখতে চাই, তাদের হাত দিয়ে তৈরি করা। আমাদের ভারতে যে সমস্ত জীবনদায়ী চলে আসছে, এবারে কার্যক্রম একটু অন্য কার্যক্রম থেকে ভিন্ন। এবারে যে আমাদের মন্ত্র, সেটা হচ্ছে আমরা চাই আমাদের যুব সমাজকে আত্মনির্ভর মানসিকতায়। তার জন্য দেখবেন বাইরের স্টলগুলো লাগানো হয়েছে এসএসজি গ্রুপে, বা আমাদের এখানকার যারা হস্ততাঁত শিল্প বা অন্যান্য যারা গ্রুপ তৈরি করে বিভিন্ন সামগ্রী, সেগুলোকেও প্রদর্শিত করা হয়েছে। কারণ প্রধানমন্ত্রীজি আমরা সবাই এখানে জানি, যারা উপস্থিত রয়েছে, যে স্বাধীনতা 75 বছর পূর্তি উপলক্ষে দেশবাসীর জন্য তিনি একটা বক্তব্য রেখেছিলেন 2020-তে, যে ভারতের 100 বছর যখন পূর্তি হবে তখন ভারতকে আমরা বিশ্বগুরু রূপে দেখতে চাই। আমাদের ভারতেরই একজন কবি লিখেছিলেন যে ভারত আমার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে। সেটা আমরা আজ সেই রূপে রূপান্তরিত হতে আমরা দেখছি। আজকের যে আমাদের যুব সমাজ বা আমরা যারা এখানে উপস্থিত, আমরা যদি আমাদের চারপাশটাকে দেখি, আমরা যদি আমাদের ভারতটাকে দেখি, তাহলে সেই লক্ষ্য কবি যে বলছিলেন ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে, সেই রাস্তাতে ভারত এগোচ্ছে। আর সেটা সম্ভব তখনই সবাই যখন এখানে যারা আজ যুব, যারা ছাত্র ছাত্রী, সবাই যখন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্যের জন্য, দেশের জন্য নিজেদেরকে সামিল করবো, তখনই সেটা সম্ভব হবে। প্রধানমন্ত্রী সেই বক্তব্যের মধ্যে বলেছিলেন, আমাদের কাছে যে সমস্ত সম্পদ রয়েছে, প্রাকৃতিক সম্পদ রয়েছে বা আমাদের মানব সম্পদ, এই যে আমাদের জনসংখ্যা, এটা একটা সময় ভারতবর্ষে মানুষ বলতো এটাই আমাদের সমস্যার কারণ। কিন্তু প্রধানমন্ত্রী তার বিপরীত দিকে বলেছে এটাই আমাদের মূল শক্তি। কারণ এই জনসংখ্যার কারণে আমাদের যে বিশাল চাহিদা, বিশাল বড় বাজার, এটাকে আমাদের অর্থনৈতিক পরিবর্তন আনতে পারে। আমাদের এই জনশক্তি, যুব ভারত, আমরা ইয়ং ইন্ডিয়া বলছি, নবভারত বলছি, এই নবভারতের যে যুবরা এত সংখ্যায়, আমরা যদি এই মানব সম্পদটাকে কাজে লাগাতে পারি, আমরা যদি প্রত্যেক যুবকদের হাতে কাজের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে আমাদের ভারতকে বিশ্বগুরু বানাতে আমাদের কোনো অসুবিধা হবে না। তার জন্য কি চাই? তার জন্য ব্যবস্থা পরিবর্তন। আমাদের চাই যে ব্যবস্থায় আমরা চলে আসছি, আমাদের যে কাজের পদ্ধতি, তার পরিবর্তন আমাদের এই মুহূর্তে দরকার। সেটা আমাদেরকে বিশ্বগুরু রাস্তায় নিয়ে যেতে পারে। আমাদের বিশাল চাহিদা, নিজেদের প্রতিভা বিকাশ, স্কিল, আমাদের যে আমরা ছেলেমেয়েরা যারা রয়েছে, আমরা আমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে, আপনারা জানেন এই নতুন এডুকেশন পলিসি আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এনেছে, যে আমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে আত্মনির্ভর মানসিকতায় আমরা ছেলেমেয়েদেরকে গড়ে তোলা, এটাও আমাদের আজকে শিক্ষার একটা পার্টে দাঁড়িয়েছে। আমরা যদি আমাদের রাজ্যকে দেখি, ছোট্ট রাজ্য, কিন্তু আমাদের এখানে এত সম্পদে ভরপুর, অথচ আমরা যদি এখানে যুব যারা উপস্থিত, তার একটা বড় অংশের যুবদেরকে যদি আমরা জিজ্ঞাসা করি যে আমরা কি করতে চাই রাজ্যে, তারা অনেকেই আমার সঙ্গে একমত হবে যে মাস্টার যদি করে ছেলেটাও চায় একটা পিওরে চাকরি পেলেই জীবনটা পুরো সফল হবে। এই জায়গার থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা চাই যেন আমাদের ভারত যে আত্মনির্ভরের কথা বলছে, সেটা যেন আমার মধ্যে সেই আত্মনির্ভর মানসিকতা আছে, আমি যেন আমাকে নিজের পায়ে দাঁড় করতে পারি, সেই মানসিকতা নিয়ে আজকে আমাদের এগোতে হবে। আমরা আমাদের রাজ্যে যদি প্রাকৃতিক যে চারিদিকটা যদি দেখি, সম্পদটা যদি দেখি, আমাদের রাজ্যে 1 লক্ষ মেট্রিক টন আজকের দিনে রাবার উৎপন্ন হয়, অথচ আমার রাজ্যে অধিক সংখ্যক ছেলেমেয়েরা জানে না তাকে ভ্যালু এডিশন কি করা যেতে পারে। এই 1 লক্ষ যে রাবার তৈরি হয়, যার বাজার মূল্য হয় 1300 কোটি টাকা, সেটাকে শুধুমাত্র ভ্যালু এডিশন করলে, শুধু একটু আপগ্রেড করলে আমরা 200 কোটি টাকা বেশি পেতে পারি। কারণ আজকের দিনে যে বাজার মূল্য 160 থেকে 65 টাকা, আমরা সে জায়গায় 120 টাকায় বিক্রি করছি। এই যে ডিফারেন্স মানিটা, এটা আমাদের মধ্যে আসতে পারে। তার জন্য আজ
আমাদের শিক্ষিত যুব যারা তারাও কিন্তু সেই কাজে এগিয়ে হবে। আর শুধু এটা শুধু নয়, আমরা ভারতের যে ব্যবহৃত যে আগরবাতি ব্যবহার করি সেটা পরিসংখ্যানটা কত যায়, আমাদের 34,000 মেট্রিক টন ভারতে আগরবাতি ব্যবহার করা হয়। দেখুন আগরবাতি এরকম একটা উৎপাদন যে হিন্দুরা ব্যবহার করে, মুসলমানরা, খ্রিস্টানরা, ইসরায়েল সবাই ব্যবহার করে, জন্মতে ব্যবহার করে, মৃত্যুতে ব্যবহার করে। কোথায় থেকে আছে? ভিয়েতনাম থেকে আসে। কেন আসবে? এটাতে কোনো গবেষণা কেন্দ্র বা রকেট সায়েন্স না, শুধু ওই মানসিকতা যে আমরা কিছু করতে পারি। আমাদের রাজ্যে এখন আজকের দিনে 3,000 মেট্রিক টন হয়। যদি আমাদের যুবরা সেই কাজে নিজেদেরকে সামিল করে সেটাকে আমরা বাড়াতে পারি, এইভাবে ছোট ছোট কাজে আমি আরো অনেকগুলো অসংখ্য অগণিত আমরা আমাদের ভারতকে যদি দেখি, এখানে যারা বয়স্ক যারা রয়েছেন, যারা বহিরাজ্যে পড়াশোনা করেছে, ভাবুন যদি কলকাতাতে যখন আপনারা পড়াশোনা করতেন 80-র দশকে, এই কলকাতাতে মেট্রো রেলটা কোথায় থেকে এসে? জাপান থেকে এসে, জাপানের ইঞ্জিনিয়াররা এসে কলকাতা মেট্রো রেল চালু করেছিল। 2000 সালে দিল্লিতে মেট্রো রেল চালু হয়েছে, জাপান থেকে মেট্রো রেল আনতে হয়েছে। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। বিশ্রামগঞ্জ শচীন দেববর্মার স্মৃতি কলাক্ষেত্রে মঙ্গলবার দুপুর 12টায় অনুষ্ঠিত হলো সিপাহীজলা জেলা যুব ক্রীড়া বিষয়ক দপ্তরের উদ্যোগে জেলা ভিত্তিক যুব উৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়। তাছাড়াও অন্যান্যদের মধ্যে ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা সরকার দেব সহ জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। এদিনে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, রাজ্যের যুব সমাজকে নেশার হাত থেকে রক্ষা করতে হলে সমস্ত যুবক যুবতীদের বিভিন্নভাবে তাদের খেলার মনোপযোগী করে তুলতে হবে। সর্বদা তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অভিভাবক থেকে শুরু করে সমাজের সমস্ত সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। এবারে কারিকুলাম একটু অন্য কারিকুলাম থেকে ভিন্ন। এবারে যে আমাদের মন্ত্র সেটা হচ্ছে, আমরা চাই আমাদের যুব সমাজকে আত্মনির্ভর মানসিকতায়। তার জন্য দেখবেন বাইরের স্টলগুলো লাগানো হয়েছে এসএসজি গ্রুপে বা আমাদের এখানকার যারা হস্তচার শিল্প বা অন্যান্য যারা গ্রুপ তৈরি করে বিভিন্ন সামগ্রী, সেগুলোকেও প্রদর্শিত করা হয়েছে। কারণ প্রধানমন্ত্রীজি আমরা সবাই এখানে জানি যারা উপস্থিত রয়েছে যে স্বাধীনতা 75 বছর পূর্তি উপলক্ষে দেশবাসীর জন্য তিনি একটা বক্তব্য রেখেছিলেন 2020-তে, যে ভারতের 100 বছর যখন পূর্তি হবে তখন ভারতকে আমরা বিশ্বগুরু রূপে দেখতে চাই। আমাদের ভারতেরই একজন কবি লিখেছিলেন, ভারত আমার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে। সেটা আমরা আজ সেই রূপে রূপান্তরিত হতে আমরা দেখছি। আজকের যে আমাদের যুব সমাজ বা আমরা যারা এখানে উপস্থিত, আমরা যদি আমাদের চারপাশটাকে দেখি, আমরা যদি আমাদের ভারতটাকে দেখি, তাহলে সেই লক্ষ্য কবি যে বলছিলেন ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে, সেই রাস্তাতে ভারত এগোচ্ছে। আর সেটা সম্ভব তখনই সবাই যখন এখানে যারা যুব যারা ছাত্র ছাত্রী সবাই যখন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্যের জন্য, দেশের জন্য নিজেদেরকে সামিল করবো, তখনই সেটা সম্ভব হবে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। বিশ্রামগঞ্জ শচীন দেববর্মার স্মৃতি কলাক্ষেত্রে মঙ্গলবার দুপুর 12টায় অনুষ্ঠিত হলো সিপাহীজলা জেলা যুব ক্রীড়া বিষয়ক দপ্তরের উদ্যোগে জেলা ভিত্তিক যুব উৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়। তাছাড়াও অন্যান্যদের মধ্যে ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা সরকার দেব সহ জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। এদিনে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, রাজ্যের যুব সমাজকে নেশার হাত থেকে রক্ষা করতে হলে সমস্ত যুবক যুবতীদের বিভিন্নভাবে তাদের খেলার মনোপযোগী করে তুলতে হবে। সর্বদা তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অভিভাবক থেকে শুরু করে সমাজের সমস্ত সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। এবারে কারিকুলাম একটু অন্য কারিকুলাম থেকে ভিন্ন। এবারে যে আমাদের মন্ত্র সেটা হচ্ছে, আমরা চাই আমাদের যুব সমাজকে আত্মনির্ভর মানসিকতায়।
তার জন্য দেখবেন বাইরের স্টলগুলো লাগানো হয়েছে এসএসজি গ্রুপে বা আমাদের এখানকার যারা হস্তচার শিল্প বা অন্যান্য যারা গ্রুপ তৈরি করে বিভিন্ন সামগ্রী সেগুলোকেও প্রদর্শিত করা হয়েছে। কারণ প্রধানমন্ত্রীজি আমরা সবাই এখানে জানি যারা উপস্থিত রয়েছে যে স্বাধীনতা 75 বছর পূর্তি উপলক্ষে দেশবাসীর জন্য তিনি একটা বক্তব্য রেখেছিলেন 2020-তে যে ভারতের 100 বছর যখন পূর্তি হবে তখন ভারতকে আমরা বিশ্বগুরু রূপে দেখতে চাই। আমাদের ভারতেরই একজন কবি লিখেছিলেন ভারত আমার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে, সেটা আমরা আজ সেই রূপে রূপান্তরিত হতে আমরা দেখছি। আজকের যে আমাদের যুব সমাজ বা আমরা যারা এখানে উপস্থিত, আমরা যদি আমাদের চারপাশটাকে দেখি, আমরা যদি আমাদের ভারতটাকে দেখি, তাহলে সেই লক্ষ্য কবি যে বলছিলেন ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে, সেই রাস্তাতে ভারত এগোচ্ছে। আর সেটা সম্ভব তখনই সবাই যখন এখানে যারা আজ যুব যারা ছাত্র ছাত্রী সবাই যখন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্যের জন্য দেশের জন্য নিজেদেরকে সামিল করবো, তখনই সেটা সম্ভব হবে। রিপোর্ট ত্রিপুরা নিউজ। রাজ্যে ইন্টারলকিউটার একে মিশ্রা সাক্ষাৎ করলেন প্রদ্যোৎ কিশোর। আরো একবার গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে সুর চড়াল করল মথা। অবশেষে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে ত্রিপুরায় আসলেন ভারত সরকারের মধ্যস্থতাকারী বা ইন্টারলকিউটার একে মিশ্রা। রাজ্যে অবস্থানকালে ভারত সরকারের প্রতিনিধি ত্রিপুরা রাজ্যের বা সার্বিক বিষয় নিয়ে বিভিন্ন প্রকারের রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সামাজিক ব্যক্তিত্বদের সাথে মত বিনিময় করেছেন। এরই অঙ্গ হিসাবে অরুন্ধতী নগরের পুলিশ লাইনে মধ্যস্থতাকারী একে মিশ্রার সাথে সাক্ষাৎ করেন প্রদ্যোৎ কিশোর মানিক্যের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ে মথার প্রতিনিধি দল উপস্থিত হন। প্রদ্যোৎ কিশোর ছাড়াও নিমেশ দেববর্মা, মেবার কুমার জমাতিয়া প্রমুখদের উপস্থিতিতে আজকের এই আলোচনা আগামী দিনে মথার দৃষ্টিকোণ থেকে কতটুকু ইতিবাচক হয় তাই দেখার বিষয়। এদিকে একে মিশ্রার সাথে সাক্ষাৎ করে বেরিয়ে যাবার মুখে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে প্রদ্যোৎ কিশোর মানিক্য বাহাদুর দাবি করেন প্রতিশ্রুতি মতো সাধারণ জনজাতিদের স্বার্থ সংশ্লিষ্ট গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিতেই সরব হয়েছে দল। তিনি আরো দাবি করেন দলের তরফ থেকে সকল বিষয়ে মিশ্রা সাহেবকে জানিয়ে দেওয়া হয়েছে। এখন পরবর্তী সময়ে ভারত সরকার সবকিছু বিচার বিশ্লেষণ করে কি সিদ্ধান্ত গ্রহণ করে তার উপর সবকিছু নির্ভর করবে। পাশাপাশি প্রদ্যোৎ কিশোর এটাও দাবি করেছেন গ্রেটার ল্যান্ড সহ গ্রেটার ত্রিপুরাল্যান্ড সহ সাংবিধানিক যে দাবিগুলো রয়েছে সবটাই সংবিধানের অন্তর্গত। हमने अपना जो बात रखना था हमने रख दिया उनके सामने। हमने अपने इशू में कोई डिमांड को भी डाइल्यूट नहीं किया है। जो हमारा पुराना इशू है वही इशू हमने रखा है सामने ग्रेटर त्रिपुरालैंड। अब गवर्नमेंट ऑफ इंडिया को कम बैक करना है कि उनके व्यू में हमारे त्रिपुरा का भविष्य के लिए क्या सोल्यूशन वो रख सकते हैं। तो हमने अपना पॉइंट रख दिया है, उन्होंने सुना है। अब उनके बॉल उनके कोर्ट में। वो क्या बोला मिस्टर सर? वो जो भी बोलेंगे राइटिंग में देंगे, आप उनसे पूछिए उसने क्या बोला। लेकिन हमने जो भी बोला है अपने कम्युनिटी के लिए बोला है, अपने बारे एक डिमांड नहीं किया, कम्युनिटी के बारे में। Sir, as you said, the Greater Tirupuraland, and you have also raised the issue of constitutional solution. What type of constitutional solution would be good for this? We have asked, according to us, a separate administration and a demand for Greater Tirupuraland is the final solution. And we have put that point across to him very clearly, and we have given our reasons. If the government of India has a better idea, then they should come back to us with a better idea in writing, and we will consider it. We are not unconsiderable people. But the fact is that much like any community which has been deprived for such a long time, it is our point of view to put up our demand which is within the constitution, and a demand for Greater Tirupuraland is very much within the constitution of India. So two issues, one is the Kokborok issue, has that been raised, and another is language is inherent to our demand. When Pakistan tried to impose Urdu language to the people of East Pakistan, the Bhasha Andolan started, and that's why Pakistan also broke up into two pieces and Bangladesh was created. So it is in the people should understand that language can be dominated, and it is Koktipsa, Kaubru or Borok, what it is. It is a language of the indigenous people, and language should be respected, and a script and a demand script should also be respected.
and about the direct fund to the TTA. It's all within the demand of Greater Tripura. Anything they've demanded, everything comes under the demand of Greater Tripura. We don't want to piecemeal. Demand is very much constitution. We have put up a point. Now it is up for the government of India to react and to honor what we are saying, and also to acknowledge that the indigenous people of Tripura haven't been treated with equal representation or equal status. Bureau Report, Tripura News. নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। বিশ্রামগঞ্জ শচীন দেববর্মার স্মৃতি কলাক্ষেত্রে মঙ্গলবার দুপুর 12টায় অনুষ্ঠিত হলো সিপাহীজলা জেলা যুব ক্রীড়া বিষয়ক দপ্তরের উদ্যোগে জেলা ভিত্তিক যুব উৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়। তাছাড়াও অন্যান্যদের মধ্যে ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা সরকার দেব সহ জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। এদিনে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, রাজ্যের যুব সমাজকে নেশার হাত থেকে রক্ষা করতে হলে সমস্ত যুবক যুবতীদের বিভিন্নভাবে তাদের খেলার মনোপযোগী করে তুলতে হবে। সর্বদা তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অভিভাবক থেকে শুরু করে সমাজের সমস্ত সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। চলে আসছে এবারের কার্যক্রম একটু অন্য কার্যক্রম থেকে ভিন্ন। এবারের যে আমাদের মন্ত্র সেটা হচ্ছে, আমরা চাই আমাদের যুব সমাজকে আত্মনির্ভর মানসিকতায়। তার জন্য দেখবেন বাইরের স্টলগুলো লাগানো হয়।
পেট্রোল ডিজেল সহ কেরোসিনের মজুদ গড়ে তোলার জন্য শেকের কোটে চলছে বিশেষ প্রকল্পের কাজ। সংশ্লিষ্ট প্রকল্পের কাজের অগ্রগতির বিষয়ে আজ মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক। ত্রিপুরা রাজ্যে প্রতি বছরই বিশেষ করে বর্ষার সময় রাস্তাঘাটের সমস্যার কারণে জ্বালানি তেলের একটা সংকট তৈরি হয়। অতীতে দেখা গেছে এই সংকটের ফলে উদ্ভূত সমস্যা গোটা রাজ্যের আর্থসামাজিক ব্যবস্থাকে দারুণভাবে প্রভাবিত করেছে। এই বিষয়কে মাথায় রেখে বিগত 2022 সাল থেকে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা সন্নিকটে শেকের কোটে প্রায় 500 কোটি টাকার উপরে আর্থিক ব্যয়ে জ্বালানি তেল সঞ্চয় করার এক প্রকল্পের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট প্রকল্পের কাজ অনেক দূর এগিয়ে গেছে। আজ IOCL এর শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে এবং রাজ্যের খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে সংশ্লিষ্ট বিষয়ে এক উচ্চ পর্যায়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে গোটা প্রকল্পের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তর আলোচনা করা হয়। সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ মাধ্যমকে অবগত করতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী দাবি করেন, এই প্রকল্পে বাস্তবায়িত করতে গিয়ে বেশ কিছু সমস্যা রয়েছে, যেগুলো সমাধান করে আগামী 2025 সালের মধ্যে সংশ্লিষ্ট প্রকল্পের পথ চলা শুরু হবে বলে মন্ত্রী আশাবাদী। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তাদের অফিসিয়াল হাই অফিসিয়াল এখানে এসছে। আমাদের শেকের কোটে যে ইন্ডিয়ান অয়েলের একটা বড় প্রজেক্ট হচ্ছে, যেখানে পেট্রোল, ডিজেল এবং কেরোসিনের স্টক থাকবে, এবং গত 22 সালে আমাদের 2022 সালে তার কাজ শুরু হয়। প্রায় 500 কোটি টাকার উপরের প্রজেক্ট এবং প্রায় 85 একর এরিয়ার মধ্যে সেই প্রজেক্টটা তৈরি হচ্ছে। এটা যখন সম্পন্ন হবে, আমাদের রাজ্যে বর্তমানে যেটা ধর্মনগরে সেখানে ডিপোটা রয়েছে, সেই ডিপোটা আমাদের এখানে শিফট হবে শেকের কোটে। এবং আমরা এই ডিজেল, পেট্রোল, কেরোসিন এই সমস্ত ক্ষেত্রে যে মজুদ, সেই মজুদটা আমরা সঠিকভাবে করতে পারবো। এবং IOCL এর এমন একটা ইচ্ছা রয়েছে যে আগামী দিনে পার্শ্ববর্তী বাংলাদেশেও যেন আমরা সেটাকে এক্সপোর্ট করতে পারি। তো সেটা মাথায় রেখে কাজ শুরু হয়েছে। প্রায় 30%-এর উপর কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু কিছু সমস্যা রয়েছে রাস্তাঘাট নিয়ে, ল্যান্ড অ্যাকুইজিশন, রাস্তার নতুন তৈরি করা, PWD কে বলা হয়েছে তৈরি করার জন্য, ফিনান্সিয়াল ব্যাপার নিয়ে কিছু সমস্যার ব্যাপার রয়েছে। সেই বিষয়গুলো নিয়ে এবং কত তাড়াতাড়ি এই প্রজেক্টটাকে সম্পূর্ণ করা যায়, যাতে আমাদের বিভিন্ন সময় আপনারা দেখেন যে বর্ষার সিজনে বিশেষ করে আমাদের রাস্তাঘাটের যে প্রাকৃতিক যে গোলযোগ হয়, তাতে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হয়ে যায়, এবং তার জন্যে সঠিক সময়ে পেট্রোল, ডিজেল এই জিনিসগুলো আসতে অসুবিধা হয়, এবং এতে করে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি হয়, মানুষের মধ্যে একটা হয়রানির মানুষকে শিকার হতে হয়। তো তার থেকে মানুষকে, রাজ্যের জনগণকে দূর করার জন্যে আমাদের এখানে এই যে ডিপোটা তৈরি হচ্ছে, সাফিসিয়েন্ট স্টক থাকবে এবং মানুষের যে হয়রানি সেটাও দূর করা যাবে। তো এই বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা হয়েছে। আমাদের কাজ গতিতে চলছে পুরো মাত্রায়। অফিসিয়ালরা সেখানে সরজমিনে পরিদর্শন করবেন, এবং আগামী দিনে আমরা মুখ্যমন্ত্রী লেভেলে এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রক, পেট্রোলিয়াম মন্ত্রকের যৌথ সহযোগিতায় আমাদের এই প্রজেক্টটাকে আমরা সম্পন্ন করব। যে সমস্ত ড্রব্যাকসগুলো বা আমাদের শর্টফলগুলো রয়েছে, সেই শর্টফলগুলো আমরা অচিরেই দূর করে আগামী 25 সালের মধ্যে এই প্রজেক্টটা সম্পূর্ণ হবে। যদিও IOCL চাইছে 25-এর আগেই এই প্রজেক্টটাকে সম্পূর্ণ করতে। তো আমরা আশাবাদী এই প্রজেক্টটা সঠিক সময়ে সম্পন্ন হবে, এবং এতে করে ডিজেল, পেট্রোল, কেরোসিন যে মজুদ, সেই ক্ষেত্রে রাজ্যের মানুষ একটা বিশাল উপকৃত হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। পেট্রোল, ডিজেল সহ কেরোসিনের মজুদ গড়ে তোলার জন্য শেকের কোটে চলছে বিশেষ প্রকল্পের কাজ। সংশ্লিষ্ট প্রকল্পের কাজের অগ্রগতির বিষয়ে আজ মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক। ত্রিপুরা রাজ্যে প্রতি বছরই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার দাবিতে পঞ্চায়েত ঘেরাও এবং ডেপুটেশন প্রদান করে চা বাগানের শ্রমিকরা।
উল্লেখ্য কমলাসাগর বিধানসভার অন্তর্গত শেখেরকোট মালাবতী চা বাগানের শ্রমিক হিসাবে দীর্ঘ অনেক বছর ধরে কাজ করে আসছে 20 থেকে 25 পরিবার। এরই মধ্যে চা বাগানের সমস্ত শ্রমিক পরিবারের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আসে, এমনকি ঘর তৈরি করার জন্য প্রথম কিস্তিতে তাদের অ্যাকাউন্টে টাকাও আসে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে শ্রমিকদেরকে ঘর তুলতে বাধা দান করা হয় এবং দীর্ঘদিন ধরে চা বাগানের শ্রমিকরা এই সমস্যার ভুক্তভোগী ছিল। অবশেষে মঙ্গলবার দুপুরে চা বাগানের শ্রমিক প্রতিটি শ্রমিক পরিবারের পুরুষ মহিলা মিলে শেখেরকোট গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে ঘর পাওয়ার দাবিতে ডেপুটেশন প্রদান করে। শ্রমিকরাও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন তাদের ঘর পাওয়ার সমস্যা যদি সমাধান না করা হয় তাহলে তারা আগামী দিনে জেলা শাসকের দ্বারস্থ হবেন। বাগানের তো জায়গা টাকার ভিতরে সরকার সব কাজ করতে পারে, আমরা শ্রমিকের 21টা ঘর হয় না, তারপরে কিছু কিছু জায়গা বাইরের লোকের মানে কাগজ ছাড়ে আমরা বাগানের জায়গাতে অনেক কিছু লোক কাগজ ছাড়া ঘর হয়ে যায়, আমরা কিন্তু অনেকের আবার কাগজ ছাড়া ঘর হয়ে। এখন আপনার সমস্যাটা কি? আমরা ঘরটি হয়ে যেত, আর আমরা বাগানের সমস্যাটা হলে আমরা ঘর জর্জা বা আমরা জায়গা বাসা সরকার দিয়া দোক, আমরা যে আমরা সমস্যা রেজাল্ট শেষ না হইলে যেন সরকারি হোক কোনো প্রতিষ্ঠান কোনো কাজ করতে পারত। আমার উদ্দেশ্য আপনারা এইখানে পঞ্চায়েতে যাইছেন, তারা কি কইছে? তারা কইছে আমরা কিছু বিজু সাহেবের লোকের কথা কয়ে ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। প্রধানমন্ত্রী আবাস
পানীয়জলের সমস্যায় ভুগছেন আজও প্রত্যন্তের জনসাধারণ। আজ পৌঁছায়নি জল জীবন মিশনের পানীয় জল। ঘটনা মান্দায় আরডি ব্লকের অন্তর্গত দক্ষিণ রামচন্দ্রনগর পাত্রাই সেনাপতি এলাকায়। দীর্ঘদিন ধরে মাইলের পর মাইল পায়ে হেঁটে কাঁধে ভার করে জল এনে পানীয় জলের যোগান দিয়ে যাচ্ছে। প্রায় বছর খানেক আগে একটি পানীয় জলের পাম্প করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। স্থানীয়দের অভিযোগ কাজ অসম্পূর্ণ করেই ফেলে রেখেছে পাম্পটি। বর্তমান সময়ে পানীয় জলের কঠোর সমস্যায় ভুগছেন মানুষ। স্থানীয়রা পাম্পটি কাজ সম্পূর্ণ করে চালু করার দাবি জানান সংশ্লিষ্ট দপ্তরের নিকট। সাপ্লাইগুলো এটা বয়স ছিল কই মাস হয়েছে? এক বছর পরে গেছে তো সাপ্লাই দিয়ে গেছে না। হ্যাঁ আধা মডার্ন করে দিয়ে গেছে কি জঙ্গল একবার ছেড়ে দিয়েছি ছেলে করে ওই নাকি আমরা এখানে চলে উঠে না। এবার তো জল পাই এখানে এখন। ও এটি এখনো পর্যন্ত চালু হয়েছে না। হ্যাঁ এখন আপনারা এভাবে কাণ্ড করে জল পান করতেছেন দূরে থেকে আয় না এভাবে জল তুলে খাওয়ানো অনেক বছর হয়ে গেছে গা। তো আমার যদি অবশ্যই দূরে হয়ে থাকে ওই আমার বাড়ির লোকের মানুষের জিগাইতে পারে আমি জল তুলে খাওয়ানো লাগে। পরের মতন কাজ করতে পারি না, ওই মোটর টটর কিনতে পারি না। পরে তো মোটর কিনিয়া বাড়িতে জল আনে, আমার তো আনতে পারি না। কি করেন আপনারা তো ঘরের পাশে ওয়াটার সাপ্লাই, এই বিষয়টা নিয়ে বর্তমান সরকারকে কি বলবেন তাড়াতাড়ি যাতে চালু করার জন্য? সরকার সময় জল পাওয়া যাবে, জল পাওয়া যায় কি করার কথা এখন আমার তো কোনো জানি না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুর টাউন হলে প্রধানমন্ত্রী ফ্ল্যাগশিপ বিষয় নিয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। উপস্থিত ছিলেন উদয়পুরের পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার, অতিরিক্ত জেলা শাসক পঙ্কজ চক্রবর্তী সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। এটা গেল ব্যাংকিং ফ্রডের একটা প্যাটার্ন। আরেকটা যেটা আমরা জেনারেলি যে ব্যাংকিং সাইবার বুলিং, এটাকে ইংলিশে সাইবার বুলিং বলা হয়। সাইবার বুলিং বলতে আমরা কি বুঝি? সাপোজ আপনাদের কি এরকম উদয়পুরে এরকম অনেক কেস আছে যেখানে আমরা দেখেছি যে ছেলে মেয়েদের যারা উঠতি বয়সের ছেলে মেয়েরা ওদেরকে কোনো না কোনো আননোন নাম্বার থেকে কল করা হচ্ছে। আননোন নাম্বার থেকে কল করে বলা হচ্ছে যে পার্সোনাল বা প্রাইভেট ভিডিও চ্যাটিং করা হচ্ছে বা এমন কিছু মেসেজিং করা হচ্ছে যেটা ওরা পরবর্তীকালে যদি অন্য কেউ থার্ড পার্টি জানে সেটা হয়তো তার সম্মানের ক্ষেত্রে হানিকারক হতে পারে। সাপোজ এমন কোনো ভিডিও রেকর্ডিং করলো সেই ছেলেটার মেয়েটার সঙ্গে বা মেয়েটা ছেলেটার সঙ্গে, যেটা কিনা পরবর্তীকালে তাকে থ্রেট করা হচ্ছে যে এই ভিডিওটা তোমার আমার কাছে রেকর্ডেড আছে, আমি এটাকে অনলাইনে ভাইরাল করে দেবো যাতে তুমি আর কাউকে মুখ দেখাতে পারবে না। এবার সে আস্তে আস্তে প্যানিক করা আরম্ভ করলো যে না আমার ভিডিওটা তুমি দেখিও না কাউকে, বা তুমি বলো আমি সবকিছু করতে রাজি আছি। তখন দেখা গেল যে সে তার কাছে কোনো মোটা অ্যামাউন্টের টাকা ডিমান্ড করছে, যে টাকাটা না দিলে আমি তোমার এই ভিডিওটা বা এই চ্যাটটা ভাইরাল করে দেবো।
25শে ডিসেম্বর জনজাতি সুরক্ষা মঞ্চ নামে একটি সংগঠন আন্দোলনের ডাক দিয়েছে, তার তীব্র সমালোচনা করে সাংবাদিক সম্মেলন করলেন কংগ্রেস বিধায়ক সুদেব রায় বর্মন। লোকসভায় এথিক্স কমিটি যদি মহুয়া মিত্রকে বাদ দিতে পারে, তাহলে ত্রিপুরা বিধানসভার এথিক্স কমিটি এখনো কেন যাদবলাল ইস্যুতে চুপ কেন? প্রশ্ন বিধায়ক সুদীপ রায় বর্মনের। একটা এথিক্স কমিটি বলে একটা কমিটি রয়েছে বিধানসভায়, এবং আমরা লোকসভাতেও সেই এথিক্স কমিটির নাম শুনেছি, যেখানে এথিক্স কমিটিতে মহুয়া মৈত্রের একটা বিষয় খুব চটজলদি উঠলো এবং সেখানে ওরা ডিসিশন নিয়ে ওনার সংসদ পদ খারিজের আবেদন জানিয়েছেন। কিন্তু আমাদের রাজ্য একটা ঘটনা ঘটেছিল বিধানসভায়, কিন্তু সেই ঘটনাটাকেও এথিক্স কমিটিতে পাঠানো হয়। আমাদের রাজ্য বিধানসভার এথিক্স কমিটি কি করছেন, কি পদক্ষেপ নিল এখনো পর্যন্ত যাদবলাল নাথ ইস্যুতে? এরা আনএথিক্যাল বলে এথিক্স নেই, এরা আনএথিক্যাল ক্রিয়াকর্মে মদত যোগায়। কাজে এই আইন আমাদের জন্য প্রযোজ্য না, বিরোধীদের জন্য প্রযোজ্য। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স বিরোধীদের জন্য প্রযোজ্য, শাসক গোষ্ঠীর জন্য প্রযোজ্য না। কাজেই এদের কাছ থেকে এথিক্যাল কথাবার্তা আমরা আশা করব এই প্রত্যাশা আমরা রাখি না। এভরিথিং স্পেশাল স্ট্যাটাস টু প্রোটেক্ট দ্য রাইটস in the state, নর্থ ইস্টার্নের বললাম না 371 A B C D E F G H I অব্দি চলে যাচ্ছে, 371 K আমরা ত্রিপুরার জন্য আমরা পেতে পারি, তার ব্যবস্থা করা। ককবরক ভাষা, তার লিপি নিয়ে একটা বিতর্ক নতুন করে দানা বেঁধেছে, দেবনাগরী স্ক্রিপ্ট শাসক গোষ্ঠী চাইছে। আমাদের লং স্ট্যান্ডিং আমাদের ডিমান্ড রোমান স্ক্রিপ্ট, এটা যেন তাদের যে লিপি সেটা যেন ফাইনালাইজ করা হয়। আবার আমরা বলবো এই রোমান স্ক্রিপ্টে লিপি যেন ফাইনাল করা হয়, এবং এটা না করেই জাস্ট ফর পলিটিক্যাল গেইনস শাসক গোষ্ঠী সহ অন্যান্য দলগুলো এই শিডিউলে আমাদের অন্তর্ভুক্তি, ককবরকে অন্তর্ভুক্তি করতে হবে, আমাদের লিপি ঠিক হলো না তো আমরা দাবি করছি। এটা না করে আমরা দাবি করছি ককবরকে এই শিডিউলে অন্তর্ভুক্ত করার জন্য। এটা করার আগে তো আমার লিপি আবার ঠিক করতে হবে, তো আমাদের ডিমান্ড থাকবে সেদিক থেকে। 25শে ডিসেম্বর জনজাতি সুরক্ষা মঞ্চ নামে একটি সংগঠন আন্দোলনের ডাক দিয়েছে, তার তীব্র সমালোচনা করে সাংবাদিক সম্মেলন করলেন কংগ্রেস বিধায়ক সুদেব রায় বর্মন। লোকসভায় এথিক্স কমিটি যদি মহুয়া মিত্রকে বাদ দিতে পারে, তাহলে ত্রিপুরা বিধানসভার এথিক্স কমিটি এখনো কেন যাদবলাল ইস্যুতে চুপ কেন? প্রশ্ন বিধায়ক সুদীপ রায় বর্মনের। একটা এথিক্স কমিটি বলে একটা কমিটি রয়েছে বিধানসভায়, এবং আমরা লোকসভাতেও সেই এথিক্স কমিটির নাম শুনেছি, যেখানে এথিক্স কমিটিতে মহুয়া মৈত্রের একটা বিষয় খুব চটজলদি উঠলো এবং সেখানে ওরা ডিসিশন নিয়ে ওনার সংসদ পদ খারিজের আবেদন জানিয়েছেন। কিন্তু আমাদের রাজ্য একটা ঘটনা ঘটেছিল বিধানসভায়, কিন্তু সেই ঘটনাটাকেও এথিক্স কমিটিতে পাঠানো হয়। আমাদের রাজ্য বিধানসভার এথিক্স কমিটি কি করছেন, কি পদক্ষেপ নিল এখনো পর্যন্ত যাদবলাল নাথ ইস্যুতে? এরা আনএথিক্যাল বলে এথিক্স নেই, এরা আনএথিক্যাল ক্রিয়াকর্মে মদত যোগায়। কাজে এই আইন আমাদের জন্য প্রযোজ্য না, বিরোধীদের জন্য প্রযোজ্য। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স বিরোধীদের জন্য প্রযোজ্য, শাসক গোষ্ঠীর জন্য প্রযোজ্য না। কাজেই এদের কাছ থেকে এথিক্যাল কথাবার্তা আমরা আশা করব এই প্রত্যাশা আমরা রাখি না। এভরিথিং স্পেশাল স্ট্যাটাস টু প্রোটেক্ট দ্য রাইটস in the state, নর্থ ইস্টার্নের বললাম না 371 A B C D E F G H I অব্দি চলে যাচ্ছে, 371 K আমরা ত্রিপুরার জন্য আমরা পেতে পারি, তার ব্যবস্থা করা। ককবরক ভাষা, তার লিপি নিয়ে একটা বিতর্ক নতুন করে দানা বেঁধেছে, দেবনাগরী স্ক্রিপ্ট শাসক গোষ্ঠী চাইছে। আমাদের লং স্ট্যান্ডিং আমাদের ডিমান্ড রোমান স্ক্রিপ্ট, এটা যেন তাদের যে লিপি
ত্রিপুরা রাজ্যে নারিকেল চাষকে আরো জনপ্রিয় করে তোলার লক্ষ্যে মঙ্গলবার নাগিছড়া এলাকায় উদ্যান এবং বাকি সব ফসল গবেষণা কেন্দ্রে এক কর্মশালার আয়োজন করা হয়। ভারত সরকারের নারিকেল উন্নয়ন বোর্ডের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে 30 জন কৃষি আধিকারিক অংশ নিয়েছিলেন। এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সরকারের নারিকেল উন্নয়ন বোর্ডের উত্তর পূর্বাঞ্চল আঞ্চলিক শাখার অধিকর্তা রজত পাল, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা ডক্টর শরদিন্দু দাস প্রমুখ। আজকে এইখানে নাগিছড়া হর্টিকালচার রিসার্চ সেন্টারে টেকনিক্যাল প্রোগ্রাম ফর গভর্নমেন্ট অফিসিয়ালস এটা অর্গানাইজ করা হয়েছে। অ্যাকচুয়ালি কোকোনাট আমাদের ত্রিপুরাতে এই বছর থেকে ফোকাস করা হয়েছে। প্রায় 500 হেক্টরের মতন এরিয়া এক্সপেনশন প্রোগ্রাম এখানে করা হয়েছে। তো এই ব্যাপারে যাতে করে তারা আরও ভালোভাবে প্যাকেজ অফ প্র্যাকটিস কীভাবে কোকোনাট কাল্টিভেশন করতে হবে, সায়েন্টিফিক মেথড অফ আপডেটেড কোকোনাট কাল্টিভেশন, এই ব্যাপারে তাদেরকে রিফ্রেশার ট্রেনিং দেওয়ার জন্য they are all agriculture graduates, তারা সবাই গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে এগ্রিকালচার সেক্টরে কাজ করেন। সেই জন্য তাদের অফিসিয়ালদেরকে ডাকা হয়েছে এখানে লেটেস্ট টেকনোলজি ব্যাপারে তাদেরকে আপডেট করার জন্য। তো এইটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। এছাড়া আমাদের বিভিন্ন রকম ট্রেনিং প্রোগ্রাম হয়ে থাকে ফার্মার্সদের জন্য, যেগুলো ডিস্ট্রিক্ট লেভেল, ব্লক লেভেল এবং ফার্মার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়। আজকের প্রোগ্রামটা স্পেসিফিক্যালি হচ্ছে গভর্নমেন্ট অফিসিয়ালসদের জন্য। কতজন অফিসিয়ালস এখানে অ্যাটেন্ড করেছেন? আর এই প্রোগ্রামে এরিয়া হচ্ছে 30 হেডস থাকবে, ঠিক আছে, 30 জন আছেন আজকে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ ও সংযুক্ত কিষাণ মোর্চা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ ও সংযুক্ত কিষাণ মোর্চা শ্রমিক কৃষক সহ জনস্বার্থে 21 দফা দাবিতে দেশব্যাপী আন্দোলনের অঙ্গ হিসাবে মঙ্গলবার রাজভবন অভিযান সংগঠিত করে। সার্কিট হাউসের সামনে হয় সমাবেশ। আপনাদের সামনে দিয়ে চাকরির ক্ষেত্রে নতুন শূন্যতা সৃষ্টি করতে হবে। আজকের তো কেন্দ্রীয় দাবি আমাদের দেশের সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত কিষাণ মোর্চা 500 কৃষকের যে সংগঠন, তালকোটরাতে গত অক্টোবরে একটা কনভেনশন হয়েছিল। 384 দিন আমাদের এই লড়াইয়ের ফলে নদীকে বাধ্য করা হয়েছিল কৃষি আইন বাতিল করার। কৃষি আইন বাতিল করার পরে আমাদের কাছে কৃষি মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন ফসলের ন্যায্য দাম তার জন্য নীতি প্রণয়ন করা হবে, যেটা ডক্টর স্বামীনাথনের ফর্মুলা অনুযায়ী ওই কৃষকরা যারা নিহত হয়েছিল, যারা এই 375 জনের উপর 545 জন, তারা শহীদ হিসাবে তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং সমস্ত কেস তুলে নেওয়া এবং সিন্ধু সীমান্তে এটি জায়গা দেওয়া, যে জায়গা থেকে আমরা এটা শহীদ বিধি এবং বিদ্যুৎ বিল বেসরকারি যেটা আনা হয়েছে, এটা কৃষকদের সবচেয়ে বেশি ক্ষতি করে দেশের মানুষের সঙ্গে। এই আইন বাতিল করা
শ্রমিকদের মজুরি দেওয়া, রেগার কাজ তার নিশ্চয়তা গ্যারান্টি করা, এটা আবার আজকে অর্ধেকের উপরে বাজেট কমিয়ে দিয়েছে। এই দাবিতে আজকে 2 বছর পরে লিখিত প্রতিশ্রুতি যখন পূরণ করে না, ওই কনভেনশন থেকে আওয়াজ উঠেছিল 26শে নভেম্বর থেকে, কারণ এদিনই শুরু হয়েছিল কৃষক আন্দোলন এবং শ্রমিক ধর্মঘট। 26 থেকে 28 এই 3 দিন 72 ঘন্টা মহাপড়াও, হিন্দিতে এটা হলো, সেখানে গণধর্ণা সংগঠিত হবে প্রত্যেকটা রাজ্যের রাজধানীতে, রাজভবনের সামনে, তারাই কন্টিনিউ করবে। আমাদের রাজ্যে আমরা 26 তারিখে বিভিন্ন সাব ডিভিশনে করেছি, 26 এবং 27, আর 28 তারিখে আজকে আমাদের এখানকার যে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো আছে আর আমাদের শ্রমিক কৃষক সংগঠন যৌথভাবে আজকে রাজভবন এই অভিযানে আমরা এখানে সমবেত হয়েছি। সারা রাজ্য থেকে আমাদের আসছে এই কৃষকরা, শ্রমিকরা। এই হলো আজকের মূল। সেন্ট্রাল রোড যুব সংস্থার উদ্যোগে অবলম্বন দ্বারা পরিচালিত আপনা ঘর বৃদ্ধাশ্রমের মায়েদের কামরূপ কামাখ্যা দর্শনের ব্যবস্থা করা হয়। মঙ্গলবার ক্লাব যুব সংস্থার গৃহে এক সাংবাদিক সম্মেলন বিস্তারিত তথ্য তুলে ধরেন ক্লাব কর্মকর্তারা। আগামী 30শে নভেম্বর সন্ধ্যায় রওনা দেবেন গুয়াহাটির উদ্দেশ্যে। তাদেরকে যাত্রাপথে শুভেচ্ছা জানাতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত দাস, ক্লাব কর্তৃপক্ষরা, এবং সেখানে জানা যায় 4 ডিসেম্বর রাজ্যে ফিরে আসবেন ওনারা। পক্ষ থেকে সাংবাদিক বন্ধু, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া বন্ধুদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেন্ট্রাল রোড যুব সংস্থা একটা সামাজিক সংস্থা। আমরা ক্লাবের জন্মলগ্ন থেকেই আমরা সমাজের জন্য কিছু কাজ করে থাকি, দুস্থ ব্যক্তিদের এবং যারা অসহায় তাদের জন্য। এবার আমাদের পূজার মধ্যে আমাদের কমিটমেন্ট ছিল যে আমরা বৃদ্ধাশ্রমের মায়েদের নিয়ে কামাখ্যা পরিদর্শন করব, কারণ তারা সমাজের মধ্যে অবহেলিত, বঞ্চিত। যেই মায়েরা সন্তানদের মুখে ভাত দিয়ে তাদের বড় করে সমাজে প্রতিষ্ঠিত করে, কিন্তু দেখা যাচ্ছে তারা প্রতিষ্ঠিত হওয়ার পর মায়েদের বোঝা মনে করে সংসারে, তারা আস্থা করে নিক্ষেপ করে। সেই জন্য আমাদের সমাজের অবক্ষয়, এখন বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। এই বৃদ্ধাশ্রমে মায়েদের যেহেতু তারা অবহেলিত, বঞ্চিত, সেই জন্য আমরা সেন্ট্রাল রোড যুব সংস্থা চিন্তা করেছি যে এবার পূজায় আমরা আমাদের যে কমিটমেন্ট, আপনা ঘরের বৃদ্ধা মায়েদের নিয়ে আমরা 51 পীঠের 1 পীঠের কামাখ্যা পরিদর্শন করব, এবং আমাদের সঙ্গে আমাদের ক্লাবের কর্মকর্তারাও থাকবেন এবং বৃদ্ধাশ্রমের কর্মকর্তাগুলো থাকবেন, এবং আমরা আশা করি তাদের আমরা কামাখ্যা পরিদর্শন করিয়ে সুস্থভাবে আমরা তারা নিয়ে আসতে পারবো। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। সেন্ট্রাল রোড যুব সংস্থার উদ্যোগে অবলম্বন দ্বারা পরিচালিত আপনা ঘর বৃদ্ধাশ্রমের মায়েদের কামরূপ কামাখ্যা দর্শনের ব্যবস্থা করা হয়।
মঙ্গলবার ক্লাব যুব সংস্থার গৃহে এক সাংবাদিক সম্মেলন বিস্তারিত তথ্য তুলে ধরেন ক্লাব কর্মকর্তারা। আগামী 30শে নভেম্বর সন্ধ্যায় রওনা দেবেন গুয়াহাটির উদ্দেশ্যে। তাদেরকে যাত্রাপথে শুভেচ্ছা জানাতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত দাস, ক্লাব কর্তৃপক্ষরা, এবং সেখানে জানা যায় 4 ডিসেম্বর রাজ্যে ফিরে আসবেন ওনারা। পক্ষ থেকে সাংবাদিক বন্ধু, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া বন্ধুদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেন্ট্রাল রোড যুব সংস্থা একটা সামাজিক সংস্থা। আমরা ক্লাবের জন্মলগ্ন থেকেই আমরা সমাজের জন্য কিছু কাজ করে থাকি, দুস্থ ব্যক্তিদের এবং যারা অসহায় তাদের জন্য। এবার আমাদের পূজার মধ্যে আমাদের কমিটমেন্ট ছিল যে আমরা বৃদ্ধাশ্রমের মায়েদের নিয়ে কামাখ্যা পরিদর্শন করব, কারণ তারা সমাজের মধ্যে অবহেলিত, বঞ্চিত। যে মায়েরা সন্তানদের মুখে ভাত দিয়ে তাদের বড় করে সমাজে প্রতিষ্ঠিত করে, কিন্তু দেখা যাচ্ছে তারা প্রতিষ্ঠিত হওয়ার পর মায়েদের বোঝা মনে করে সংসারে, তারা আস্থা করে নিক্ষেপ করে। সেই জন্য আমাদের সমাজের অবক্ষয় এখন বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। এই বৃদ্ধাশ্রমে মায়েদের যেহেতু তারা অবহেলিত, বঞ্চিত, সেই জন্য আমরা সেন্ট্রাল রোড যুব সংস্থা চিন্তা করেছি যে এবার পূজায় আমরা আমাদের যে কমিটমেন্ট, আপনার ঘরের বৃদ্ধা মায়েদের নিয়ে আমরা 51 পীঠের 1 পীঠের কামাখ্যা পরিদর্শন করব এবং আমাদের সঙ্গে আমাদের ক্লাবের কর্মকর্তারাও থাকবেন এবং বৃদ্ধাশ্রম অগ্নিকাণ্ডে বিধ্বস্ত বটতলা বাজার পরিদর্শনে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। দুর্যোগ মোকাবেলা ফান্ড থেকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি করলেন বিরোধী দলনেতা। রাজধানীর বটতলা বাজারের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজ্যের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। বিশেষ করে বটতলা রাজ্যের মতো বহু প্রাচীন এবং জনবহুল এই বাজারে এভাবে আগুন লাগার ঘটনাকে শ্রী দেববর্মা অত্যন্ত দুর্ভাগ্যজনক হিসেবে আখ্যায়িত করলেন। এই যে বিভৎস একটা আগুনের যে তাণ্ডব, এটা তো আমি কল্পনাও করছি না যে এইভাবে একটা অগ্নিকাণ্ড এখানে হবে। বটতলা মার্কেটের সাথে কিন্তু আমি অনিমেষ দেববর্মা আমার একটা বিশেষ ভালোবাসা এই বাজারের প্রতি আমার আছে। আমার মনে আছে এই বাজার থেকে আমি ক্যালকুলেটর কিনে ইঞ্জিনিয়ার হলাম। ওয়াকম্যানের সময় আমি এই বাজার থেকে ওয়াকম্যান কিনেছি। এই বাজার থেকে 15 টাকা দামের যে ডিজিটাল গড়ি, এটাই দিয়ে আমি মেট্রিক পাস করলাম। এই বাজারের সাথে আমার কিন্তু ভালো যোগাযোগ। এখন এই বাজারের জ্যাকেট পরে আমরা বড় হই। তো এই বাজারটা যে এইভাবে ধ্বংস হবে, আমি সত্যি দুঃখিত এবং মর্মাহত। যাদের ক্ষতি হয়েছে তাদের পাশে আসে, এই কারণে আজকে এখানে এলাম। সরকারের কাছে আমার একটা দাবি থাকবে, মৌখিক না, লিখিতভাবে আমি দাবি জানাচ্ছি আজকে, যে এই অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, রাফলি 140 to 155 শপকিপার্স ডাইরেক্টলি ওনাদের ক্ষতি হয়েছে এবং আপনারাও দেখেছেন। টোটালি ইট হ্যাজ বিন গাটেড টু ফায়ার। এটাকে পুনরুদ্ধারের আর কোনো ব্যবস্থা নেই, নিউ কনস্ট্রাকশন। তবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে বটতলা বাজার ত্রিপুরা রাজ্যের সবচেয়ে ব্যস্ত এবং বড় বাজার বলে আমি মনে করি। এই বাজারটাকে কিন্তু সাইন্টিফিকভাবে যদি আমরা না করি, এটা সাইন্টিফিক না। আপনারা ওনাদের কাছে শুনেছেন যে ফায়ার সার্ভিসের গাড়িটা ঢুকতে পারছে, ইট ইজ নট সাইন্টিফিক। সরকারের কাছে আমি বলবো এই বাজারটাকে সাইন্টিফিকভাবে বিল্ড করা হোক এবং যাদের ক্ষতি হয়েছে তাদের জন্য একটা রিহ্যাবিলিটেশন প্যাকেজ
আমি বলছি রিহ্যাবিলিটেশন প্যাকেজ ঘোষণা করা হোক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সিপিআইএম এর উদ্যোগে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় ফ্রেডরিক অ্যাঙ্গেলসের 204তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় প্রতিপালিত হচ্ছে। মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মেলার মাঠের সিপিআইএম সদর দপ্তরে। ফ্রেডরিক অ্যাঙ্গেলসের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ বিভিন্ন স্তরের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত সিপিআইএম এর উদ্যোগে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় ফ্রেডরিক অ্যাঙ্গেলসের 204তম জন্মবার্ষিকী সিপিআইএম এর উদ্যোগে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় ফ্রেডরিক অ্যাঙ্গেলসের 204তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় প্রতিপালিত হচ্ছে। মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মেলার মাঠের সিপিআইএম সদর দপ্তরে। ফ্রেডরিক অ্যাঙ্গেলসের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ বিভিন্ন স্তরের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত পরিসরে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী দাবি করেন, আজও বামপন্থা যথেষ্ট প্রাসঙ্গিক। অবশ্যই আজ ফ্রেডরিক অ্যাঙ্গেলসের 204তম জন্মতিথি। আজকের এই দিনে 1820 সালে জার্মানিতে তার জন্ম হয়েছিল এবং এই পৃথিবীতে সমাজতন্ত্র তথা সাম্যবাদ নির্মাণে যে তত্ত্ব বা যে বিজ্ঞানের যে থিওরি যেটা প্রথম ঘোষিত হয়েছিল 1848 ইংরেজিতে কমিউনিস্ট ম্যানিফেস্টোর মাধ্যমে, কমরেড মার্কসের সাথে যৌথভাবে ফ্রেডরিক অ্যাঙ্গেলস তাকে প্রকাশ করেছিল। আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত, সবচেয়ে বেশি যার উপরে চর্চা হয়েছে এবং পৃথিবীর এই যে বিগত কয়েক শতাব্দীর যে ঘটনাবলীকে যেভাবে সুচারুভাবে যে তথ্য এবং বিজ্ঞানের ভিত্তিতে তারা পথ দেখিয়ে গেছেন, ব্যাখ্যা করে গেছেন, এটা আজও সমানভাবে এটা কি বলে এই পৃথিবীর আগামী ভবিষ্যতের জন্য এটা প্রাসঙ্গিক। এই জন্য আমরা শুধু ত্রিপুরাতে না, সারা পৃথিবীতে শুধু যারা কমিউনিস্ট না, যারা মানব সমাজের মুক্তির জন্য, কল্যাণের জন্য যারা ভাবে, মার্কস এবং অ্যাঙ্গেলসকে বাদ দিয়ে কমিউনিস্ট ম্যানিফেস্টো এবং তাদের যে আরেকটি যে দাস ক্যাপিটাল, এটাকে বাদ দিয়ে এই পৃথিবীর ইতিহাস, মানবের ইতিহাস, এটাকে ব্যাখ্যা এবং তার সমাধান সম্ভব না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। বিশ্রামগঞ্জ শচীন দেববর্মা স্মৃতি কলাক্ষেত্রে মঙ্গলবার দুপুর 12টায় অনুষ্ঠিত হলো সিপাহীজলা জেলা যুব ক্রীড়া বিষয়ক দপ্তরের উদ্যোগে জেলা ভিত্তিক যুব উৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়।
তাছাড়াও অন্যান্যদের মধ্যে ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা সরকার দেব সহ জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। এদিনে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, রাজ্যের যুব সমাজকে নেশার হাত থেকে রক্ষা করতে হলে সমস্ত যুবক যুবতীদের বিভিন্নভাবে তাদের খেলার মনোপযোগী করে তুলতে হবে। সর্বদা তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অভিভাবক থেকে শুরু করে সমাজের সমস্ত সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। চলে আসছে এবারে কারিক্রম একটু অন্য কারিক্রম থেকে ভিন্ন। এবারে যে আমাদের মন্ত্র সেটা হচ্ছে আমরা চাই আমাদের যুব সমাজকে আত্মনির্ভর মানসিকতায়। তার জন্য দেখবেন বাইরের স্টলগুলো লাগানো হয়েছে এসএসজি গ্রুপে বা আমাদের এখানকার যারা হস্ততাঁত শিল্প বা অন্যান্য যারা গ্রুপ তৈরি করে বিভিন্ন সামগ্রী সেগুলোকেও প্রদর্শিত করা হয়েছে। কারণ প্রধানমন্ত্রীজি আমরা সবাই এখানে জানি যারা উপস্থিত রয়েছে যে স্বাধীনতা ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশবাসীর জন্য তিনি একটা বক্তব্য রেখেছিলেন 2020-তে যে ভারতের ১০০ বছর যখন পূর্তি হবে তখন ভারতকে আমরা বিশ্বগুরু রূপে দেখতে চাই। আমাদের ভারতেরই একজন কবি লিখেছিলেন ভারত আমার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে, সেটা আমরা আজ সেই রূপে রূপান্তরিত হতে আমরা দেখছি। আজকের যে আমাদের যুব সমাজ বা আমরা যারা এখানে উপস্থিত, আমরা যদি আমাদের চারপাশটাকে দেখি, আমরা যদি আমাদের ভারতটাকে দেখি, তাহলে সেই লক্ষ্য কবিতে বলছিলেন ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে, সেই রাস্তাতে ভারত এগোচ্ছে। আর সেটা সম্ভব তখনই সবাই যখন এখানে যারা আজ যুব যারা ছাত্র ছাত্রী সবাই যখন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্যের জন্য দেশের জন্য নিজেদেরকে সামিল করবো, তখনই সেটা সম্ভব হবে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। রাজ্যে ইন্টারলকিউটার একে মিশ্রা সাক্ষাৎ করলেন প্রদ্যোৎ কিশোর। আরো একবার গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে সুর চড়াল করল মথা। অবশেষে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে ত্রিপুরায় আসলেন ভারত সরকারের মধ্যস্থতাকারী বা ইন্টারলকিউটার একে মিশ্রা। রাজ্যে অবস্থানকালে ভারত সরকারের প্রতিনিধি ত্রিপুরা রাজ্যের বা সার্বিক বিষয় নিয়ে বিভিন্ন প্রকারের রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সামাজিক ব্যক্তিত্বদের সাথে মত বিনিময় করেছেন। এরই অঙ্গ হিসাবে অরুন্ধতী নগরের পুলিশ লাইনে মধ্যস্থতাকারী একে মিশ্রার সাথে সাক্ষাৎ করেন প্রদ্যোৎ কিশোর মানিক্যের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ে মথার প্রতিনিধি দল উপস্থিত হন। প্রদ্যোৎ কিশোর ছাড়াও নিমেষ দেববর্মা, মেবার কুমার জমাতিয়া প্রমুখদের উপস্থিতিতে আজকের এই আলোচনা আগামী দিনে মথার দৃষ্টিকোণ থেকে কতটুকু ইতিবাচক হয় তাই দেখার বিষয়। এদিকে একে মিশ্রার সাথে সাক্ষাৎ করে বেরিয়ে যাবার মুখে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে প্রদ্যোৎ কিশোর মানিক্য বাহাদুর দাবি করেন, প্রতিশ্রুতি মতো সাধারণ জনজাতিদের স্বার্থ সংশ্লিষ্ট গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিতে সরব হয়েছে দল। তিনি আরো দাবি করেন, দলের তরফ থেকে সকল বিষয়ে মিশ্রা সাহেবকে জানিয়ে দেওয়া হয়েছে। এখন পরবর্তী সময়ে ভারত সরকার সবকিছু বিচার বিশ্লেষণ করে কি সিদ্ধান্ত গ্রহণ করে তার উপর সবকিছু নির্ভর করবে। পাশাপাশি প্রদ্যোৎ কিশোর এটাও দাবি করেছেন, গ্রেটার ল্যান্ড সহ গ্রেটার ত্রিপুরাল্যান্ড সহ সাংবিধানিক যে দাবিগুলো রয়েছে সবটাই সংবিধানের অন্তর্গত। हमने अपना जो बात रखा था हमने रख दिया उनके सामने। हमने अपने इशू में कोई डिमांड को भी डाइल्यूट नहीं किया है। जो हमारा पुराना इशू है वही इशू हमने रखा है सामने, ग्रेटर त्रिपुरालैंड। अब गवर्नमेंट ऑफ इंडिया को कम बैक करना है कि उनके व्यू में हमारे त्रिपुरा का भविष्य के लिए क्या सोल्यूशन वो रख सकते हैं। तो हमने अपना पॉइंट रख दिया है, उन्होंने सुना है। अब उनके बॉल उनके कोर्ट में। वो क्या बोला मिस्टर सर? वो जो भी बोलेंगे राइटिंग में देंगे, आप उनसे पूछ लीजिए उसने क्या बोला। लेकिन हमने जो भी बोला है अपने कम्युनिटी के लिए बोला है, अपने बारे एक डिमांड नहीं किया, कम्युनिटी के बारे में। Sir, as you said, the greater Tipraland, and you have also raised the issue of constitutional solution. What type of constitutional solution would be good for this? We have asked, according to us, a separate administration and a demand for greater Tipraland is the final solution. And we have put that point across to him very clearly, and we have given. সিপিআইএম এর উদ্যোগে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় ফেডরিক
অ্যাঙ্গেলসের 204তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় প্রতিপালিত হচ্ছে। মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মেলার মাঠের সিপিআইএম সদর দপ্তরে। ফ্রেডরিক অ্যাঙ্গেলসের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ বিভিন্ন স্তরের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত পরিসরে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী দাবি করেন আজও বামপন্থা যথেষ্ট প্রাসঙ্গিক। অবশ্যই আজ ফ্রেডরিক অ্যাঙ্গেলসের 204তম জন্মতিথি। আজকের এই দিনে 1820 সালে জার্মানিতে তার জন্ম হয়েছিল এবং এই পৃথিবীতে সমাজতন্ত্র তথা সাম্যবাদ নির্মাণে যে তত্ত্ব বা যে বিজ্ঞানের যে থিওরি যেটা প্রথম ঘোষিত হয়েছিল 1848 ইংরেজিতে কমিউনিস্ট ম্যানিফেস্টোর মাধ্যমে, কমরেড মার্কসের সাথে যৌথভাবে ফ্রেডরিক অ্যাঙ্গেলস তাকে প্রকাশ করেছিল। আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত, সবচেয়ে বেশি যার উপরে চর্চা হয়েছে এবং পৃথিবীর এই যে বিগত কয়েক শতাব্দীর যে ঘটনাবলীকে যেভাবে সুচারুভাবে যে তথ্য এবং বিজ্ঞানের ভিত্তিতে তারা পথ দেখিয়ে গেছেন, ব্যাখ্যা করে গেছেন, এটা আজও সমানভাবে এটা কি বলে পৃথিবীর আগামী ভবিষ্যতের জন্য এটা প্রাসঙ্গিক। এই জন্য আমরা শুধু ত্রিপুরাতে না, সারা পৃথিবীতে শুধু যারা কমিউনিস্ট না, যারা মানব সমাজের মুক্তির জন্য, কল্যাণের জন্য যারা ভাবে, মার্কস এবং অ্যাঙ্গেলসকে বাদ দিয়ে কমিউনিস্ট ম্যানিফেস্টো এবং তাদের যে আরেকটি যে দাস ক্যাপিটাল, এটাকে বাদ দিয়ে এই পৃথিবীর ইতিহাস, মানব ইতিহাস, এটাকে ব্যাখ্যা এবং তার সমাধান সম্ভব না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। বিশ্রামগঞ্জ শচীন দেববর্মা স্মৃতি কলাক্ষেত্রে মঙ্গলবার দুপুর 12টায় অনুষ্ঠিত হলো সিপাহীজলা জেলা যুব ক্রীড়া বিষয়ক দপ্তরের উদ্যোগে জেলা ভিত্তিক যুব উৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়। তাছাড়াও অন্যান্যদের মধ্যে ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা সরকার দেব সহ জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। এদিনে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, রাজ্যের যুব সমাজকে নেশার হাত থেকে রক্ষা করতে হলে সমস্ত যুবক যুবতীদের বিভিন্নভাবে তাদের খেলার মনোপযোগী করে তুলতে হবে। সর্বদা তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অভিভাবক থেকে শুরু করে সমাজের সমস্ত সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। এবারের কারিক্রম একটু অন্য কারিক্রম থেকে ভিন্ন। এবারের যে আমাদের মন্ত্র সেটা হচ্ছে আমরা চাই আমাদের যুব সমাজকে আত্মনির্ভর মানসিকতায়। তার জন্য দেখবেন বাইরের স্টলগুলো লাগানো হয়েছে এসএসজি গ্রুপে বা আমাদের এখানকার যারা হস্ততাঁত শিল্প বা অন্যান্য যারা গ্রুপ তৈরি করে বিভিন্ন সামগ্রী সেগুলোকেও প্রদর্শিত করা হয়েছে। কারণ প্রধানমন্ত্রীজি আমরা সবাই এখানে জানি যারা উপস্থিত রয়েছে যে স্বাধীনতা 75 বছর পূর্তি উপলক্ষে দেশবাসীর জন্য তিনি একটা বক্তব্য রেখেছিলেন 2020-তে যে ভারতের 100 বছর যখন পূর্তি হবে তখন ভারতকে আমরা বিশ্বগুরু রূপে দেখতে চাই।
নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। বিশ্রামগঞ্জ শচীন দেববর্মা স্মৃতি কলাক্ষেত্রে মঙ্গলবার দুপুর 12টায় অনুষ্ঠিত হলো সিপাহীজলা জেলা যুব ক্রীড়া বিষয়ক দপ্তরের উদ্যোগে জেলা ভিত্তিক যুব উৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়। তাছাড়াও অন্যান্যদের মধ্যে ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা সরকার দেব সহ জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। এদিনে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, রাজ্যের যুব সমাজকে নেশার হাত থেকে রক্ষা করতে হলে সমস্ত যুবক যুবতীদের বিভিন্নভাবে তাদের খেলার মনোপযোগী করে তুলতে হবে। সর্বদা তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অভিভাবক থেকে শুরু করে সমাজের সমস্ত সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। চলে আসছে এবারে কারিক্রম একটু অন্য কারিক্রম থেকে ভিন্ন। এবারে যে আমাদের মন্ত্র সেটা হচ্ছে আমরা চাই আমাদের যুব সমাজকে আত্মনির্ভর মানসিকতায়। তার জন্য দেখবেন বাইরের স্টলগুলো লাগানো হয়েছে এসএসজি গ্রুপে বা আমাদের এখানকার যারা হস্ততাঁত শিল্প বা অন্যান্য যারা গ্রুপ তৈরি করে বিভিন্ন সামগ্রী সেগুলোকেও প্রদর্শিত করা হয়েছে। কারণ প্রধানমন্ত্রী আমরা সবাই এখানে জানি যারা উপস্থিত রয়েছে যে স্বাধীনতা 75 বছর পূর্তি উপলক্ষে দেশবাসীর জন্য তিনি একটা বক্তব্য রেখেছিলেন 2020-তে যে ভারতের 100 বছর যখন পূর্তি হবে তখন ভারতকে আমরা বিশ্বগুরু রূপে দেখতে চাই। আমাদের ভারতেরই একজন কবি লিখেছিলেন ভারত আমার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে, সেটা আমরা আজ সেই রূপে রূপান্তরিত হতে আমরা দেখছি। আজকের যে আমাদের যুব সমাজ বা আমরা যারা এখানে উপস্থিত, আমরা যদি আমাদের চারপাশটাকে দেখি, আমরা যদি আমাদের ভারতটাকে দেখি, তাহলে সেই লক্ষ্য কবি যে বলছিলেন ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে, সেই রাস্তাতে ভারত এগোচ্ছে। আর সেটা সম্ভব তখনই সবাই যখন এখানে যারা আজ যুব যারা ছাত্র ছাত্রী সবাই যখন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্যের জন্য দেশের জন্য নিজেদেরকে সামিল করবো, তখনই সেটা সম্ভব হবে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। রাজ্যে ইন্টারলকিউটার একে মিশ্রা সাক্ষাৎ করলেন প্রদ্যোৎ কিশোর। আরো একবার গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে সুর চড়াল করল মথা। অবশেষে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে ত্রিপুরায় আসলেন ভারত সরকারের মধ্যস্থতাকারী বা ইন্টারলকিউটার একে মিশ্রা। রাজ্যে অবস্থানকালে ভারত সরকারের প্রতিনিধি ত্রিপুরা রাজ্যের বা সার্বিক বিষয় নিয়ে বিভিন্ন প্রকারের রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সামাজিক ব্যক্তিত্বদের সাথে মত বিনিময় করেছেন। এরই অঙ্গ হিসাবে অরুন্ধতী নগরের পুলিশ লাইনে মধ্যস্থতাকারী একে মিশ্রার সাথে সাক্ষাৎ করেন প্রদ্যোৎ কিশোর মানিক্যের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ে মথার প্রতিনিধি দল উপস্থিত হন। প্রদ্যোৎ কিশোর ছাড়াও নিমেশ দেববর্মা, মেবার কুমার জমাতিয়া প্রমুখদের উপস্থিতিতে আজকের এই আলোচনা আগামী দিনে মথার দৃষ্টিকোণ থেকে কতটুকু ইতিবাচক হয় তাই দেখার বিষয়। এদিকে একে মিশ্রার সাথে সাক্ষাৎ করে বেরিয়ে যাবার মুখে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে প্রদ্যোৎ কিশোর মানিক্য বাহাদুর দাবি করেন, প্রতিশ্রুতি মতো সাধারণ জনজাতিদের স্বার্থ সংশ্লিষ্ট গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিতে সরব হয়েছে দল। তিনি আরো দাবি করেন, দলের তরফ থেকে সকল বিষয়ে মিশ্রা সাহেবকে জানিয়ে দেওয়া হয়েছে। এখন পরবর্তী সময়ে ভারত সরকার সবকিছু বিচার বিশ্লেষণ করে কি সিদ্ধান্ত গ্রহণ করে তার উপর সবকিছু নির্ভর করবে। পাশাপাশি প্রদ্যোৎ কিশোর এটাও দাবি করেছেন, গ্রেটার ল্যান্ড সহ গ্রেটার ত্রিপুরাল্যান্ড সহ সাংবিধানিক যে দাবিগুলো রয়েছে সবটাই সংবিধানের অন্তর্গত। हमने अपना जो बात रखना था हमने रख दिया उनके सामने। हमने अपने इशू में कोई डिमांड को भी डाइल्यूट नहीं किया है। जो हमारा पुराना इशू है वही इशू हमने रखा है सामने ग्रेटर त्रिपुरालैंड। अब गवर्नमेंट ऑफ इंडिया को कम बैक करना है कि उनके व्यू में हमारे त्रिपुरा का भविष्य के लिए क्या सोल्यूशन वो रख सकते हैं। तो हमने अपना पॉइंट रख दिया है, उन्होंने सुना है। अब उनके बॉल उनके कोर्ट में। वो क्या बोला मिस्टर सर? वो जो भी बोलेंगे राइटिंग में देंगे, आप उनसे पूछ लीजिए उसने क्या बोला। लेकिन हमने जो भी बोला है अपने कम्युनिटी के लिए बोला है, अपने बारे एक डिमांड नहीं किया, कम्युनिटी के बारे में। Sir, as you said, the greater Tripraland, and you have also raised the issue of constitutional solution. What type of constitutional solution would be good for this? We have asked, according to us, a separate administration and a demand for greater Tripraland is the final solution. And we have put that point across to him very clearly, and we have given our reasons. If the government of India has a better idea,
then they should come back to us with a better idea in writing, and we will consider it. We are not unconsiderable people. But the fact is that much like any community which has been deprived for such a long time, it is our point of view to put up our demand which is within the constitution, and a demand for Greater Tripura land is very much within the constitution of India. So two issues, one is the Kokborok issue, has that been raised, and another is language is inherent to our demand. When Pakistan tried to impose Urdu language to the people of East Pakistan, the Bhasha Andolan started, and that's why Pakistan also broke up into two pieces and Bangladesh was created. So it is in the people should understand that language cannot be dominated, and whether it is Kokti Prasa, Kaubru or Kokborok, whatever it is a language of the indigenous people, and our language should be respected, and our script and our demand for our script should also be respected. And about the direct funding to the TTH, is that? It's all within the demand of Greater Tripura land. Anything that we have demanded, everything comes under the demand of Greater Tripura land. We don't want to go piecemeal. Our demand is very much constitutional, and we have put up a point. Now, it is up for the Government of India to react and to honor what we are saying, and also to acknowledge that the indigenous people of Tripura haven't been treated with equal representation or equal justice. Bureau Report, Tripura News 8. পেট্রোল ডিজেল সহ কেরোসিনের মজুদ গড়ে তোলার জন্য শেকেরকোটে চলছে বিশেষ প্রকল্পের কাজ। সংশ্লিষ্ট প্রকল্পের কাজের অগ্রগতির বিষয়ে আজ মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক। ত্রিপুরা রাজ্যে প্রতি বছরই বিশেষ করে বর্ষার সময় রাস্তাঘাটের সমস্যার কারণে জ্বালানি তেলের একটা সংকট তৈরি হয়। অতীতে দেখা গেছে এই সংকটের ফলে উদ্ভূত সমস্যা গোটা রাজ্যের আর্থসামাজিক ব্যবস্থাকে দারুণভাবে প্রভাবিত করেছে। এই বিষয়কে মাথায় রেখে বিগত 2022 সাল থেকে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার সন্নিকটে শেকেরকোটে প্রায় 500 কোটি টাকার উপরে আর্থিক ব্যয়ে জ্বালানি তেল সঞ্চয় করার এক প্রকল্পের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট প্রকল্পের কাজ অনেক দূর এগিয়ে গেছে। আজ IOCL এর শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে এবং রাজ্যের খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে সংশ্লিষ্ট বিষয়ে এক উচ্চ পর্যায়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে গোটা প্রকল্পের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তর আলোচনা করা হয়। সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ মাধ্যমকে অবগত করতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী দাবি করেন, এই প্রকল্পে বাস্তবায়িত করতে গিয়ে বেশ কিছু সমস্যা রয়েছে, যেগুলো সমাধান করে আগামী 2025 সালের মধ্যে সংশ্লিষ্ট প্রকল্পের পথ চলা শুরু হবে বলে মন্ত্রী আশাবাদী। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তাদের অফিসিয়াল হাই অফিসিয়াল এখানে এসেছে। আমাদের শেকেরকোটে যে ইন্ডিয়ান অয়েলের একটা বড় প্রজেক্ট হচ্ছে, যেখানে পেট্রোল, ডিজেল এবং কেরোসিনের স্টক থাকবে, এবং গত 22 সালে আমাদের 2022 সালে তার কাজ শুরু হয়। প্রায় 500 কোটি টাকার উপরের প্রজেক্ট এবং প্রায় 85 একর এরিয়ার মধ্যে সেই প্রজেক্টটা তৈরি হচ্ছে। এটা যখন সম্পন্ন হবে, আমাদের রাজ্যে বর্তমানে যেটা ধর্মনগরে সেখানে ডিপোটা রয়েছে, সেই ডিপোটা আমাদের এখানে শিফট হবে শেকেরকোটে, এবং আমরা এই ডিজেল, পেট্রোল, কেরোসিন এই সমস্ত ক্ষেত্রে যে মজুদ, সেই মজুদটা আমরা সঠিকভাবে করতে পারবো। এবং IOCL-এর এমন একটা ইচ্ছা রয়েছে যে আগামী দিনে পার্শ্ববর্তী বাংলাদেশেও যেন আমরা সেটাকে এক্সপোর্ট করতে পারি। তো সেটা মাথায় রেখে কাজ শুরু হয়েছে। প্রায় 30%-এর উপর কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু কিছু সমস্যা রয়েছে রাস্তাঘাট নিয়ে, ল্যান্ড অ্যাকুইজিশন, রাস্তার নতুন তৈরি করা, PWD কে বলা হয়েছে তৈরি করার জন্য, ফিনান্সিয়াল ব্যাপার নিয়ে কিছু সমস্যার ব্যাপার রয়েছে। সেই বিষয়গুলো নিয়ে এবং কত তাড়াতাড়ি এই প্রজেক্টটাকে সম্পূর্ণ করা যায়, যাতে আমাদের বিভিন্ন সময় আপনারা দেখেন যে বর্ষার সিজনে বিশেষ করে আমাদের রাস্তাঘাটের যে প্রাকৃতিক যে গোলযোগ হয়, তাতে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হয়ে যায়, এবং তার জন্যে সঠিক সময়ে পেট্রোল, ডিজেল এই জিনিসগুলো আসতে অসুবিধা হয়, এবং এতে করে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি হয়, মানুষের মধ্যে একটা হয়রানির মানুষকে শিকার হতে হয়। তো তার থেকে মানুষকে, রাজ্যের জনগণকে দূর করার জন্যে আমাদের এখানে এই যে ডিপোটা তৈরি হচ্ছে, সাফিসিয়েন্ট স্টক থাকবে এবং মানুষের যে হয়রানি সেটাও দূর করা যাবে। তো এই বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা হয়েছে। আমাদের কাজ ফুলগতিতে চলছে, পুরো মাত্রায়। অফিসিয়ালরা সেখানে সরজমিনে পরিদর্শন করবেন, এবং আগামী দিনে
আমরা মুখ্যমন্ত্রী লেভেলে এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রক পেট্রোলিয়াম মন্ত্রকের যৌথ সহযোগিতায় আমাদের এই প্রজেক্টটাকে আমরা সম্পন্ন করব। যে সমস্ত ড্রব্যাকসগুলো বা আমাদের শর্টফলগুলো রয়েছে সেই শর্টফলগুলো আমরা অচিরেই দূর করে আগামী 25 সালের মধ্যে এই প্রজেক্টটা সম্পূর্ণ হবে। যদিও আইএসসিএল চাইছে 25-এর আগেই এই প্রজেক্টটাকে সম্পূর্ণ করতে। তো আমরা আশাবাদী এই প্রজেক্টটা সঠিক সময়ে সম্পন্ন হবে এবং এতে করে ডিজেল, পেট্রোল, কেরোসিন যে মজুদ সেই ক্ষেত্রে রাজ্যের মানুষ একটা বিশাল উপকৃত হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার দাবিতে পঞ্চায়েত ঘেরাও এবং ডেপুটেশন প্রদান করে চা বাগানের শ্রমিকরা। উল্লেখ্য, কমলাসাগর বিধানসভার অন্তর্গত শেখের কোট মালাবতী চা বাগানের শ্রমিক হিসাবে দীর্ঘ অনেক বছর ধরে কাজ করে আসছে 20 থেকে 25 পরিবার। এরই মধ্যে চা বাগানের সমস্ত শ্রমিক পরিবারের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আসে, এমনকি ঘর তৈরি করার জন্য প্রথম কিস্তিতে তাদের অ্যাকাউন্টে টাকাও আসে। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে শ্রমিকদেরকে ঘর তুলতে বাধা দান করা হয় এবং দীর্ঘদিন ধরে চা বাগানের শ্রমিকরা এই সমস্যার ভুক্তভোগী ছিল। অবশেষে মঙ্গলবার দুপুরে চা বাগানের শ্রমিক প্রতিটি শ্রমিক পরিবারের পুরুষ মহিলা মিলে শেখেরকোট গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে ঘর পাওয়ার দাবিতে ডেপুটেশন প্রদান করে। শ্রমিকরাও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন তাদের ঘর পাওয়ার সমস্যা যদি সমাধান না করা হয় তাহলে তারা আগামী দিনে জেলা শাসকের দ্বারস্থ হবেন। বাগানের তো জায়গা টাকার ভিতরে সরকার সব কাজ করতে পারে। আমরা শ্রমিকের 21টা ঘর হয় না, তারপরে কিছু কিছু জায়গা বাইরের লোকের মানে কাগজ ছাড়াই আমরা বাগানের জায়গাতে অনেক কিছু লোক কাগজ ছাড়া ঘর হয়ে যায়, আমরা কিন্তু অনেকের আবার কাগজ ছাড়া ঘর হয়ে। এখন আপনার সমস্যাটা কি? আমরা ঘরটি হয়ে যেত আর আমরা বাগানের সমস্যাটা হলে আমরা ঘর জর্জা বা আমরা জায়গা বাসা সরকার দিয়া দোক আমরা যে আমরা সমস্যা রেজাল্ট শেষ না হইলে যেন সরকারি হোক কোনো প্রতিষ্ঠান কোনো কাজ করতে পারত। আমার উদ্দেশ্য আপনারা এইখানে পঞ্চায়েতে যাইছেন, তারা কি কইছে? তারা কইছে আমরা কিছু বিডু সাহেবের লোকের কথা কয়ে ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। পানীয় জলের সমস্যায় ভুগছেন আজও প্রত্যন্তের জনসাধারণ। আজ পৌঁছায়নি জল জীবন মিশনের পানীয় জল। ঘটনা মান্দায় আরডি ব্লকের অন্তর্গত দক্ষিণ রামচন্দ্রনগর পাত্রাই সেনাপতি এলাকায়। দীর্ঘদিন ধরে মাইলের পর মাইল পায়ে হেঁটে কাঁধে ভার করে জল এনে পানীয় জলের যোগান দিয়ে যাচ্ছে। প্রায় বছর খানেক আগে একটি পানীয় জলের পাম্প করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। স্থানীয়দের অভিযোগ কাজ অসম্পূর্ণ করেই ফেলে রেখেছে পাম্পটি। বর্তমান সময়ে পানীয় জলের কঠোর সমস্যায় ভুগছেন মানুষ। স্থানীয়রা পাম্পটি কাজ সম্পূর্ণ করে চালু করার দাবি জানান সংশ্লিষ্ট দপ্তরের নিকট। বহুত দিন হয়েছে আমি যেমন খাইতে চলিলা সে এসে সাপ্লাই ওখানে দেখে এখন তো জলা পাওয়া যায় না। সাপ্লাইগুলো এটা বয়স ছিল কই মাস হয়েছে? তো ওই গেছে 1 বছর পরে গেছে, তো সাপ্লাই যে যখন নয় আগে পড়তে ঠিক করে দিয়ে গেছে না। হ্যাঁ আধা মডার্ন করে দিয়ে গেছে কি জঙ্গল একবার ছেড়ে দিছি, ছেলে করে ওই নাকি আমরা এখানে চলে ওঠে না। এবার তো জল পাই এখানে এখন। ও এটি এখনো পর্যন্ত চালু হয়েছে না? এখন আপনারা এভাবে কাণ্ড করে জল পান করতেছেন দূরে থেকে আয়না এভাবে জল পেলে খাওয়ানো অনেক বছর হয়ে গেছে গা। তো আমার যদি অবশ্যই দূরে হয়ে থাকে ওই আমার বাড়ির লোকের মানুষের জিগাইতে পারে আমি জল খাওয়ানো লাগে, পড়ার মতন কাজ করতে পারি না, ওই মোটর কিনতে পারি না, পড়া তো মোটর কিনিয়া বাড়িতে জল আনে, আমার তো আনতে পারি না, কি করেন? আপনারা তো ঘরের পাশে ওয়াটার সাপ্লাই, এই বিষয়টা নিয়ে বর্তমান সরকারকে কি বলবেন এই তাড়াতাড়ি যাতে চালু করার জন্য? সরকার সময় জল পাওয়া যাবে
জলে পাওয়া যায় কিটা করার কথা এখন তারার ইচ্ছা আমার তো কোনো জানি না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুর টাউন হলে প্রধানমন্ত্রী ফ্ল্যাগশিপ বিষয় নিয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। উপস্থিত ছিলেন উদয়পুরের পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার, অতিরিক্ত জেলা শাসক পঙ্কজ চক্রবর্তী সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। এটা গেল ব্যাংকিং ফ্রডের একটা প্যাটার্ন। আরেকটা যেটা আমরা জেনারেলি যে ব্যাংকিং সাইবার বুলিং, এটাকে ইংলিশে সাইবার বুলিং বলা হয়। সাইবার বুলিং বলতে আমরা কি বুঝি? সাপোজ আমরা যদি এরকম উদয়পুরে এরকম অনেক কেস আছে যেখানে আমরা দেখেছি যে ছেলে মেয়েদের যারা উঠতি বয়সের ছেলে মেয়েরা ওদেরকে কোনো না কোনো আননোন নাম্বার থেকে কল করা হচ্ছে। আননোন নাম্বার থেকে কল করে বলা হচ্ছে যে পার্সোনাল বা প্রাইভেট ভিডিও চ্যাটিং করা হচ্ছে, এমন কিছু মেসেজিং করা হচ্ছে যেটা ওরা পরবর্তীকালে যদি অন্য কেউ থার্ড পার্টি জানে সেটা হয়তো তার সম্মানের ক্ষেত্রে হানিকারক হতে পারে। সাপোজ এমন কোনো ভিডিও রেকর্ডিং করলো সেই ছেলেটার মেয়েটার সঙ্গে বা মেয়েটার ছেলেটার সঙ্গে, যেটা কিনা পরবর্তীকালে তাকে থ্রেট করা হচ্ছে যে এই ভিডিওটা তোমার আমার কাছে রেকর্ডেড আছে, আমি এটাকে অনলাইনে ভাইরাল করে দেবো যাতে তুমি আর কাউকে মুখ দেখাতে পারবে না। এবার সে আস্তে আস্তে প্যানিক করা আরম্ভ করলো যে না আমার ভিডিওটা তুমি দেখিও না কাউকে, বা তুমি বলো আমি সবকিছু করতে রাজি আছি। তখন দেখা গেল যে সে তার কাছে কোনো মোটা অ্যামাউন্টের টাকা ডিমান্ড করছে, যে টাকাটা না দিলে আমি তোমার এই ভিডিওটা বা বানিয়ে চ্যাটটা ভাইরাল করে দেবো। সিপিআইএম এর উদ্যোগে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় ফ্রেডরিক অ্যাঙ্গেলসের 204তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় প্রতিপালিত হচ্ছে। মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মেলার মাঠের সিপিআইএম সদর দপ্তরে। ফ্রেডরিক অ্যাঙ্গেলসের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ বিভিন্ন স্তরের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত পরিসরে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী দাবি করেন আজও বামপন্থা যথেষ্ট প্রাসঙ্গিক। অবশ্যই আজ ফ্রেডরিক অ্যাঙ্গেলসের 204তম জন্মতিথি। আজকের এই দিনে 1820 সালে জার্মানিতে তার জন্ম হয়েছিল এবং এই পৃথিবীতে সমাজতন্ত্র তথা সাম্যবাদ নির্মাণে যে তত্ত্ব বা যে বিজ্ঞানের যে থিওরি যেটা প্রথম ঘোষিত হয়েছিল 1848 ইংরেজিতে কমিউনিস্ট ম্যানিফেস্টোর মাধ্যমে, কমরেড মার্কসের সাথে যৌথভাবে ফ্রেডরিক অ্যাঙ্গেলস তাকে প্রকাশ করেছিল। আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত, সবচেয়ে বেশি যার উপরে চর্চা হয়েছে এবং পৃথিবীর এই যে বিগত কয়েক শতাব্দীর যে ঘটনাবলীকে যেভাবে সুচারুভাবে যে তথ্য এবং বিজ্ঞানের ভিত্তিতে তারা পথ দেখিয়ে গেছেন, ব্যাখ্যা করে গেছেন, এটা আজও সমানভাবে এটা কি বলে পৃথিবীর আগামী ভবিষ্যতের জন্য এটা প্রাসঙ্গিক। এই জন্য আমরা শুধু ত্রিপুরাতে না, সারা পৃথিবীতে শুধু যারা কমিউনিস্ট না, যারা মানব সমাজের মুক্তির জন্য, কল্যাণের জন্য যারা ভাবে, মার্কস এবং অ্যাঙ্গেলসকে বাদ দিয়ে কমিউনিস্ট ম্যানিফেস্টো এবং তাদের যে আরেকটি যে দাস ক্যাপিটাল, এটাকে বাদ দিয়ে এই পৃথিবীর ইতিহাস, মানব ইতিহাস, এটাকে ব্যাখ্যা এবং তার সমাধান সম্ভব না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।
আমরা কি বলে 11 তারিখ অক্টোবর এবছর গত মাসে মানে কি মানে তারা কি করে? তারা মা ছেলে মা পেনশন পায়, নিজেরও পেনশন আছে, ছেলে এরকম কিছু কিছু না, খুব একটা কিছু করে আমি দেখছি না, বুঝতে পারতাম না। দুসরা একটা প্রাইভেট জব করে। এমনি প্রথম দিকের থেকে কি কোন ধরনের কিছু বুঝতে পারছেন? হঠাৎ করে কি হয়েছে? না, আমরা কিছু জানি তারা অনেক সামনে আনতে থাকে, কিন্তু পিছনে কোনো আওয়াজটা বুঝতেও পারতাম না। কি নাম? কে? এই পরিবারের মার আর ইয়ে নমিতা দাসগুপ্ত, তীর্থঙ্কর দাসগুপ্ত। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম, আমি আশিস চৌধুরী। আপনার বাড়ি? এটা আমার বাড়ি। অক্টোবরের কত তারিখে দিচ্ছেন? 11। খবর অ্যাকচুয়ালি এখানে আশিস চৌধুরী, যে জয়নগর 5 নম্বর গলিতে একটা ভাড়াটিয়া থাকে। তো ভাড়াটিয়া ঘর থেকে ওনার বলছে কেউ ভাড়াটিয়া যারা আছে তাদেরকে কাউকে দেখছে না। তো উনি বলছেন যে আপনারা আসুন, দেখুন ঘর থেকে স্মেল বেরোচ্ছে। তো সেই খবর ভিত্তিতে আসার পরে দেখি যে আমরা যথাযথ বাজে স্মেল বেরোচ্ছে। এরপরে আমরা FSL টিম খবর দিই, সবাইকে খবর দিই। এসে দেখে ঘরের ভিতরে একটা মৃতদেহ পড়ে আছে। তো সেটা FSL-এর টিম সহ আমরা গিয়ে দেখি। দেখার পরে এখন আইডেন্টিফাই যতটুকু পর্যন্ত জানা গেছে ওর নাম তীর্থঙ্কর দাসগুপ্ত। বাড়ি তো এখন যেটা আই কার্ড একটাতে দেখা গেছে মিলন চক্র কাছাকাছি, তো এখনো ভেরিফাই করা হয়নি। তো বাকিটা এখন ইনকোয়ারি চলছে, এখনো পর্যন্ত চলছে। এই বাড়িতে কতদিন ধরে ভাড়া থাকতে? এটা ইনিশিয়ালি এখন যতটুকু যাচ্ছে 1 মাসখানিক হবে। এখানে তো দুজন থাকতো, আরেকজনকে পাওয়া গেছে? এখন তো না, আমরা যতটুকু দেখছি এখন একজনই আছে ঘরে। প্রাথমিক তদন্তে মানে শরীরে কোনো আঘাতের চিহ্ন কিছু পাওয়া গেছে? সেরকম ভাবে তো আমরা এখন দেখছি না। এখনো প্রাথমিকভাবে আমি এখনো কিছু ডিসিশন দেওয়ার মতো কিছু না দেখতে পাচ্ছি না। ওর মাকে কি কোনো খোঁজ পাওয়া না, মাকে পাওয়া যাচ্ছে। তোমরা একই? আমরা কি বলে 11 তারিখ অক্টোবর এবছর গত মাসে। মানে কি মানে তারা কি করে? তারা মা ছেলে মা পেনশন পায়, নিজেরও পেনশন আছে, ছেলে এরকম কিছু কিছু না, খুব একটা কিছু করে আমি দেখছি না, বুঝতে পারতাম না। দুসরা একটা প্রাইভেট জব করে। এমনি প্রথম দিকের থেকে কি কোন ধরনের কিছু বুঝতে পারছেন? হঠাৎ করে কি হয়েছে? না, আমরা কিছু জানি তারা অনেক সামনে আনতে থাকে, কিন্তু পিছনে কোনো আওয়াজটা বুঝতেও পারতাম না। কি নাম? কে? এই পরিবারের মার আর ইয়ে নমিতা দাসগুপ্ত, তীর্থঙ্কর দাসগুপ্ত। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম, আমি আশিস চৌধুরী। আপনার বাড়ি? এটা আমার বাড়ি। অক্টোবরের কত তারিখে দিচ্ছেন? 11। খবর অ্যাকচুয়ালি এখানে আশিস চৌধুরী, যে জয়নগর 5 নম্বর গলিতে একটা ভাড়াটিয়া থাকে। তো ভাড়াটিয়া ঘর থেকে ওনার বলছে কেউ ভাড়াটিয়া যারা আছে তাদেরকে কাউকে দেখছে না। তো উনি বলছেন যে আপনারা আসুন, দেখুন ঘর থেকে স্মেল বেরোচ্ছে। তো সেই খবর ভিত্তিতে আসার পরে দেখি যে আমরা যথাযথ বাজে স্মেল বেরোচ্ছে। এরপরে আমরা FSL টিম খবর দিই, সবাইকে খবর দিই। এসে দেখে ঘরের ভিতরে একটা মৃতদেহ পড়ে আছে। তো সেটা FSL-এর টিম সহ আমরা গিয়ে দেখি। দেখার পরে এখন আইডেন্টিফাই যতটুকু পর্যন্ত জানা গেছে ওর নাম তীর্থঙ্কর দাসগুপ্ত। বাড়ি তো এখন যেটা আই কার্ড একটাতে দেখা গেছে মিলন চক্র কাছাকাছি, তো এখনো ভেরিফাই করা হয়নি। তো বাকিটা এখন ইনকোয়ারি চলছে, এখনো পর্যন্ত চলছে। এই বাড়িতে কতদিন ধরে ভাড়া থাকতে? এটা ইনিশিয়ালি এখন যতটুকু যাচ্ছে 1 মাসখানিক হবে। এখানে তো দুজন থাকতো, আরেকজনকে পাওয়া গেছে? এখন তো না, আমরা যতটুকু দেখছি এখন একজনই আছে ঘরে। প্রাথমিক তদন্তে মানে শরীরে কোনো আঘাতের চিহ্ন কিছু পাওয়া গেছে? সেরকম ভাবে তো আমরা এখন দেখছি না। এখনো প্রাথমিকভাবে আমি এখনো কিছু ডিসিশন দেওয়ার মতো কিছু না দেখতে পাচ্ছি না। ওর মাকে কি কোনো খোঁজ পাওয়া না, মাকে পাওয়া যাচ্ছে। তোমরা একই? আমরা কি বলে 11 তারিখ অক্টোবর এবছর গত মাসে। মানে কি মানে তারা কি করে? তারা মা ছেলে মা পেনশন পায়, নিজেরও পেনশন আছে, ছেলে এরকম কিছু কিছু না, খুব একটা কিছু করে আমি দেখছি না, বুঝতে পারতাম না। দুসরা একটা প্রাইভেট জব করে। এমনি প্রথম দিকের থেকে কি কোন ধরনের কিছু বুঝতে পারছেন? হঠাৎ করে কি হয়েছে? না, আমরা কিছু জানি তারা অনেক সামনে আনতে থাকে, কিন্তু পিছনে কোনো আওয়াজটা বুঝতেও পারতাম না। কি নাম?
কে? এই পরিবারের মার আর ইয়ে নমিতা দাসগুপ্ত, তীর্থঙ্কর দাসগুপ্ত। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম, আমি আশিস চৌধুরী। আপনার বাড়ি? এটা আমার বাড়ি। অক্টোবরের কত তারিখে দিচ্ছেন? 11। খবর অ্যাকচুয়ালি এখানে আশিস চৌধুরী যে জয়নগর 5 নম্বর গলিতে তো একটা ভাড়াটিয়া থাকে। তো ভাড়াটিয়া ঘর থেকে ওনার বলছে কেউ ভাড়াটিয়া যারা আছে তাদেরকে কাউকে দেখছে না। তো উনি বলছেন যে আপনারা আসুন, দেখুন ঘর থেকে গন্ধ স্মেল বেরোচ্ছে। তো সেই খবর ভিত্তিতে আসার পরে দেখি যে আমরা যথাযথ বাজে স্মেল বেরোচ্ছে। এরপরে আমরা FSL টিম খবর দিই, সবাইকে খবর দিই। এসে দেখে ঘরের ভিতরে একটা মৃতদেহ পড়ে আছে। তো সেটা FSL টিম সহ আমরা গিয়ে দেখি। দেখার পরে এখন আইডেন্টিফাই যতটুকু পর্যন্ত জানা গেছে ওর নাম তীর্থঙ্কর দাসগুপ্ত। বাড়ি তো এখন যেটা আই কার্ড একটাতে দেখা গেছে মিলন চক্র কাছে আছে, তো এখনো ভেরিফাই করা হয়নি। তো বাকিটা এখন ইনকোয়ারি চলছে, এখনো পর্যন্ত চলছে। এই বাড়িতে কতদিন ধরে ভাড়া থাকছে? এটা ইনিশিয়ালি এখন যতটুকু যাচ্ছে 1 মাসখানিক হবে। এখানে তো দুজন থাকতো, আরেকজনকে কি পাওয়া গেছে? এখন তো না, আমরা যতটুকু দেখছি এখন একজনই আছে করে। প্রাথমিক তদন্তে মানে শরীরে কোনো আঘাতের চিহ্ন কিছু পাওয়া গেছে? সেরকম ভাবে তো আমরা এখন দেখছি না। এখনো প্রাথমিকভাবে আমি এখনো কিছু ডিসিশন দেওয়ার মতো কিছু না দেখতে পাচ্ছি না। ওর মাকে কি কোনো খোঁজ পাওয়া না, মাকে পাওয়া যাচ্ছে। তোমরা একই? আমরা কি বলে 11 তারিখ অক্টোবর এবছর গত মাসে। মানে কি মানে তারা কি করে? তারা মা ছেলে, মা পেনশন পায়, নিজেরও পেনশন আছে। ছেলে এরকম কিছু কিছু না, খুব একটা কিছু করে আমি দেখছি না, বুঝতে পারতাম না। দুসরা একটা প্রাইভেট জব করতো। এমনি প্রথম দিকে কি কোন ধরনের কিছু বুঝতে পারছেন? হঠাৎ করে কি হয়েছে? না, আমরা বুঝতে পারি। তারা অনেক সামনে আনতে থাকে, একজন পিছনে কোনো আওয়াজটা বুঝতেও পারতাম না। কি নাম? কে? এই পরিবারের মার আর ইয়ে নমিতা দাসগুপ্ত, তীর্থঙ্কর দাসগুপ্ত। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম, আমি আশিস চৌধুরী। আপনার বাড়ি? এটা আমার বাড়ি। অক্টোবরের কত তারিখে দিচ্ছেন? 11। খবর অ্যাকচুয়ালি এখানে আশিস চৌধুরী যে জয়নগর 5 নম্বর গলিতে তো একটা ভাড়াটিয়া থাকে। তো ভাড়াটিয়া ঘর থেকে ওনার বলছে কেউ ভাড়াটিয়া যারা আছে তাদেরকে কাউকে দেখছে না। তো উনি বলছেন যে আপনারা আসুন, দেখুন ঘর থেকে গন্ধ স্মেল বেরোচ্ছে। তো সেই খবর ভিত্তিতে আসার পরে দেখি যে আমরা যথাযথ বাজে স্মেল বেরোচ্ছে। এরপরে আমরা FSL টিম খবর দিই, সবাইকে খবর দিই। এসে দেখে ঘরের ভিতরে একটা মৃতদেহ পড়ে আছে। তো সেটা FSL টিম সহ আমরা গিয়ে দেখি। দেখার পরে এখন আইডেন্টিফাই যতটুকু পর্যন্ত জানা গেছে ওর নাম তীর্থঙ্কর দাসগুপ্ত। বাড়ি তো এখন যেটা আই কার্ড একটাতে দেখা গেছে মিলন চক্র কাছে আছে, তো এখনো ভেরিফাই করা হয়নি। তো বাকিটা এখন ইনকোয়ারি চলছে, এখনো পর্যন্ত চলছে। এই বাড়িতে কতদিন ধরে ভাড়া থাকছে? এটা ইনিশিয়ালি এখন যতটুকু যাচ্ছে 1 মাসখানিক হবে। এখানে তো দুজন থাকতো, আরেকজনকে কি পাওয়া গেছে? এখন তো না, আমরা যতটুকু দেখছি এখন একজনই আছে করে। প্রাথমিক তদন্তে মানে শরীরে কোনো আঘাতের চিহ্ন কিছু পাওয়া গেছে? সেরকম ভাবে তো আমরা এখন দেখছি না। এখনো প্রাথমিকভাবে আমি এখনো কিছু ডিসিশন দেওয়ার মতো কিছু না দেখতে পাচ্ছি না। ওর মাকে কি কোনো খোঁজ পাওয়া না, মাকে পাওয়া যাচ্ছে। তোমরা একই? আমরা কি বলে 11 তারিখ অক্টোবর এবছর গত মাসে। মানে কি মানে তারা কি করে? তারা মা ছেলে, মা পেনশন পায়, নিজেরও পেনশন আছে। ছেলে এরকম কিছু কিছু না, খুব একটা কিছু করে আমি দেখছি না, বুঝতে পারতাম না। দুসরা একটা প্রাইভেট জব করতো। এমনি প্রথম দিকে কি কোন ধরনের কিছু বুঝতে পারছেন? হঠাৎ করে কি হয়েছে? না, আমরা বুঝতে পারি। তারা অনেক সামনে আনতে থাকে, একজন পিছনে কোনো আওয়াজটা বুঝতেও পারতাম না। কি নাম? কে? এই পরিবারের মার আর ইয়ে নমিতা দাসগুপ্ত, তীর্থঙ্কর দাসগুপ্ত। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম, আমি আশিস চৌধুরী। আপনার বাড়ি? এটা আমার বাড়ি। অক্টোবরের কত তারিখে দিচ্ছেন? 11। খবর অ্যাকচুয়ালি এখানে আশিস চৌধুরী যে জয়নগর 5 নম্বর গলিতে তো একটা ভাড়াটিয়া থাকে। তো ভাড়াটিয়া ঘর থেকে ওনার বলছে কেউ ভাড়াটিয়া যারা আছে তাদেরকে কাউকে দেখছে না। তো উনি বলছেন যে আপনারা আসুন, দেখুন ঘর থেকে গন্ধ